আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়ব সেটি হচ্ছে ইনফ্লেশন। ডাব্লিউবিসিএস এর বোথ প্রিলিমস এবং মেন্সের রেসপেক্টে এই চ্যাপ্টারটির গুরুত্ব আছে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রেও এই চ্যাপ্টারটির অনেক গুরুত্ব আছে। তো আগে আমরা দেখে নেব যে ইনফ্লেশন জিনিসটা কী। তো দেখো, আমরা বইতে দেখতে পাচ্ছি ডেফিনেশনটা, ইনফ্লেশন রেফার্স টু দ্য রাইজ ইন জেনারেল প্রাইস লেভেল ইন দ্য ইকোনমি ওভার আ পিরিয়ড অফ টাইম। তাহলে ইনফ্লেশন মানে হচ্ছে রাইজ ইন জেনারেল প্রাইস লেভেল। এই জেনারেল প্রাইস লেভেল মানে মূলত বলা হচ্ছে কোনো একটি নির্দিষ্ট দ্রব্য বা নির্দিষ্ট গুডস বা সার্ভিসের দামের বৃদ্ধির কথা বলা হচ্ছে না। জেনারেল বলতে সমস্ত গুডস অ্যান্ড সার্ভিসের কথাই বলা হচ্ছে, বা আমি যদি আরও সোজাভাবে বলি, একটা বাস্কেট অফ গুডস অ্যান্ড সার্ভিসের কথা বলা হচ্ছে, যার দামটা একটা ইকোনমিতে সময়ের ব্যবধান, একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে সেটা বৃদ্ধি পাচ্ছে। সেটাকেই বলা হয়, এই যে ইকোনমিক যে অ্যাক্টিভিটি, সেটাকেই বলা হয় ইনফ্লেশন। ইট ইজ নাথিং বাট দ্য রাইজ ইন দ্য অ্যাভারেজ প্রাইস লেভেল অফ অল দ্য গুডস অ্যান্ড সার্ভিসেস ইন দ্য ইকোনমি। ঠিক আছে, এবারে ইনফ্লেশন কি করছে? ইনফ্লেশন মেজার্স হাউ মাচ মোর এক্সপেন্সিভ আ সেট অফ গুডস অ্যান্ড সার্ভিসেস হ্যাজ বিকাম ওভার আ পিরিয়ড অফ টাইম। দেখো উপরে আমার হাতের লেখাতে লেখা আছে, যেটা ইনফ্লেশন কি মেজার করছে, হাউ মাচ মোর এক্সপেন্সিভ আ সেট অফ গুডস অ্যান্ড সার্ভিসেস হ্যাজ বিকাম ওভার আ পিরিয়ড অফ টাইম। মানে ধরো আমি বলে দিই যেটা, যে আগে আমরা 500 টাকা নিয়ে যদি বাজারে যেতাম, সবজি মাছ বাজার, তো আমরা দেখতাম যে মোটামুটি ব্যাগ ভর্তি সবজি মাছ আসতো। এখন আমরা যদি বর্তমান সময় 500 টাকা নিয়ে বাজারে যাই, আমরা কিন্তু কোনো রকমভাবেই ব্যাগ ভরাতে পারবো না। তার মানে হচ্ছে জিনিসপত্রের দাম যেহেতু বাড়ছে, আমি যদি টাকার অ্যামাউন্টটা একই রাখি, তাহলে সেই আগে 500 টাকায় যে পরিমাণ সবজি, আলু, তারপরে মাছ পাওয়া যেত, তুমি কিন্তু সেই একই টাকায়, মানে 500 টাকা যেটাকে আমি বলছি, সেটাতে কিন্তু আমরা একই পরিমাণ পাবো না। তার মানেটা কি? তাহলে এই ইনফ্লেশনের ফলে যেটা হচ্ছে, ডিউ টু দিস দ্য কারেন্সি লুজেস ইটস পাওয়ার। মানে কারেন্সির যে পাওয়ার, নিজস্ব পাওয়ার থাকে, সেইটা কিন্তু ভ্যালুটা কিন্তু কমছে। তাহলে এই ইনফ্লেশনের ফলে যেটা হয়, তোমরা নোট ডাউন করে নাও লেখাটা, সেটা হচ্ছে কি, আ ফল ইন পারচেজিং পাওয়ার অফ মানি ওভার আ পিরিয়ড অফ টাইম। তাহলে ইনফ্লেশনের ফলে কি কমছে? আ ফল ইন পারচেজিং পাওয়ার অফ মানি ওভার আ পিরিয়ড অফ টাইম। তাহলে যে টাকা বা মানির যে ভ্যালু ছিল আজ থেকে 1 বছর বা 6 মাস আগে, সেটা কিন্তু ক্রমাগত কমছে। পারচেসিং পাওয়ার মানে যে ক্রয় ক্ষমতা যে ব্যাপারটা আছে, সেটা কিন্তু আস্তে আস্তে কমছে। ইনফ্লেশন ইজ মেজার্ড অন আ ইয়ার অন ইয়ার বেসিস, দ্যাট ইজ say an inflation of 2.21% on 1st May 2020 indicates this rise in prices as compared to prices of 1 year back, 1st May 2019, মানে ইয়ার টু 1 বছরের রেসপেক্টে হচ্ছে। এই হচ্ছে ব্যাপারটা। ঠিক আছে, তাহলে ইনফ্লেশন মানে হচ্ছে রাইজ ইন জেনারেল প্রাইস লেভেল, এবং এটা কিন্তু কোনো নির্দিষ্ট কোনো গুডস বা দ্রব্যের ক্ষেত্রে নয়, এটা জেনারেল সব অল গুডস অ্যান্ড সার্ভিসের কথা, বা বাস্কেট অফ গুডস অ্যান্ড সার্ভিসের কথা বলা হচ্ছে। এর ফলে কি হচ্ছে, যে ইনফ্লেশন মেজার্স হাউ মাচ অ্যান্ড মোর এক্সপেন্সিভ আ সেট অফ গুডস অ্যান্ড সার্ভিসেস হ্যাজ বিকাম ওভার আ পিরিয়ড অফ টাইম। সময়ের ব্যবধানে গুডসে কত এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে সেটা বোঝাচ্ছে, এবং তার ফলে কি হচ্ছে, কারেন্সি এর নিজস্ব ভ্যালু বা পাওয়ার কিন্তু লুজ করছে, এবং এর ফলে যেটা হচ্ছে, আমাদের পারচেসিং পাওয়ারটা কিন্তু কমে যাচ্ছে। এরপরে আমরা যেটা খুব গুরুত্বপূর্ণ জায়গা আছে, সেটা হচ্ছে রিলেশনশিপ বিটুইন ইকোনমিক গ্রোথ অ্যান্ড ইনফ্লেশন। তো যদি আমরা শর্ট রানের ক্ষেত্রে দেখি, তাহলে কিন্তু ইকোনমিক গ্রোথ এবং ইনফ্লেশন সমান তালেই চলে, একই সাথে চলে। ঠিক আছে, আবার যদি দেখো এখানে বলছে ইকোনমিক গ্রোথ ফলস উইথ এনি পলিসি টু রিডিউস রেট অফ ইনফ্লেশন। মানে আমরা পরবর্তী চ্যাপ্টারের ধাপে আমরা দেখব যে বিভিন্ন পদ্ধতি আছে, যখন আমার ইনফ্লেশন খুব বেড়ে যায়, সেই ইনফ্লেশন রেটটাকে কমানোর জন্য মাঝে মাঝে বিভিন্ন রকমের পলিসি নিতে হয়, কিন্তু সেই পলিসিগুলো নেওয়ার ফলে কিন্তু অনেক সময় কিন্তু ইকোনমিক গ্রোথও হ্যাম্পার হয়। ঠিক আছে, অন দ্য আদার হ্যান্ড হায়ার গ্রোথ রেট ক্যান বি অ্যাচিভ অনলি অ্যাট দ্য কস্ট অফ হাই ইনফ্লেশন রেট। যত আমি গ্রোথ বাড়াতে থাকবো, কারণ গ্রোথ হওয়া মানেই কিন্তু ইনফ্লেশন হবে, তাতে কিন্তু মানে আবার হাই ইনফ্লেশন কিন্তু কখনোই একটা ইকোনমিক
জন্য বা ইকোনমিক গ্রোথের জন্য ভালো নয়। সেটা কেন ভালো নয়? দেখো, এই জায়গাটা ভালো করে বুঝবে, এই জায়গাটা কিন্তু কনসেপচুয়াল আছে, পারলে তোমরা খাতায় আমি যেরকমভাবে বলছি লিখবে। সেটা হচ্ছে ধরো মানে খুব বেশি ইনফ্লেশন, ঠিক আছে, খুব বেশি ইনফ্লেশন মানেটা কী হচ্ছে? খুব বেশি ইনফ্লেশনটা মানে হচ্ছে ধরো আজকে একটা জিনিসের দাম 100 টাকা ছিল, ঠিক আছে, 3 দিন পরে সেটা 10% রেটে হাইক হলো, ঠিক আছে, 110 টাকা, ঠিক আছে, সেটা তাও তুমি ম্যানেজেবল করলে। কিন্তু এই রেটটা যদি প্রতিনিয়ত বাড়তে থাকে, ঠিক আছে, তাহলে তো সেটা তোমার পার্চেসিং পাওয়ারের বাইরে চলে যাচ্ছে। তো তুমি সেটাকে কনজাম করবে কি করে, ঠিক আছে? তুমি এবার কিছু কিছু জিনিস তো আছে আমাদের কনজিউম করতেই হবে, ঠিক আছে। তো সেই জায়গাটা থেকে কিন্তু ভেরি হাই ইনফ্লেশন কিন্তু কখনোই ইকোনমিক গ্রোথের জন্য বা জিডিপি জিএনপির জন্য কিন্তু ভালো নয়। কেননা হচ্ছে হাই ইনফ্লেশন মানেটা হচ্ছে সেটা হচ্ছে যে তুমি কিন্তু বেশি অ্যামাউন্ট খরচ করছো সেম গুডের জন্য। ধরো কথার কথা বলি, এক সময় ডিমের দাম খুব কম ছিল, 4 টাকা 5 টাকা, ঠিক আছে, এখন সেটা 7 টাকা বা 8 টাকা অনেক জায়গায় হয়ে গেছে। তাহলে তোমার ফ্যামিলিতে যদি 5 জন মেম্বার থাকে, আগে 5টা ডিম তুমি 5 টাকায় কিনতে 25 টাকা খরচ করতে, এখন 35 টাকা খরচ করতে হচ্ছে। মানে তোমার ডিমের অ্যামাউন্ট কিন্তু তুমি কমাতে পারবে না। তোমার পরিবারে 5 জন আছে, হ্যাঁ, মানে তুমি কিন্তু এটা পারবে না যে আজকে 4 জন খাবে, 1 জন খাবে না, বা এরম করা যাবে না। তোমাকে ধরে নিতে হবে যে তোমাকে অ্যামাউন্টটা সেম অ্যামাউন্টই রাখতে হবে। কিন্তু তুমি দেখো যে 5খানা ডিম কিনতে কিন্তু তোমার 10 টাকা বেশি লাগছে। বোঝা যাচ্ছে? এই যে বেশি স্পেন্ডিং যদি হয়ে যায়, তাহলে কি হয়, আমাদের সেভিং কমে যায়। তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমি তোমাদের বলেছিলাম যে একটা ইকুয়েশন আছে, যে ইনকাম ইকুয়াল টু কী হয়, আমাদের কনজামশন প্লাস সেভিং। এখন যদি ধরো ইনকামটা আমার একই রয়ে গেল, কিন্তু সেইখানে যদি আমার কনজামশন যদি বেড়ে যায়, তাহলে সেভিংস আমার লেস হবে। এইবারে দেখো যেটাই আমাদের যেটা সেভিংস হচ্ছে, সেটা আমরা কোথায় রাখি? মূলত আমরা ব্যাংকিং বা কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে রাখি। তারা সেই টাকাটাকে কিন্তু ইনভেস্টমেন্ট পারপাসে ইউজ করে। যদি আমরা সেভিংসই কম করি, তাহলে ইনভেস্টমেন্ট করার জন্য পয়সা কোথা থেকে আসবে? নেই। ইনভেস্টমেন্ট যদি না হয়, তাহলে কলকারখানা থেকে শুরু করে বিভিন্ন ম্যানুফ্যাকচারিং ইউনিটসগুলো কী করে আউটপুট বা গুডস অ্যান্ড সার্ভিস তৈরি করবে, ঠিক আছে? এই হচ্ছে একটা দিক। আরেকটা দিক হচ্ছে ভেরি হাই ইনফ্লেশন হলে যেটা হচ্ছে, আমরা কি করব, একটা সময় পরে যে স্পেন্ডিংটা আমরা কমাতে বাধ্য হব, ঠিক আছে? এই যদি স্পেন্ডিং যদি আমরা কমিয়ে দিই, মানে আমরা যদি কনজামশন কমাতে থাকি, তাহলে কি হবে, ইকোনমিতে কিন্তু ডিমান্ডটা কমে যাবে, এগ্রিগেট ডিমান্ডটা কিন্তু কমে যাবে, এবং তার ফলে কিন্তু ইকোনমিক অ্যাক্টিভিটিসগুলো কিন্তু হ্যাম্পার হবে। মানে হচ্ছে যে যদি আমরা কম কম জিনিস কিনি, তাহলে প্রডিউসার যে আছে সে দেখবে যে এত জিনিস তৈরি করে তো লাভ নেই, তাহলে আমি জিনিসপত্র কম করে বানাবো। কম করে বানানো মানেটা কী হচ্ছে, র মেটেরিয়াল তাহলে সে কম নেবে, সে লেবার ছাঁটাই করবে, ঠিক আছে? এই বিভিন্ন রকম যে ইকোনমিক অ্যাক্টিভিটিসগুলো আছে, সেগুলোতে কিন্তু হ্যাম্পার করবে। এছাড়া আরেকটা দিক আছে, সেটা হচ্ছে খুব ভেরি হাই ইনফ্লেশন যখন হচ্ছে, তখন কিন্তু আমাদের এক্সপোর্টেবল যে আইটেমগুলো আছে তারও দাম বেড়ে যাচ্ছে। এবার এক্সপোর্টেবল আইটেমগুলোর দাম বেড়ে গেলে কী সমস্যা হচ্ছে যে বিদেশের মার্কেটে বা কম্পিটিটিভ যে ফরেন মার্কেট আছে, সেখানে আমাদের জিনিসের দাম বেশি হওয়াতে লোকে তো কিনবে না, তো আমরা মার্কেটটা হারাবো। এছাড়া একটা আছে তোমার হাই ইনফ্লেশন হলে কিন্তু ইম্পোর্টসও কস্টলি হয়ে যায়। ইম্পোর্টস কস্টলি হলে সেটা একটু ভালো দিক একটা আছে, সেটা হচ্ছে যে ইম্পোর্ট বেশি হয়ে গেলে, ইম্পোর্টের মানে কস্টলি হলে কী হয়, আমরা স্পেন্ডিং কম করব, তো তার ফলে ইম্পোর্টটা কম হবে। কিন্তু এখানে বুঝতে হবে যে ব্যাপারটা, যে আমাদের দেশে মানে ভারতবর্ষের রেসপেক্টে যদি বলা হয়, তাহলে সেখানে কিন্তু কস্টলি ইম্পোর্টসের সমস্যা আছে, কারণ আমরা বেশ কিছু প্রোডাক্টস আছে যেগুলোর ক্ষেত্রে আমরা ইম্পোর্টের উপরই নির্ভরশীল। যেমন উদাহরণ হিসেবে বলা যায় পেট্রোলিয়াম। তো এই যেগুলোর দাম যদি বেড়ে যায়, তার কিন্তু এফেক্ট বিভিন্নভাবে আছে ইকোনমিতে, সেগুলো আমরা পরের ধাপে আসছি। এছাড়া আরেকটা মানে হাই ইনফ্লেশনের ফলে ইকোনমিক গ্রোথ হ্যাম্পার হয় কীরমভাবে, যে হাই ইনফ্লেশনের ফলে আরবিআই কী করে, আরবিআই নিয়ন্ত্রণ করে, মানিটারি পলিসিটা নিয়ন্ত্রণ করে আরবিআই। তো আরবিআই কী করে, টাইট মানিটারি পলিসি ইনভোক করে, ঠিক আছে? তার ফলে যেটা হয় যে কস্ট অফ বরোয়িং, যে যারা মার্কেটে যারা কাজ করতে যায়, তারা তো ব্যাংকের থেকে লোন নিয়ে কাজ করে, তো বিভিন্ন রকম রেটগুলো যেহেতু বেড়ে যায় হাই ইনফ্লেশন চলাকালীন, সেটাকে মানে কমব্যাট করার জন্য আরবিআই কী করে, আরবিআই রেটগুলোকে বাড়িয়ে দেয়, বিভিন্ন যে লেন্ডিং রেটগুলো আছে। তার ফলে হয়ে যায় কি, যারা বিজনেসম্যান তারা কিন্তু মার্কেট থেকে লোন পায় না, মানে লোন পায় না, কথাটা সঠিক নয়, সঠিকটা হচ্ছে লোনটা অনেক বেশি ইয়েতে কস্ট অফ বরোয়িংয়ে কিনতে হয়, ঠিক আছে? তার ফলে হচ্ছে কি, তারা লেস ইনভেস্টমেন্ট হচ্ছে, এবং লেস ইনভেস্টমেন্ট হলে লেস আউটপুট হচ্ছে। লেস আউটপুট হলে কিন্তু আমরা জানি কি, ইকোনমিক গ্রোথকে কে রিপ্রেজেন্ট করে, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট,
ঠিক আছে, বা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, তো আউটপুটই যদি কম হয় তাহলে তো আমার জিডিপিতে ওটা অবশ্যই হ্যাম্পার করবে। তাহলে এই জায়গাটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে ইকোনমিক গ্রোথ এবং ইনফ্লেশনের মধ্যে শর্ট টার্ম সম্পর্কটা কিন্তু যথেষ্ট স্বাভাবিক এবং দুজনের উপরে নির্ভরশীল। কিন্তু যদি এই ইনফ্লেশনটা যদি বেশি লঙ্গার পিরিয়ডে যদি হাই ইনফ্লেশন থাকে ইকোনমি, তাহলে কিন্তু সেটা ইকোনমিক গ্রোথকে কিন্তু হ্যাম্পার করবে। ঠিক আছে, এরপরে আমরা যে জায়গাটা যাব, ঠিক আছে, এই জায়গাটাতে বলা হচ্ছে এবং এটা পরে এটার ভাগগুলো আছে, সেটা হচ্ছে যে এটাকে ইনফ্লেশনকে মেজার করা হচ্ছে কি থ্রু প্রাইস ইন্ডেক্স। এই প্রাইস ইন্ডেক্স ব্যাপারটা কি বলছে, হোয়ার প্রাইস ইন্ডেক্স ইজ দ্য পার্সেন্টেজ নাম্বার দ্যাট শোজ দ্য এক্সটেন্ট টু হুইচ প্রাইস হ্যাভ চেঞ্জেস ওভার আ পিরিয়ড অফ টাইম অ্যাজ এ কম্পেয়ার টু পিরিয়ডস অফ বেস ইয়ার প্রাইস। ঠিক আছে, এই প্রাইস ইন্ডেক্সের যে ব্যাপারটা আছে সেটা চ্যাপ্টারের একটা পরবর্তী জায়গায় আছে, যেখানে আমরা WPI, CPI, PPI এগুলো পড়বো, সেখানে আমি আরেকবার বলে দেবো। ঠিক আছে, এখানে আমরা এতটা বেশি ঢুকছি না। এবার আমরা যে জায়গাটায় আমরা থাকবো সেটা হচ্ছে টাইপস অফ ইনফ্লেশন। যেহেতু এখান থেকে প্রচুর প্রশ্ন আসে, জায়গাটা কনসেপচুয়াল জায়গা আছে, জিনিসটাকে কিন্তু ভালো করে শুনবে, যে জায়গাগুলো মনে হবে দরকার আছে লিখে নেবে। সেটা হচ্ছে প্রথমে হচ্ছে ক্রিপিং ইনফ্লেশন। ক্রিপিং মানে হচ্ছে কি হামাগুড়ি দেওয়া। তো আমি যখনই এটা পড়াই ক্লাসে, আমি সবসময় একটা উদাহরণ দিয়ে বলি, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, প্রথমে আছে ক্রিপিং ইনফ্লেশন, তারপর আছে ওয়াকিং ইনফ্লেশন। ঠিক আছে, তো ক্রিপিং মানে এটা কি, যে হামাগুড়ি। একটা বাচ্চা যখন জন্মায় প্রথমে সে হাঁটা চলা করতে পারে না, কিছুই করতে পারে না, সে প্রথমে হামাগুড়ি দিয়ে মানে তার চলন এবং গমন প্রক্রিয়াটাকে সম্পূর্ণ করার চেষ্টা করে। ঠিক সেরকম যখন ইনফ্লেশনেরও কিন্তু একটা ক্রিপিং স্টেজ আছে। ঠিক আছে, বলছে ইট ইজ দ্য মাইল্ডেস্ট ফর্ম অফ ইনফ্লেশন, অলসো নোন অ্যাজ মাইল্ড ইনফ্লেশন অ্যান্ড লো ইনফ্লেশন। ঠিক আছে, in this, the rate of general price rise is low and varies between 2 to 3%. 2 থেকে 3-4 মধ্যে থাকলে সেটা হচ্ছে ক্রিপিং ইনফ্লেশন। If this rate or rise in price is continued, there it is a considered good for the economy, as producer and traders make reasonable profits which encourage them to invest more. দিস ইনফ্লেশন ইজ ম্যানেজেবল। তো এখানে অনেকগুলো কিন্তু ইনফরমেশন দিয়ে দেওয়া হলো। তো সেটা আমাদের বুঝতে হবে যে ক্রিপিং ইনফ্লেশন, লো ইনফ্লেশন, বা যেটাকে আমরা অনেক সময় আইডিয়াল ইনফ্লেশনও বলে থাকি, এই 2 থেকে 4% যে রেটটা আছে। তো বলছে আমরা এখান থেকে যে ইনফরমেশনগুলো পাচ্ছি সেগুলো মনে রাখি, যে এইটা হচ্ছে কীরকম, যদি এই জিনিসটা চলতে থাকে, এই ইনফ্লেশনটা কোন ইকোনমিতে থাকে, সেটা ইকোনমির ক্ষেত্রে কনসিডার করা হচ্ছে খুব ভালো হিসাবে। কেন? কারণ হচ্ছে যদি একটা ইকোনমিতে কোনো গ্রোথ না থাকে, যদি প্রাইস রাইজ না হয়, তাহলে কি হচ্ছে, মার্কেটে কোনো ডিমান্ড থাকবে না। যেহেতু এখানে অল্প একটু হলেও যেহেতু তোমার প্রাইস রাইজ হচ্ছে 2% হোক, 3% হোক বা 4% হোক, তার ফলে হচ্ছে কিন্তু মার্কেটে ডিমান্ডটা ইনক্রিজ করছে। এবার মার্কেটে যদি ডিমান্ড ইনক্রিজ করে তাহলে কী হবে, তাহলে কিন্তু আস্তে আস্তে ইট ইনডিউসেস ইনভেস্টমেন্ট, এমপ্লয়মেন্ট অ্যান্ড ইকোনমিক অ্যাক্টিভিটিসগুলো বাড়তে থাকবে। যত মার্কেটে ডিমান্ড বাড়ে কিন্তু সেই অনুযায়ী তাকে সেই ডিমান্ডটাকে কমব্যাট করার জন্য তাকে যোগান দিতে হয়। সেই যোগানের জন্য কিন্তু ইনভেস্টমেন্ট করতে হবে, এমপ্লয়মেন্ট জেনারেশন করতে হবে, ইকোনমিক আরও আদার্স যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেইগুলো হবে। তো সবসময় এটা দেখো, এখানে এই জন্য বলছি যে এটা কিন্তু প্রডিউসার, ট্রেডার সবার জন্য প্রফিটেবল একটা জায়গা থাকে এবং তাদেরকে এনকারেজ করে ইনভেস্ট মোর। ঠিক আছে, যত বেশি ইনভেস্টমেন্ট হবে তত এমপ্লয়মেন্ট জেনারেশন হবে, তত আরও আদার্স ইকোনমিক অ্যাক্টিভিটিসগুলো ফুলফিল হবে। এবং দেখো, এটা তো সত্যি কথা, রাইজিং প্রাইস আর অলসো সেট অফ উইথ রাইজিং স্যালারি ওয়েজ, এবং তাতে স্যালারি এবং ওয়েজও বাড়ে। আজকে তুমি একটা কোম্পানিতে ধরো 10 বছর ধরে চাকরি করছো, সেখানে কোনো রকম কোনো গ্রোথ নেই, তোমার স্যালারি বাড়ছে না, তুমি কি সেখানে থাকবে? কেউই থাকবে না। ঠিক সেরকম যে 2 to 4% হাইক কিন্তু সবসময় ভালো, বা ইনফ্লেশন কিন্তু ভালো ইকোনমির ক্ষেত্রে। দেন দেখো, এখন একটু আগে ইনফ্লেশন হামাগুড়ি দিচ্ছিল, এবার সে হাঁটা শুরু করেছে, ওয়াকিং ইনফ্লেশন। তার মানে গতিটা বাড়ছে, হামাগুড়িতে গতিটা কম থাকে, এখানে গতি থাকে কিন্তু খুবই কম থাকে, কিন্তু ওয়াকিং যখন আছে সে গতিটা বাড়াচ্ছে। তো ইট ইজ অলসো কল্ড ট্রোলিং ইনফ্লেশন হোয়েন দ্য রেট অফ রাইজিং প্রাইসেস ইজ মোর দ্যান ক্রিপিং ইনফ্লেশন, দ্যাট ইজ 3 to 10%। ঠিক আছে, পার্সেন্টেজগুলো একটু এদিক ওদিক হয়, কোথাও 4 to 10ও থাকতে পারে। দেন ইট ইজ কল্ড ওয়াকিং ইনফ্লেশন, তার মানে বাচ্চা এখন হামাগুড়ি থেকে হাঁটা শুরু করে দিয়েছে। দিস ইনফ্লেশন মাস্ট বি টেকেন সিরিয়াসলি। দেখো ভালো করে, ক্রিপিং ইনফ্লেশনের সময় কিন্তু বলা হয়েছিল যে এটা ম্যানেজেবল, মানে বাচ্চা হামাগুড়ি দিচ্ছে কিন্তু হামাগুড়ি খেতে খেতে সে ছাদ থেকে পড়ে যাবে না, বা হামাগুড়ি দিতে সে বাইরে বেরিয়ে যাবে না। ঠিক আছে, কিন্তু ওয়াকিং ইনফ্লেশন মানে কিন্তু হচ্ছে চাপ, সে বারান্দা থেকে লাফিয়ে পড়েও যেতে পারে, ছাদ থেকে পড়ে যেতে পারে, যাই হোক বাড়ির বাইরে চলে যেতে পারে। তাহলে এটা কিন্তু হচ্ছে, এটাকে সিরিয়াসলি টেকেন করার কথা বলা হচ্ছে। ইট ইজ আ ওয়ার্নিং ফর দ্য অকারেন্স অফ রানিং or galloping inflation. If not checked,
ইট ক্যান রেজাল্ট ইন গ্যালোপিং ইনফ্লেশন। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কোন ধরনের ইনফ্লেশনকে যদি টেক কেয়ার করা না হয় বা এটাকে যদি ম্যানেজ না করা হয় তাহলে তার থেকে গ্যালোপিং ইনফ্লেশন হতে পারে বা সিচুয়েশন আরও বাজে হতে পারে। তো অ্যান্সার হবে কিন্তু ওয়াকিং ইনফ্লেশন। নেক্সট আমরা চলে যাব যেখানে, সেটা হচ্ছে গ্যালোপিং ইনফ্লেশনে। তাহলে বাচ্চাটা হামাগুড়ি থেকে হাঁটা শুরু করলে এবার গ্যালোপিং, ঠিক আছে। এই গ্যালোপিং কথাটা কোথা থেকে এসেছে, সেটা হচ্ছে ঘোড়ার দৌড় থেকে, ঠিক আছে। তো আমরা যারা লোকাল ট্রেন চলি তারা জানি গ্যালোপিং ট্রেন মানে সব জায়গায় দাঁড়াবে না। তো এই বৃদ্ধির হারটাও কিন্তু কোনো রকম এরকম নেই যে 10 থেকে 50 বলা হচ্ছে, মানে 10-এর পর 11 হবে এরকম কোনো মানে মানে ইয়ে নেই, সুনিশ্চিত ব্যাপার নেই যে 10, 11, 12, 13 এরকম করে বাড়বে, 10 থেকে 15 হতে পারে, 10 থেকে 20 হয়ে যেতে পারে, এরকম একটা ব্যাপার। When inflation occurs for more than 10% and up to 50%, it refers to galloping inflation. Due to this, business and employee income cannot keep up with the cost of the prices. যদি হঠাৎ করে দ্রুত হারে এরমভাবে ইনফ্লেশন হতে থাকে তাহলে কিন্তু তার ফলে কিন্তু বিজনেসম্যান বা এমপ্লয়ি যারা আছে তাদের ইনকাম সেই হারে বাড়ে না, কিন্তু তাদের কস্ট এবং কস্ট অফ প্রাইস কিন্তু বেড়ে যাচ্ছে। ইভেন ফরেন ইনভেস্টার্স অ্যাভয়েড সাচ আনস্টেবল ইকোনমিজ ফর ইনভেস্টমেন্ট। তো এই সময় কিন্তু হয় ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বা ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট, এই যে ব্যাপারগুলো আছে সেগুলো কিন্তু হয় না, কারণ এইগুলো একটা আনস্টেবল ইকোনমিতে কেউ ইনভেস্টমেন্ট করতে চায় না। দিস সিচুয়েশন ইজ অলসো টার্ম অ্যাজ হপিং অর রানিং ইনফ্লেশন। তো এটা আরেকটা নাম আছে হপিং বা রানিং ইনফ্লেশন। তো গ্যালোপিং ইনফ্লেশন তাহলে আমরা কী বুঝলাম, যে যেটা যার বৃদ্ধির হারকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, ঠিক আছে। এবং এই সময় কিন্তু বিজনেসম্যান যারা এমপ্লয়ি হয় তাদের কিন্তু কনফিডেন্স কমে যাচ্ছে, যারা ফরেন ইনভেস্টার হয় তারা ইনভেস্টমেন্ট করতে চাইছে না, একটা বাজে রকম ব্যাপার হয়ে যাচ্ছে। এরপর আমরা চলে যাবো হাইপার ইনফ্লেশন। হাইপার ইনফ্লেশন ব্যাপারটা কি? ইট ইজ আ এক্সট্রিম ফর্ম অফ ইনফ্লেশন হোয়ার দ্য প্রাইসেস রাইজ অ্যাট অ্যান অ্যালার্মিং হাই রেট। অ্যালার্মিং হাই রেট মানে হচ্ছে যে মোর দ্যান 50% in every month. হাইপার ইনফ্লেশন অকার্স ওয়েন দেয়ার ইজ আ লার্জ ইনক্রিজ ইন মানি সাপ্লাই। তাহলে হাইপার ইনফ্লেশন তখন হবে যখন ইকোনমিতে মানি সাপ্লাই বিশালভাবে বেড়ে যাবে এবং সেটাকে কন্ট্রোল করার মতো কোনো জায়গা থাকবে না। ইন এক্সট্রিম সিচুয়েশন দ্য ভ্যালু অফ ন্যাশনাল কারেন্সি রিডিউস টু অলমোস্ট জিরো। মানে হচ্ছে যে ন্যাশনাল কারেন্সি আমাদের যেটা রুপি সেটা কিন্তু মানে কথার কথা বলা হচ্ছে, যদি হাইপার ইনফ্লেশন কখনো সেটা জিরোতে ভ্যালু চলে যাবে, মানে তার কোনো দাম থাকবে না। মানে রাস্তাঘাটে 500 টাকা 2000 টাকার নোট পড়ে থাকবে, কেউ তুলবে না। বোঝা যাচ্ছে ব্যাপারটা? মানে শুনতে এরম লাগলেও এরম সিচুয়েশান কিন্তু বিভিন্ন দেশের সাথে হয়েছে, ঠিক আছে। অ্যান্ড দ্য পেপার মানি বিকামস ওর্থলেস মানে বোঝা যাচ্ছে তো, মানে কোনো কাজে লাগবে না। ইন সাচ আ কেস ইভেন টু বাই আ লোফ অফ ব্রেড অ্যান্ড সাম ভেজিটেবলস ওয়ান নিডস ক্যারি মানি অফ বিগ গানি ব্যাগস। এটা একটা এক্সাম্পল দেওয়ার জন্য বলেছে। তো আমরা যেটা বোঝার চেষ্টা করবো সেটা হচ্ছে হাইপার ইনফ্লেশন রিডিউসেস দ্য ভ্যালু অফ দ্য কারেন্সি টু দ্য এক্সটেন্ট দ্য গভর্নমেন্ট থিংস টু অ্যাডপ্ট আ নিউ কারেন্সি। মানে হচ্ছে হাইপার ইনফ্লেশনে আমার ন্যাশনাল কারেন্সির অবস্থা এতটাই বাজে হয়ে যাবে যে গভর্নমেন্টকে চিন্তা করতে হবে যে তাকে আর অল্টারনেটিভ কোনো কারেন্সিকে অ্যাডপ্ট করার জন্য, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু হয়েছে, আমি বারংবার বলছি, এটা আমাদের দেশে হয়নি বাট অন্যান্য বিভিন্ন দেশে হয়েছে। জিম্বাবুয়েতে হয়েছে, ভেনেজুয়েলাতে হয়েছে, গ্রিসে এরম সময় একটা হয়েছিল। তো এখানে দেখো একটা কথা বলা হচ্ছে যে দাস মানি স্টেপস টু পারফর্ম দ্য ফাংশন অফ স্টোর অফ ভ্যালু অ্যান্ড মিডিয়াম অফ এক্সচেঞ্জ। মানি কিন্তু অনেক কিছু ইয়ে করে, পারফর্ম করে, যে স্টোর অফ ভ্যালু একটা তো ব্যাপার আছে, এবং মিডিয়াম অফ এক্সচেঞ্জ, সেই এক্সচেঞ্জটা চলে যাবে, মানে সেই পুরাতন দিনের যে বিনিময় প্রথা বা বাটা সিস্টেম সেটা চলে আসবে। যেহেতু পয়সার কোনো দাম নেই, মিডিয়াম অফ এক্সচেঞ্জ কী হবে, ধরো তোমার আজকে আলু লাগবে, ঠিক আছে, তোমাকে তাহলে এমন কিছু জিনিসের বিনিময় সেই আলুটা নিতে হবে, কারণ পয়সা মিডিয়াম অফ এক্সচেঞ্জ হিসেবে কাজ করছে না, ঠিক আছে। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে হাই লেভেল অফ ইনফ্লেশনের জন্য তাহলে কী কী সমস্যা হচ্ছে। হাই লেভেল ইনফ্লেশনের জন্য যেটা সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে, প্রথম যেটা হচ্ছে যে ভ্যালু অফ মানি সেটা ফল করছে, তার ফলে কী হচ্ছে, মানুষের পারচেজিং পাওয়ারটা কমে যাচ্ছে। এবং আরেকটা যেটা হচ্ছে যে তো যেহেতু সেম গুডস কেনার জন্য বেশি বেশি অ্যামাউন্ট আমাদের খরচ করতে হচ্ছে, তার ফলে আমাদের লেস সেভিং হচ্ছে, ঠিক আছে। এবং যেটা আমাদের সোশিও ইকোনমিক দিক থেকে যেটা ভাবনা চিন্তার বিষয়, যে এই ইনফ্লেশনের একটা প্রভাব কিন্তু, যদি এই ইনফ্লেশনটা ক্রমাগত বাড়তে থাকে তার প্রভাব কিন্তু খুব খারাপভাবে যার উপরে পড়ে সেটা হচ্ছে কিন্তু গরিব মানুষদের উপরে, কারণ তাদের কিন্তু ইনকাম বৃদ্ধি হওয়ার কোনো গ্যারান্টি থাকে না, কিন্তু তাদের এক্সপেন্সেস যদি বেড়ে যায় সেই পক্ষে তাদের পক্ষে কিন্তু জীবন অতিবাহিত করাটা একটু সমস্যাজনক হয়ে যায়। তো আমরা এই রেসপেক্টে যেটা দেখে নেব সেটা হচ্ছে যে
সবথেকে বেশি হায়েস্ট ইনফ্লেশন রেট ভারতবর্ষে যেটা হয়েছিল, মানে অল ওভার ইনফ্লেশনের রেসপেক্টে বলা হচ্ছে এটা, সেটা হচ্ছে 34.68%। 34.68%, এটা 1974 সেপ্টেম্বর মাসে দেখা গেছিলো ইন্ডিয়াতে। 1974 সালে সেপ্টেম্বর মাসে ইনফ্লেশন রেট ছিল 34.68%, যেটা হায়েস্ট। আর লোয়েস্ট যেটা হচ্ছিল সেটা দেখা গেছে 1976 সালে। আগেটা 74 সাল ছিল, এটা 76 সালের মে মাসে, সেখানে কিন্তু -11.31% দেখা গেছিলো, যেটা সবথেকে লোয়েস্ট, বা যেটাকে যেহেতু নেগেটিভ ইনফ্লেশন তাই জন্য এটাকে ডিফ্লেশন বলে। এগুলো আমরা পরবর্তী সময় আসছি পড়ব। এবার আমরা একটা গুরুত্বপূর্ণ জায়গায় চলে যাচ্ছি, সেটা হচ্ছে টাইপস অফ ইনফ্লেশন বেসড অন কজেস, মানে ইনফ্লেশনের যে কজেসগুলো আছে সেই অনুযায়ী সেটাকে করা হয়েছে। তো প্রথমেই আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ডিমান্ড পুল ইনফ্লেশন। ডিমান্ড পুল ইনফ্লেশন, দেখো তার উপরেই আমি লিখে দিয়েছি যে টু মাচ মানি চেজিং টু ফিউ গুডস, মানে প্রচুর পরিমাণে মানি সেটা চেজ করছে খুব কম গুডস। তাহলে এখান থেকে এই একটা লাইন দেখে কিন্তু তুমি ডিমান্ড পুল ইনফ্লেশন সম্বন্ধে তোমার ধারণা হবে যে ডিমান্ড পুল ইনফ্লেশন মানে বোঝানোতে চাওয়া হচ্ছে যে খুব কম গুডসের জন্য বেশি তোমাকে ব্যয় করতে হবে। ইট ইজ কজড বাই অ্যান ইনক্রিজ ইন এগ্রিগেট ডিমান্ড অ্যান্ড কনজামশন ডিউ টু, কী কী কারণে হতে পারে সেটা হচ্ছে, একটা হতে পারে যে ইনক্রিজ প্রাইভেট অ্যান্ড গভর্নমেন্ট স্পেন্ডিং, মানে গভর্নমেন্ট স্পেন্ডিং মানে এখানে মূলত দেখো দু রকমের স্পেন্ডিংয়ের কথা বলা হচ্ছে, একটা হচ্ছে প্রাইভেট স্পেন্ডিং, একটা গভর্নমেন্ট স্পেন্ডিং। গভর্নমেন্ট স্পেন্ডিং মূলত যে সরকারি যে প্রকল্পগুলো আছে, যে কাজকর্মগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে। আর প্রাইভেট স্পেন্ডিং মানে হিউম্যান বিং, আমরা মানুষের যা এই স্পেন্ডিং করছি সেটার কথা বলা হচ্ছে। এছাড়া বলা হচ্ছে লোয়ার রেট অফ সেভিংস বাই হাউস হোল্ড, মানে মানুষ যা টাকা পাচ্ছে সেই টাকাতে তারা সেভ কম করছে, কনজামশন বেশি করছে। ডেপ্রিসিয়েশন ইন লোকাল এক্সচেঞ্জ রেট, এই পয়েন্টটা তোমরা যখন ফরেন ইকোনমি পড়বে তখন পড়বে। রিডাকশন ইন ট্যাক্সেস কমিয়ে দিয়েছে, তার ফলে ডিসপোজেবল ইনকামটা কী হচ্ছে, বেড়ে যাচ্ছে। এবং ইনক্রিজ ইন মানি সাপ্লাই অ্যান্ড ব্যাঙ্ক ক্রেডিট, এবং ইকোনমিতে মানি সাপ্লাইটা বেড়ে গেছে এবং ব্যাঙ্ক ক্রেডিট দিচ্ছে। ব্যাঙ্ক ক্রেডিট দিচ্ছে মানে হচ্ছে যে খুশি গিয়ে যে কোনো বিষয়ে, ধরো তুমি কোনো একটা গুডস কিনবে, তুমি ধরো একটা মোটরসাইকেল কিনবে বা তুমি ফ্ল্যাট কিনবে, তোমাকে খুব স্মুথ ওয়েতে তোমাকে ব্যাঙ্ক ক্রেডিট দিচ্ছে, ঠিক আছে। এই যে ঘটনাগুলো, তার ফলে কী হচ্ছে, ইকোনমিতে কিন্তু একটা যে চাপ সৃষ্টি হচ্ছে, যে ডিমান্ডের যে চাপটা শুরু হচ্ছে সেই অনুযায়ী কিন্তু সাপ্লাই কিন্তু ক্রিয়েট হচ্ছে না, সেই জন্যই কিন্তু এখান থেকে জিনিসপত্রের দাম বাড়ছে। এবারে একটা জিনিস বুঝতে হবে যে একটা যখন গ্রোয়িং ইকোনমি হয়, তাহলে কী হচ্ছে, গ্রোয়িং ইকোনমিতে কিন্তু অলওয়েজ মানি সাপ্লাই ইনক্রিজ করবে স্বাভাবিকভাবে। এবং এই সময় কী হয়, কনজিউমাররা একটা কনফিডেন্ট ফুল অবস্থায় থাকে, তার ফলে তারা বেশি বেশি করে স্পেন্ড করে, ঠিক আছে। সেভিংসের থেকে স্পেন্ডিংটা তারা বেশি প্রেফার করে, এবং এর ফলে কিন্তু ডিমান্ডের একটা স্টেডি ইনক্রিজ হয়, এবং তার ফলে কিন্তু এই জিনিসপত্রের দাম বাড়ছে। তাহলে এই পুরো পদ্ধতিটাকে আমরা বলবো ডিমান্ড পুল ইনফ্লেশন। দিস লিডস টু ইনক্রিজ ডিসপোজেবল ইনকাম, যেটা আমি বললাম, ইন দ্য হ্যান্ডস অফ হাউস হোল্ড, দেয়ার বাই রেজাল্টিং ইন ইনক্রিজ এগ্রিগেট ডিমান্ড অ্যান্ড নো চেঞ্জ ইন এগ্রিগেট সাপ্লাই। তাহলে কিন্তু কি দেখছি আমরা, যে ডিমান্ড যে হারে বাড়ছে সেই হারে কিন্তু সাপ্লাই বাড়ছে না, তার ফলে কিন্তু জিনিসপত্রের দাম বাড়ছে। To take this inflation, the supplies need to be increased to match the increased demand, hence relieving the economy from higher level to inflation. এই ইনফ্লেশন থেকে বাঁচার একমাত্র পথ হচ্ছে তোমাকে সাপ্লাইটা কিন্তু জেনারেট করতে হবে, এবং সেই যে ইনক্রিজিং ডিমান্ড তার সাথে ম্যাচ আপ করতে হবে। এবং তাহলে এই ডিমান্ড পুল ইনফ্লেশনের এফেক্টস কী কী হতে পারে, ঠিক আছে। এর এফেক্টস হচ্ছে শর্টেজ অফ সাপ্লাই, বোঝাই যাচ্ছে। ইনক্রিজ ইন প্রাইস অ্যান্ড গুড, সেটা তো হবেই, ইনফ্লেশন মানেই সেটা। এবং ওভারঅল ইনক্রিজ ইন কস্ট অফ লিভিং কিন্তু মানুষের কিন্তু বেড়ে যাবে এই ডিমান্ড পুল ইনফ্লেশনের জন্য। নেক্সট আমরা চলে যাব কস্ট পুল ইনফ্লেশন, যেটাকে অনেক সময় সাপ্লাই শক ইনফ্লেশন বলা হয়। বলছি ইট অকার্স when the general prices rise due to growing cost of factors of production of goods and services such as land, labor, raw materials। তাহলে কস্ট পুশ ইনফ্লেশন বলতে বোঝাচ্ছে, বা সাপ্লাই শক বলতে হচ্ছে, যেটা হচ্ছে যে যখন ফ্যাক্টর অফ প্রোডাকশন গুডস অ্যান্ড সার্ভিসের সেই কস্টটা বেড়ে যাচ্ছে, তার ফলে কিন্তু জিনিসপত্রের দাম বাড়ছে, ঠিক আছে। কীরমভাবে হচ্ছে সেটা আমরা দেখিনি। ফর এক্সাম্পল, ইফ ওয়েজেস অফ দ্য লেবার রাইজেস, আমরা জানি একটা প্রোডাকশন করতে গেলে চারটে জিনিস লাগে, চারটে ফ্যাক্টর লাগে, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রাইজ। তার মধ্যে হচ্ছে যে লেবার কী পায়, ওয়েজ পায় বা স্যালারি পায়। যদি ওয়েজ বেড়ে যায় তাহলে কস্ট অফ প্রোডাকশনও বেড়ে যাচ্ছে। এই কস্ট অফ প্রোডাকশন যেই বেড়ে যাচ্ছে এই যে লেবারের যে কস্ট বাড়ছে সেই দামটা তো প্রডিউসার দিয়ে দিচ্ছে প্রাথমিকভাবে, কিন্তু সে তুলে নিচ্ছে কোথা থেকে, সে জিনিসটা বেচার সময় তুলে নিচ্ছে, জিনিসের দাম বাড়ছে, বোঝা গেল।
এবং ঠিক একই রকমভাবে দেখো এইখানে এই পয়েন্টটা দেখবে যে হোয়েন দ্য সাপ্লাইজ অফ ইনপুট 3 নম্বর লাইনে আছে, হোয়েন দ্য সাপ্লাইজ অফ ইনপুটস অফ প্রোডাকশন ইজ রিডিউস, মানে যে ইনপুটসগুলো আমার ইনগ্রেডিয়েন্টসগুলো লাগে প্রোডাকশন করতে সেটা সাপ্লাই যদি কমে যায়, ইট লিডস টু ইনক্রিজ প্রাইস, এটার জন্য কিন্তু অনেক সময় প্রাইস বেড়ে যায়, কারণ যেহেতু তোমার সাপ্লাইটা কমে যাচ্ছে। or even when the production of agricultural products is adversely affected due to various factors such as drought, floods, এইসব বিভিন্ন কারণে যখন এগ্রিকালচার প্রোডাক্টসের প্রোডাকশনটা যখন হ্যাম্পার করে, তার ফলেও কিন্তু আমাদের কস্ট পুশ ইনফ্লেশন দেখা যায়। ঠিক আছে, এই কস্ট পুশ ইনফ্লেশনের ক্ষেত্রে 1970-তে একটা ঘটনা হয়েছিল, ঠিক আছে, ওপেক মানে অয়েল পেট্রোলিয়াম এক্সপোর্ট কোম্পানি, সেটা একটা কার্টেল টাইপের, আমি এটা নিয়ে পরে যখন স্ট্যাগফ্লেশন পড়াবো তখন বলবো গল্পটা। যাই হোক, তো কস্ট পুশ ইনফ্লেশন কী কী কারণের জন্য হতে পারে আমরা প্রথমেই দেখে নিচ্ছি। ইনক্রিজ অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস, কেন বলা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্সেস বাড়লে কেন কস্ট পুশ হবে? তোমরা ন্যাশনাল ইনকামে দেখেছো ইনডাইরেক্ট ট্যাক্স কার সাথে থাকে? মার্কেট প্রাইসের সাথে যুক্ত থাকে। তাহলে যদি ইনডাইরেক্ট ট্যাক্স বেড়ে যায় তাহলে জিনিসটার কোনো জিনিসের দাম বেড়ে যাচ্ছে। ইনক্রিজ অ্যান্ড ইম্পোর্ট প্রাইসেস মানে ধরো আমি ধরে নিলাম আমি যে জিনিসটা কিনবো তার সাথে ইম্পোর্টেবল গুডসের দর আছে, যেমন ধরো পেট্রোলিয়াম, ক্রুড অয়েল, যেই সব জিনিস আছে সেইগুলোর ক্ষেত্রে তোমার কী হচ্ছে, তোমার কস্ট পুশ হতে স্বাভাবিক। এছাড়া বলছে হাইয়েস্ট কস্ট অফ ক্যাপিটাল ও ইন্টারেস্ট রেট, যদি মার্কেটে ইন্টারেস্ট রেট বাড়ে তাহলে কস্ট অফ বরিং বেড়ে যাচ্ছে প্রডিউসার সেই খরচটা কোথা থেকে নেবে? পাবলিকের কাছ থেকে নেবে, তো জিনিসপত্রের দাম বাড়তে স্বাভাবিকভাবে। থার্ড যে পোর্শনটা আছে সেটা হচ্ছে স্ট্রাকচারাল ইনফ্লেশন। এটা কী জন্য? এটা হচ্ছে বলছে ইন দিস কেস ইনফ্লেশন পারসিস্ট ফর আ লঙ্গার পিরিয়ড ডিউ টু ডেফিসিয়েন্সিস এক্সিস্টিং ইন দ্য ইকোনমি। ঠিক আছে, প্রথম দুটো দেখো ডিমান্ড সাপ্লাইয়ের ব্যাপার ছিল, এখানে কিন্তু বলছে এটা ইকোনমিতে অনেক দিন ধরে একটা অচল অবস্থা চলছে। কী কী কারণ হতে পারে? সেটা ব্যাকওয়ার্ড এগ্রিকালচারাল সেক্টর, পুয়ার প্রোডাক্টিভিটি। হোয়াট ইজ পুয়ার প্রোডাক্টিভিটি? মানে এক একটা জমিতে ধরো আজকে ভারতবর্ষ এক একটা জমিতে ধরো 20 কেজি ধান উৎপাদন করছে কথার কথা, সেখানে আমেরিকা বা ব্রিটেন ধরো কথার কথা এই একই সমপরিমাণ জমিতে ডবল বা 5 গুণ করছে, তাহলে প্রোডাক্টিভিটি তাদের বেটার। তা আমরা একই এরিয়া পেয়ে একই লোকসংখ্যা বেশি হওয়া সত্ত্বেও কিন্তু আমরা সেই প্রোডাকশনটা করতে পারছি না, পুয়ার প্রোডাক্টিভিটি। সেকেন্ড বলছে দেখো ইনএফিশিয়েন্ট ডিস্ট্রিবিউশন অফ স্টোরেজ ফেসিলিটিস, এটা তো অবশ্যই ইনএফিশিয়েন্ট ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে আমাদের সঠিকভাবে ডিস্ট্রিবিউট করা হয় না, সেটা তো আমরা সবাই জানি। স্টোরেজ ফেসিলিটিস, যে আমাদের যে তোমার হিমঘরগুলো আছে সেগুলোতে সেরকম স্টোরেজ ফেসিলিটিস নেই, তো স্বাভাবিকভাবে জিনিসপত্রগুলো নষ্ট হয়ে যায়, পেরিশেবল যে আইটেমগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যায়। ঠিক আছে, তার ফলেও কিন্তু ইনফ্লেশন হচ্ছে। তো এই বটলনেক ইনফ্লেশন বলা হয় এটাকে, কারণ এটাকে আমরা এই সমস্যাটা সমাধান করতে পারছি না। তো এটার জন্য কী দরকার আছে? সেটার জন্য দরকার আছে কিন্তু স্ট্রাকচারাল কিছু রিফর্মস করা দরকার আছে, মানে এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি বাড়ার জন্য যেমন বিভিন্ন ক্ষেত্রে টেকনোলজি আপগ্রেডেশন, আরও ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করা উচিত। ঠিক আছে, তাহলে কিন্তু এই জায়গাটাকে কাটানো যাবে। এরপর আমরা যে পোর্শনে চলে যাব, আরেকটি গুরুত্বপূর্ণ, এটা আমি আগেও বলছিলাম, সেটা হচ্ছে মেথডস টু মেজার ইনফ্লেশন। এখান থেকে কিন্তু বহু প্রশ্ন এসেছে। তো আমরা বলেছিলাম যে মেজার করা হয় কী করে ইনফ্লেশনকে? প্রাইস ইন্ডেক্স দিয়ে। হোয়াট ইজ প্রাইস ইন্ডেক্স? যেটা আমরা কিছুক্ষণ আগে পড়লাম যে প্রাইস ইন্ডেক্স ব্যাপারটা কী হচ্ছে। প্রাইস ইন্ডেক্স ইজ আ পার্সেন্টেজ নাম্বার দ্যাট শোজ দ্য এক্সটেন্ট টু হুইচ প্রাইসেস হ্যাভ change over a period of time and as compared to prices of a brace year which is taken as a standard. তো এইভাবে কিন্তু তিনটে মেজারমেন্ট আছে আপাতত, WPI, CPI, GDP ডিফলেটার, এছাড়া আমাদের PPI মানে প্রোডাকশন প্রাইস ইন্ডেক্সটাও দেখতে হবে। তো আগে আমরা WPIটা দেখে নিই, হোলসেল প্রাইস ইন্ডেক্স WPI 2014 অবধি কিন্তু এটারই গুরুত্ব ছিল। তো পিএসসির বেশ কিছু পুরনো কোশ্চেনে কিন্তু যখনই বলা হয় যে ইনফ্লেশন ইজ মেজার্ড বাই, অপশান কিন্তু আগে অ্যান্সারে কিন্তু WPI হতো, কিন্তু বর্তমান কোশ্চেনে অপশান দিয়ে করতে হবে যে অপশানে কী আছে। আগে কিন্তু WPI হতো, এখন কিন্তু WPI হবে না, এখন অন্য জিনিস হবে, সেটা আমি আসছি পরে। তো আমরা একটা জিনিস যেটা দেখে নেব সেটা হচ্ছে যে সবার উপরে কে থাকছে? প্রডিউসার। ঠিক আছে, তার নিচে থাকছে হোলসেলার, তার নিচে থাকছে রিটেলার, সবার নিচে কে থাকছে? কনজিউমার। আমি আরেকবার বলছি, তোমরা কিন্তু খাতায় পুরোটা লিখবে। উপরে থাকছে হচ্ছে প্রডিউসার, তার নিচে হোলসেলার, তার নিচে রিটেলার, তার নিচে কনজিউমার। ঠিক আছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এই প্রডিউসারের রেসপেক্টে যখন মাপঝোঁক হচ্ছে সেটা ডিনোট করছে কে? সেটা ডিনোট করছে
সিপিপিআই, ঠিক আছে, আমরা পরে পড়বো সেটা। হোলসেলার যখন রিটেলারকে বেচছে সেই ক্ষেত্রে যে দামের কম বৃদ্ধির যে ব্যাপারটা সেটা দেখছে কে, সেটা দেখছে WPI। আর রিটেলার কনজিউমারকে যখন বিক্রি করছে সেই দামের যে বৃদ্ধি সেটা দেখছে কে, CPI। আমি আরেকবার রিপিট করছি, এটা কিন্তু এই ছকটা মনে রাখলে যত খুশি ঘুরিয়ে দিক তোমাদের কোনো অসুবিধা হবে না। সেটা হচ্ছে প্রডিউসার বা ম্যানুফ্যাকচার কাকে বিক্রি করছে, হোলসেলারকে। সেটা কী দিয়ে ইন্ডিকেট হচ্ছে, PPI মানে প্রোডাকশন প্রাইস ইন্ডেক্স দিয়ে। হোলসেলার যখন রিটেলারকে বিক্রি করছে সেটা দেখা হচ্ছে কিসের, WPI দিয়ে, ঠিক আছে। এবং যখন রিটেলার কনজিউমারকে দিচ্ছে সেটা হচ্ছে তোমার CPI দিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে। ওকে, তো এই হোলসেল প্রাইস মেজার করছে কি, হোলসেল প্রাইসেস অন মান্থলি বেসিস। এটা আগে প্রিভিয়াসলি উইকলি বেসিসে হতো, তারপরে এটা মান্থলি বেসিসে হয়েছে। মান্থলি বেসিসে হয়েছে কবে থেকে, মান্থলি বেসিসে হয়েছে তোমার 2009 থেকে। ওহো, একটা শূন্য বেশি হয়ে গেছে, যাই হোক। তো তারপরে আমরা যাচ্ছি যে WPI ওয়াজ ফার্স্ট এস্টাবলিশ ইন দ্য ইয়ার 1942 ইন ইন্ডিয়া। তাহলে ভারতবর্ষে WPI মেজারমেন্টে এসেছে 1942 সালে। প্রেজেন্টলি যেটা আছে অফিস অফ ইকোনমিক অ্যাডভাইজার, এটাও তোমরা অপশানে পাবে বলে আমি এটা বলে দিচ্ছি, তোমরা লিখে নাও অফিস অফ ইকোনমিক অ্যাডভাইজার। এটা হচ্ছে এখন DIPP। এই ডিপার্টমেন্টটার কথা তোমাদের জানতে হবে, ইকোনমিক্সে খুব ইম্পর্টেন্ট। ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল পলিসি অ্যান্ড প্রমোশন, যেটা মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আন্ডারে আছে। এরাই কিন্তু কম্পাইল করছে এবং পাবলিশ করছে WPI। তাহলে অফিস অফ ইকোনমিক অ্যাডভাইজার, ঠিক আছে, এটাও যদি অপশানে থাকে করতে হবে। সেটা কাদের আন্ডারে আছে, সেটা DIPর আন্ডারে আছে, এবং সেটা আবার কোন মন্ত্রকের আন্ডারে আছে, ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মন্ত্রকের আন্ডারে। Government of India in 2012 appointed Dr. Soumitra Choudhury working group to review the wholesale price index methodology। এগুলো মাঝে মাঝে MCQ আসে, তাই জন্য দেখে নেবে। আগে 697টা কমোডিটিকে করা হতো, কিন্তু কখনোই কিন্তু যেটা WPI ডিমেরিট, সেটা কিন্তু অলওয়েজ মনে রাখবে, সেটা হচ্ছে যে তারা কিন্তু কখনো সার্ভিসকে অ্যাকাউন্ট করে না, ঠিক আছে। তাহলে মেজর ক্রিটিসিজম ফর WPI ইজ দ্যাট দ্য জেনারেল পাবলিক ডাজ নট বাই প্রোডাক্টস অ্যাট হোলসেল প্রাইস, ঠিক আছে। এটা কেন বলা হচ্ছে, এটা বলা হচ্ছে তাকে একটু আগে যে আমি ছকটা দেখালাম, যে প্রডিউসার বেচছে কিসে, হোলসেলারকে, PPIতে, হোলসেলার রিটেলারকে বেচছে হোলসেল প্রাইসে, কিন্তু আমরা কিনছি কিসে, আমরা তো অন্য দামে কিনছি না। তো সেই জন্য কিন্তু এটা একটা বেটার ক্রিটিসিজম যে WPI সবসময় শোজ করে না। এছাড়া WPI আরেকটা ডিমেরিট কী হচ্ছে, যে WPI সার্ভিসকে অ্যাকাউন্ট করে না। তো পরীক্ষা কিন্তু প্রশ্ন আসতে পারে যে হোয়াট আর দ্য ডিমেরিটস অফ WPI। তোমাদের কিন্তু মনে রাখতে হবে যে WPIতে প্রধান ডিমেরিট হচ্ছে এটাকে তোমার সার্ভিসকে এরা অ্যাকাউন্ট করে না, আরেকটা হচ্ছে যে মানুষ কিন্তু, যে আমরা সাধারণ পাবলিক, আমরা কিন্তু হোলসেল প্রাইসে জিনিসপত্র কিনি না। ওকে, WPI uses the ex factory prices of these commodities to measure inflation. In other words, it takes into account the prices of commodities before they reach consumer, মানে কনজিউমারের হাতে আসার আগে যে প্রাইসটা হয় সেটাতে করে। Therefore indirect taxes are not included। এটা একটা গুড পার্ট, যে ইনডাইরেক্ট ট্যাক্সেস তোমার WPI কম্পিটিশনে থাকে না কিন্তু, ঠিক আছে। তো এটা হচ্ছে WPI এর ব্যাপার, ঠিক আছে। এবার আমরা যে বেস ইয়ার বা বেস এফেক্ট এর সম্বন্ধে আমাদের ধারণা আগে চ্যাপ্টারে হয়েছে, তাও আমরা দেখে নেব। বেস ইয়ার ইজ দ্য ইয়ার অন দ্য বেসিস অন হুইচ উই কম্পিউট ইনফ্লেশন অফ ইকোনমি, দ্যাট ইজ পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস। In other words, base effect shows the impact of price level of previous year on the calculation of inflation rate। তো বেস ইয়ার হচ্ছে একটা নির্দিষ্ট ইয়ার যার রেসপেক্টে আমি কারেন্ট ইয়ারে প্রাইসের যে চেঞ্জটা আছে সেটা আমরা দেখব, ঠিক আছে। তো এই যে বেস ইয়ারটাকে যে চুজ করা হয় সেটা কিন্তু বিভিন্ন রকম তার ক্রাইটেরিয়া আছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। যে ইয়ার অফ লেস মনসুন ডেফিসিট, যে ইয়ারে মনসুন ডেফিসিট কম আছে। ইয়ার উইথ নো মেজর ন্যাচারাল ক্যালামিটি, ড্রট অর ফেমিন। That year should not have inflation or alarming rates. Unstoppable years in terms of economic activity are not considered as base year। মানে যেমন ধরো 2020, যেহেতু করোনা কাল এখনও চলছে, there should not be much gap between base year chosen at current year। যাই হোক, তো আপাতত WPI এর বেস ইয়ার কিন্তু 2011-12 আছে। এই ক্ষেত্রে তোমাদের বলে দিই যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু একটা ওয়ার্কিং গ্রুপ সেট আপ করেছিল রমেশ চাঁদ নামে।
হ্যাঁ, রিসেন্টলি এটা খবরে বেরিয়েছিল, আমি খবর থেকে এটা পড়েছি, রমেশ চাঁদ নামে। তারা কিন্তু রিভাইজ করেছে যে কারেন্ট সিরিজ অফ ডাব্লিউপিএ 2012 থেকে তারা সাজেস্ট করেছে 2017-18, এবং এটা এখন যেটা গল্প আছে সেটা হচ্ছে যে তোমার ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল পলিসি অ্যান্ড প্রমোশন এরাও কিন্তু ক্যাবিনেটের কাছে সাজেস্ট করেছে যে 2017-18 এটাকে করা হয়। কারণ দেখো বেস ইয়ারের ক্ষেত্রে অনেকগুলো ব্যাপার আছে, যে আমি যদি 2000 এখন 20-21 চলছে, এখন 2010-11-12 যদি প্রাইস নিয়ে চলি, তাহলে মানে 10 বছরের একটা গ্যাপ হয়ে যাচ্ছে। এর মধ্যে তো প্রচুর সিগনিফিক্যান্ট স্ট্রাকচারাল চেঞ্জ হচ্ছে ভারতবর্ষের ইকোনমি, ঠিক আছে? তাহলে যদি আমরা বেশি পুরনো ভিত্তি বছর বা বেস ইয়ার নিয়ে কাজ করি, তাহলে কিন্তু আমরা সম্পূর্ণ জায়গাটা বুঝতে পারবো না আমার মনে হয়। তো সেই জন্য তারাও কিন্তু ইয়ে করেছে যে যত তাড়াতাড়ি চেঞ্জ করা যায়। এরপর দেখো একটা ইনফরমেশন আমরা দেখছি, দ্য কমনলি বাস্কেট, মানে ডাব্লিউপিএতে যে 697টা কমোডিটিসকে ইয়ে করা হতো, আগে কিন্তু 667টা ছিল, 76টা ছিল, সরি। এগুলো কেন বলা হচ্ছে, যে বারংবার প্রশ্নে এসেছে, গোলাবে না, পুরনো কোশ্চেনে কিন্তু 676টা হয়তো পেতে পারো, 697 কিন্তু নতুন হয়েছে, কিছু পুরনো জিনিসকে ড্রপ করা হয়েছে, নতুন প্রচুর আইটেম আনা হয়েছে, এনে এখন নাম্বারটা এরকম এসে দাঁড়িয়েছে। ওকে, এরপর আমরা যে জায়গাটায় যাব সেটা হচ্ছে ডাব্লিউপিআই এর ক্ষেত্রে যে 3 রকমের প্রোডাক্টস আছে, যেটা প্রাইমারি আর্টিকেলের মধ্যে দেখো খাবার দাবার পড়ছে, সেকেন্ডে আছে ফুয়েল এবং পাওয়ার, এবং 3 নম্বরে আছে দেখো ম্যানুফ্যাকচার প্রোডাক্টস। ম্যানুফ্যাকচার প্রোডাক্টসের ওয়েট কিন্তু সব থেকে বেশি, দেখো 64.2%, ঠিক আছে? ওকে, এরপর আমরা চলে যাব যে ডাব্লিউপিআই ফুড ইন্ডেক্স। টু মনিটর ফুড ইনফ্লেশন মোর এফেক্টিভলি, ডিআইপিপি পাবলিশেস ডাব্লিউপিআই ফুড ইন্ডেক্স সিন্স 2017। তাহলে 2017 থেকে ডাব্লিউপিআই ফুড ইন্ডেক্সের কথা বলা হচ্ছে। ইট মেজার্স দ্য রেট অফ ইনফ্লেশন ইন ফুড আইটেমস অ্যাট দ্য লেভেল অফ প্রডিউসার, ঠিক আছে? এটার এখন 2019-20 সালের এর মোটামুটি ইয়ে হচ্ছে 6.7%। দেখে নেবে, এত বেশি দেখা মানে ডেটা অত ইয়ে দরকার নেই, ঠিক আছে? নেক্সট আমরা চলে যাব কনজিউমার প্রাইস ইন্ডেক্স। পরীক্ষার রেসপেক্টে এটা কিন্তু সবথেকে এখন গুরুত্বপূর্ণ। তো কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেজার্স দ্য চেঞ্জ ইন রিটেল প্রাইসেস অন মান্থলি বেসিস, ইট ইনক্লুডস বোথ গুডস অ্যান্ড সার্ভিসেস। তাহলে প্রথম পয়েন্টেই তোমরা বুঝে যাচ্ছ যে কী জিনিসটা আছে, যে কনজিউমার প্রাইস ইন্ডেক্স কিন্তু বোথ গুডস অ্যান্ড সার্ভিসের কথা বলা হচ্ছে মান্থলি বেসিসে। ইট ফোকাসেস অন হোমোজিনিয়াস গ্রুপ অফ কনজিউমার, দ্যাট ইজ কনজিউমার্স উইথ দ্য সেম লাইকিংস ইন টার্মস অফ কমোডিটি বাস্কেট, ঠিক আছে? Presently, it takes into consideration into homogeneous groups, rural household, urban household. Okay, it reflects the cost of living. আগে এটাকে কস্ট অফ লিভিং ইন্ডেক্সই বলা হতো। তো সিপিআই ইজ ওয়াইডলি ইউজড অ্যাজ আ ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটর অফ ইনফ্লেশন, অ্যাজ আ টুল অফ গভর্নমেন্ট অ্যান্ড আরবিআই ফর ইনফ্লেশন টার্গেটিং অ্যান্ড ফর মনিটরিং প্রাইস স্টেবিলিটি, ঠিক আছে? এটা একটা প্রশ্ন এসেছিলো, সেখান থেকে আমি স্টেটমেন্টটা বানিয়েছি। দ্যাট ইজ সিপিআই ইজ ওয়াইডলি ইউজ অ্যাজ এ ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটর অফ ইনফ্লেশন, ঠিক আছে, অ্যাজ আ টুল অফ বোথ আরবিআই অ্যান্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফর ইনফ্লেশন টার্গেটিং অ্যান্ড মনিটরিং প্রাইস স্টেবিলিটি। এরপর আমরা ইনফ্লেশনের ভাগগুলো দেখে নেব। ইনফ্লেশনের ভাগগুলো দেখো, ইনফ্লেশন অফ ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার, ইনফ্লেশন অফ এগ্রিকালচারাল লেবারার, ইনফ্লেশন অফ রুরাল লেবার, ঠিক আছে? এই যে তিনটে আছে, এদের বেস ইয়ারটাও আমরা দেখে নেব, 2001-2, 86-87 দেখে নেব। কম্পাইল্ড, এটা পরীক্ষায় আসে, লেবার ব্যুরো। আমি বারংবার বলছি, এই জিনিসগুলো কিন্তু খুব সোজা, চোখটা ইয়ে করে দেখো, যে সিপিআই আইডাব্লিউ মানে ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার, সিপিআই এগ্রিকালচারাল লেবারার এএল, এবং সিপিআই রুরাল লেবার আরএল, এই তিনটে যেটা আছে, এই তিনটেকে কম্পাইল করে কি লেবার ব্যুরো, ঠিক আছে? মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এরা কিন্তু করে পাবলিশ। আর আরেকটা দেখো, যেটা 4 নম্বর দেখো, স্টার মেরে দিয়েছি, যে সিপিআই রুরাল, সিপিআই আরবান, এবং এই দুটোকে একসাথে নিয়ে যেটা হয় সিপিআই কম্বাইন্ড, মানে সিপিআই রুরাল এবং আরবান, এটাকে সিপিআই কম্বাইন্ড বলা হয়। পরীক্ষা কিন্তু নানা রকমের প্রশ্নটা আসতে পারে, সবসময় খেয়াল রাখবে। এখন যদি সঠিক অ্যান্সার বলা হয়, তাহলে কিন্তু সেই সঠিক অ্যান্সারটা হয় সিপিআই কম্বাইন্ড, বা সিপিআই রুরাল প্লাস আরবান, বা সিপিআই রুরাল অ্যান্ড সিপিআই আরবান, এটাই হচ্ছে কিন্তু অ্যান্সার। তো এটাকে কে মাপযোগ করে, সেটা হচ্ছে মাপযোগ করেছে সিএসও, যেটার পরিচয় আমরা আগের চ্যাপ্টারে পেয়েছি, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক অফিস, যেটা মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্যাল অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন আন্ডারে আছে। ওকে, এবং এটা ভিত্তি বছর বা বেস ইয়ার হচ্ছে 2012। এছাড়া কিছু কিছু ইনফরমেশন এখানে দেখো আছে, তোমরা একটু দেখো। এখানে ইম্পর্টেন্ট আরেকটা জিনিস যে আছে, সেটা হচ্ছে ফর কম্পিউটিং ডিয়ারনেস অ্যালোয়েন্স বা মহার্ঘ ভাতা, যে ডিএ যে কথাটা বলা হয়, সেটা কিন্তু সিপিআই দিয়ে ইউজ করা হয়, ডাব্লিউপিআই দিয়ে ইউজ করা হয় না, এবং সিপিআই কম্বাইন্ড দিয়ে এখন সেটা মাপা হচ্ছে। এবং
2014-15 থেকে কিন্তু গভর্নমেন্ট কিন্তু ইনফ্লেশন মাপার ক্ষেত্রে সিপিআইকে ইউজ করছে। এটা উর্জিত প্যাটেল কমিটির রেকমেন্ডেশন অনুযায়ী হয়েছিল, ঠিক আছে। রঘুরাম রাজন 2014 সালে একটা কমিটিকে অ্যাপয়েন্ট করেছিল, উর্জিত প্যাটেল কমিটি। সেই কমিটির রেকমেন্ডেশনই কিন্তু সিপিআই কম্বাইনকে ইনফ্লেশন মেজারমেন্ট হিসেবে ধরা হয়, ঠিক আছে। এবার আমরা দেখে নিই হেডলাইন ইনফ্লেশন। হেডলাইন ইনফ্লেশন ইজ দ্য টোটাল ইনফ্লেশন ফর আ পিরিয়ড কম্প্রাইজিং বাস্কেট অফ কমোডিটিস। হেডলাইন ইনফ্লেশন মানে হচ্ছে একটা অল্প সময়, শর্ট টাইমের মধ্যে টোটাল ইনফ্লেশনটা কিছু গুডসের বাস্কেট অফ কমোডিটিসকে রিপ্রেজেন্ট করে। আগে হেডলাইন ইনফ্লেশন বলতে ডাব্লিউপিআইকে বোঝানো হতো, পুরোনো কোশ্চেনে তোমরা পেতে পারো, কিন্তু এখন কিন্তু আরবিআই নিজে বলে দিয়েছে যে হেডলাইন ইনফ্লেশন সিপিআই দিয়ে মেজারমেন্ট করা হয়, ঠিক আছে। এছাড়া একটা জিনিস আমাদের জানতে হবে কোর ইনফ্লেশন। কোর ইনফ্লেশন কনসেপ্টটা মনে রাখবে, পরীক্ষায় আসে। কোর ইনফ্লেশন রিমুভস ভোলাটাইল গুডস ফ্রম দ্য বাস্কেট অফ কমোডিটিস, দ্যাট ইজ ফুড, ফুয়েল, মানে যেগুলো দাম ক্রমাগত বাড়ছে কমছে সেগুলোকে বাদ দিয়ে এটা মেজারমেন্ট করা হয়। সিন্স প্রাইস অফ দিস গুডস চেঞ্জ ডেইলি, দে আর রিমুভড, সো দ্য কোর সিপিআই বিকামস মোর স্টেবল। তাহলে কোর সিপিআই কেন স্টেবল? যেহেতু এখানে ভোলাটাইল যে গুডসগুলো আছে সেগুলোকে আমরা বার করে দিতে পারছি। সিপিআই কম্বাইন্ডের ক্ষেত্রে দেখো সবথেকে বেশি যদি ওয়েটেজ তার আছে সেটা হচ্ছে কিন্তু ফুড অ্যান্ড বেভারেজের। খেয়াল রাখবে ডাব্লিউপিআই এর ক্ষেত্রে হচ্ছে ম্যানুফ্যাকচারিং, এর ক্ষেত্রে কিন্তু হচ্ছে ফুড অ্যান্ড বেভারেজ। ওকে, এর পরের পেজে আমরা চলে যাচ্ছি, সেটা হচ্ছে সিপিআই ফুড ইন্ডেক্সের কথা বলা হচ্ছে। সিপিআই ফুড ইন্ডেক্স, এটা সিএসও 2014 সালে তৈরি করেছিল, এরও ভিত্তি বছর 2012। এটাতে দেখো সিপিআই ফুড ইন্ডেক্সে হাইয়েস্ট ওয়েট হচ্ছে সিরিয়ালস এবং প্রোডাক্টসের ক্ষেত্রে 34.2%, ঠিক আছে। এই ইনফরমেশনগুলো আমাদের লাগবে, ডিটেলে পড়ার দরকার নেই। ডাব্লিউপিআই সিপিআই পার্থক্য, বেস ইয়ারের পার্থক্য 2000, ডাব্লিউপিআই 2011-12, এটা হচ্ছে 2012, ঠিক আছে। নাম্বার অফ কমোডিটিস দেখো, সার্ভিস ইনক্লুড করে, ডাব্লিউপিআই করে না, সিপিআই করে। আরেকটা যেটা আছে যে ডাব্লিউপিআই প্রডিউসার লেভেল থেকে দেখা হচ্ছে, এটা কনজিউমার লেভেল থেকে দেখা হচ্ছে। ওকে, নেক্সট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে যে জিডিপি ডিফ্লেটার আমরা এর আগেও একবার দেখেছিলাম যে জিডিপি অ্যাট কারেন্ট প্রাইসেস, জিডিপি অ্যাট কস্টলেস প্রাইসেস, এই যে এটা ব্যাপার, এটা যদি 1 হয় তার মানে হচ্ছে কোনো রকম কোনো চেঞ্জ হয়নি, আর যদি এটা গ্রেটার দ্যান 1 হয় তাহলে কিন্তু জেনারেল প্রাইস লেভেল আস্তে আস্তে বাড়ছে, ঠিক আছে। জিডিপি ডিফ্লেটারকে বেটার মেজার অফ ইনফ্লেশন বলা হয়, ঠিক আছে, কারণ এটাতে সমস্ত একটা ইকোনমি সমস্ত গুডস অ্যান্ড সার্ভিসকে ধরা হচ্ছে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, সমস্যা, যেটা হচ্ছে যে ডেটার ক্ষেত্রে কিন্তু সমস্যা আছে। যেহেতু ইনফ্লেশনের ডেটা আমরা মান্থলি বেসিসে পাই, আর আমরা কিন্তু জিডিপি ডেটা অ্যানুয়াল বেসিসে পাই। তোমরা জিডিপি ডেফিনেশন থেকে তোমাদের নিশ্চয়ই মনে আছে, এই যে কনসেপচুয়াল জায়গাগুলো আছে এখান থেকে কিন্তু পিএসসি কোশ্চেন করছে। তো এই জিনিসগুলো মুখস্থ করলে লাভ নেই, কিন্তু ভালো করে বোঝো যে জিডিপি ডিফ্লেটারকে আমি বেটার বলছি, কখন সে বেটার হবে? যে বেটার এই জন্য বলছি যে যেহেতু এখানে অল গুডস অ্যান্ড সার্ভিসকে ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসকে সে কভার করছে। বাট এখানে একটা সমস্যা আছে, আমি ডেটাটাই তো পাবো না, আমি মান্থলি ডেটাটা পাবো কী করে? সেটা তো ওর ডেটা কম্পাইল সিএসওই করছে, কিন্তু সেটা তো 1 বছর পর দিচ্ছে। বোঝা গেল পার্থক্যটা? এরপর যে জায়গাটা আমরা যাবো সেটা হচ্ছে প্রডিউসার প্রাইস ইন্ডেক্স। PPI measures the price changes from perspective of producer, whereas CPI measure চেঞ্জেস ফ্রম কনজিউমার বায়ার। আমি পিপিআইটা এমনি বললাম যে প্রডিউসার থেকে হোলসেলার আসবে, তো এটা অ্যাভারেজ চেঞ্জ ইন প্রাইস ইন প্রডিউসার রিলেটিভ। এগুলো দেখো জাস্ট সম্বন্ধে এগুলো আইডিয়া রাখবে। পিপিআই আগে সিলেবাসে ছিল না, এখন ঢোকানো হয়েছে, যেগুলো নিয়ে কথাবার্তা চলছে। যেহেতু দেয়ার ইজ এ বায়াস অফ ডাবল অ্যান্ড মাল্টিপল কাউন্টিং ইনহেরেন্ট আন্ডার ডাব্লিউপিআই। ডাব্লিউপিআইতে ডাবল কাউন্টিংয়ের ব্যাপার আছে। ডাবল কাউন্টিং ব্যাপারটা তোমরা জানো, তাও আমি বলছি ডাব্লিউপিআইতে কী করে হচ্ছে যে এম হতেই পারে যে একজন হোলসেলার রাম সে আরেক হোলসেলার স্যামকে বিক্রি করছে, ঠিক আছে। তাহলে এবার যখন মানে ওটা যখন আমি ডাব্লিউপিআইতে যখন দেখতে যাচ্ছি, ঠিক আছে, মানে হোলসেলার কি কাকে বিক্রি করে, রিটেলারকে বিক্রি করলে সেটা ডাব্লিউপিআইয়ের আন্ডারে আছে, কিন্তু হোলসেলারকে বিক্রি করে তখন ডবল কাউন্টিং হয়ে যাচ্ছে। বোঝা গেলো ব্যাপারটা? এছাড়া দেখো বলছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 2014 অ্যাপয়েন্টেড BN গোলদার কমিটি টু এক্সামিন whether PPI should replace WPI or not, suggest a methodology, ঠিক আছে। তো সেই কমিটি কি রেকমেন্ডেশন দিচ্ছিল, মাঝে মাঝে কমিটিগুলো থেকে কোশ্চেন আসে, জন্য পড়া উচিত, যে বলছে ডাব্লিউপিআই থেকে পিপিআইতে চলে যাওয়ার কথা বলা হচ্ছে মেজারমেন্ট করার জন্য ইনফ্লেশনকে। সাপ্লাই ইউজ দরকার নেই, এটা বেস ইয়ার এক্সপেরিমেন্টাল পিপিআই শুড বি 2011-12, ইনক্লুড সার্ভিস প্রাইসেস, এই আছে এখানে। তো এরপর আমরা চলে যাব হচ্ছে কজেস অফ ইনফ্লেশন।
তো কজ অফ ইনফ্লেশনে আমরা দেখিনি যে মূলত যদি এগ্রিগেট ডিমান্ড রাইজ করে বা এগ্রিগেট সাপ্লাই ফল করে, ঠিক আছে, সেইখান থেকে কিন্তু ইনফ্লেশনের মূলত কারণগুলো চলে আসে। তো প্রথমে আমরা দেখিনি যে ডিমান্ড সাইড ফ্যাক্টরস বা কজেস অফ ফর ইনফ্লেশনের জন্য কী বলা হচ্ছে, সেটা হচ্ছে ডিউ টু রাইজ ইন নন ডেভেলপমেন্টাল গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। এই নন ডেভেলপমেন্টাল গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মানে হচ্ছে যে সরকার তো প্রচুর স্পেন্ডিং করে বা এক্সপেন্ডিচার করে, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। তো গভর্নমেন্ট এক্সপেন্ডিচারকে যে ভাগ করা হয়, তার একটা অন্যতম ভাগ হচ্ছে একটা ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার, একটা নন ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার, ঠিক আছে। তো ডেভেলপ এক্সপেন্ডিচার মানে হচ্ছে যে ধরো গভর্নমেন্ট যে রাস্তা তৈরি করছে, ঠিক আছে, তারপর ব্রিজ তৈরি করছে, বিভিন্ন দপ্তর তৈরি করছে, এই যে জায়গাগুলো, এগুলো হচ্ছে ডেভেলপমেন্টাল, ঠিক আছে। আর নন ডেভেলপমেন্টাল মানে হচ্ছে তোমার ডিফেন্স, ঠিক আছে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন মানে পুলিশ, জেল, জুডিশিয়ারি, এইসব ক্ষেত্রে যে খরচগুলো হচ্ছে, ঠিক আছে। তারপরে বিভিন্ন, আমরা জানি সরকার বিভিন্ন জায়গা থেকে ধার করে, সেই ধারের যে ইন্টারেস্টটা শোধ করতে হয়, এগুলো সব হচ্ছে নন ডেভেলপমেন্ট গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। তো এই এক্সপেন্ডিচার করার ফলে কী হচ্ছে, যে গভর্নমেন্ট স্পেন্ডিংটা বেড়ে যাচ্ছে। গভর্নমেন্ট স্পেন্ডিং বেড়ে গেলে কী হচ্ছে, যে মানুষের কাছে পয়সা বেশি আসছে, মানি সাপ্লাই বেড়ে যাচ্ছে, এবং সেখান থেকে কিন্তু ডিমান্ড পুল টাইপের ইনফ্লেশনগুলো দেখা যাচ্ছে। আরেকটা হচ্ছে ডিউ টু ইনক্রিজ ইন ডেফিসিট ফিনান্সিং। এই ডেফিসিট ফিনান্সিং ব্যাপারটা কি? ডেফিসিট ফিনান্সিং মানে হচ্ছে যে যখন ডেফিসিট মানেটা কি? ডেফিসিট মানে হচ্ছে আমার যা আয় তার থেকে ব্যয় বেশি, এটা কি তো ডেফিসিট বলে? তো এই ডেফিসিটটা যেটা হলো সেটাকে, তো এবার ডেফিসিট ফিনান্সিং সরকারের ক্ষেত্রে ব্যাপারটা কীরকম, যে একটা অনগোয়িং প্রজেক্ট চলছে, কিন্তু তোমার কাছে সেই অর্থে টাকা নেই যে ওই প্রজেক্টটাকে তুমি ফান্ডিং করবে, কারণ তোমার আয়ের থেকে ব্যয় বেশি হয়েছে। তো তুমি তখন কি করতে পারো? তুমি তখন যেটা করতে পারো যে তুমি বরোয়িং করতে পারো, বরোয়িং করে টাকাটা মানে ডেফিসিটটাকে কাটাতে পারো, বা তুমি আরবিআই কাছ থেকে সাহায্য নিতে পারো, বা এমন হতে পারে যে আরবিআইকে তুমি বললে নতুন করে টাকা ছাপাতে। এই সবই হচ্ছে কিন্তু ডেফিসিট ফিনান্সিংয়ের মধ্যে পড়ছে। এই ডেফিসিট ফিনান্সিংয়ের ফলে কিন্তু মানি সাপ্লাই বাড়ে। নেক্সট যেটা আমরাতে যাব সেটা হচ্ছে যে তোমার সাপ্লাই সাইড ফ্যাক্টরস বা কজেস অফ ইনফ্লেশন। সাপ্লাই সাইড এর মনে হচ্ছে দেখো ডিউ টু ইরাটিক এগ্রিকালচার। ইরাটিক কথার অর্থ হচ্ছে অনিশ্চিত, ঠিক আছে, কারণ আমাদের এগ্রিকালচার কিন্তু পুরোপুরি মনসুনের উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে। এবার কখনো তাড়াতাড়ি বর্ষা এলো, কখনো সেই বৃষ্টি হচ্ছে না, এই বিভিন্ন কারণে কিন্তু এগ্রিকালচার প্রোডাকশনটা হ্যাম্পার করে। আর এগ্রিকালচার প্রোডাকশন যদি কম হয় বা কোনো কারণে হ্যাম্পার হয়, সেটা কিন্তু এফেক্ট ডাইরেক্টলি ইনফ্লেশনের সাথে আছে। এছাড়া আছে হোর্ডিং আছে, ঠিক আছে, ব্ল্যাক মার্কেটিং আছে, ব্ল্যাক মানি আছে, বিভিন্ন যে এই ইস্যুগুলো আছে সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। হোর্ডিং ব্যাপারটা কী আছে, তুমি এসেনশিয়াল কমোডিটিস, ঠিক আছে, সেটা কমোডিটিস সেটা হোলসেলার বা রিটেলার্স বা যাই হোক বড়ো বড়ো ফার্মার, তারা কিন্তু হোল্ড করে রাখে, ঠিক আছে। তারা চায় যে মানুষের মধ্যে ডিমান্ডটা বাড়ুক, যখন ডিমান্ডটা একটা হায়েস্ট লেভেলে যাবে তখন তারা ছাড়ে। ব্ল্যাক মানি কি? ব্ল্যাক মানি আমরা জানি যে মানি কোনো ট্যাক্স দেওয়া হয় না, ট্যাক্সের আড়ালে যে মানি থাকে সেটাকে ব্ল্যাক মানি বলা হয় বা ব্ল্যাক ইনকাম বলা হয়, ঠিক আছে। এবার যখন যদি ব্ল্যাক মানি থাকে তাহলে সমস্যাটা কী হবে? ধরো তুমি একটা জিনিস, একটা সাধারণ জিনিস যেটা একটা রিজনেবল প্রাইসে পাওয়া যায়, যাদের কাছে ব্ল্যাক মানি তাদের তো চিন্তা ভাবনা করার দরকার হয় না টাকা নিয়ে, তাদের তো ওটা মানে খেটে উপার্জন করতে হয় না, তো তারপরে তারা সেটা ওই মানে জলের পাইপের মতো বের করতে পারে, তাদের কোনো সমস্যা হয় না। আরেকটা হচ্ছে তোমার ব্ল্যাক মার্কেটিং, ওটাও ওই হোর্ডিং টাইপেরই ব্ল্যাক মার্কেটিং যে ব্যাপারগুলো আছে, এগুলোর ফলেও কিন্তু ইনফ্লেশন হাই হয়। এছাড়া দেখো বলছে হায়ার এমএসপি মানে মিনিমাম সাপোর্ট প্রাইস অ্যানাউন্স বাই দ্য গভর্নমেন্ট ইয়ার আফটার ইয়ার, ঠিক আছে। প্রতি বছর যে মিনিমাম সাপোর্ট প্রাইস ব্যাপারটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে ফসলের যে মূল্য থাকে, ন্যায্য মূল্য, সেটা, ঠিক আছে, সেই দামটা আগে থেকে সরকার বলে দেয়। এবার সেটা যদি বাড়তে থাকে তাহলে কিন্তু এগ্রিকালচার প্রোডাকশনও বেড়ে যাচ্ছে, প্রোডাক্টের দামও বেড়ে যাচ্ছে, তো সেটাও ইনফ্লেশনের জন্য ইয়ে আছে। এছাড়া আরেকটা যে পয়েন্ট সেটা এখানে নেই, সেটা অবশ্যই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রাইজ ইন ওয়েজ অ্যান্ড ইনডাইরেক্ট ট্যাক্সেস। এটা ইনডাইরেক্ট ট্যাক্সেস যদি বেড়ে যায় তাহলেও কিন্তু ইনফ্লেশন বাড়ে, বা আমাদের ওয়েজ বা স্যালারি বাড়লেও কিন্তু আস্তে আস্তে ইনফ্লেশন বাড়বে। এরপর আমরা যে পোর্শনটা চলে যাব সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এফেক্টস অ্যান্ড ইম্প্যাক্ট অফ ইনফ্লেশন। প্রচুরবার কোশ্চেন এসেছে এখান থেকে, এই জায়গাটা ভালো করে বোঝার চেষ্টা করবে। ফার্স্টে দেখো বলে দিচ্ছে, বাদিকে দেখো আগে একটা কেস দিচ্ছে, ডান দিকে তার এক্সপ্লেনেশনগুলো দেওয়া হয়েছে। প্রথমে দেখো বলছে অন লেন্ডার অ্যান্ড বড়োয়ার। লেন্ডার বড়োয়ার মানে হচ্ছে একজন ধার দিচ্ছে, একজন ধার নিচ্ছে, ঠিক আছে। তো বলছি ইনফ্লেশনের ফলে কে বেনিফিট পায়? ইনফ্লেশনের ফলে বেনিফিট পায় যে বড়োয়ার মানে বা ডেটার্স মানে যে ধার নিচ্ছে, আর লস হচ্ছে কার? লেন্ডার, ঠিক আছে। দেখো এরকমভাবে যদি আমি বলি তোমরা ব্যাপারটা শুধু মুখস্থ করবে, ঠিক আছে।
তো মুখস্থ করবে না, জিনিসটা বোঝার চেষ্টা করো। সেটা হচ্ছে ধরো দুজন আছে, ঠিক আছে, এ অ্যান্ড বি। এ হচ্ছে লেন্ডার, বি হচ্ছে বড়োয়ার। এ বিকে 6 মাস আগে 500 টাকা ধার দিয়েছিল, ঠিক আছে, বলেছিল 6 মাস পরে তুমি 500 টাকা ফেরত দেবে, কোনো ইন্টারেস্টেড কোনো গল্প নেই, ঠিক আছে। নর্মাল আমরা যেরকম বন্ধু বান্ধবের থেকে ধার করি বা ফ্যামিলি পরিচিত কার থেকে ধার করি, যে টাকাটা নিই সে টাকাটাই ফেরত দিই। তো 6 মাস পরে যখন বি একে 500 টাকা ফেরত দিল, ঠিক আছে, অ্যামাউন্ট একই ফেরত দিল, তাহলে কেন বলা হচ্ছে যে বি মানে যে বড়োয়ার বা ডেটার তার লাভ হচ্ছে, আর যে টাকাটা দিল আগে 6 মাস আগে, কথার কথা মানে আমাদের এখানে অনুযায়ী এ যে লেন্ডার তার লস হচ্ছে? কেন বলা হচ্ছে? বলা হচ্ছে এই জন্য, যেহেতু 6 মাসে ইকোনমিতে ইনফ্লেশন বেড়েছে, তার ফলে কি কমেছে। আমি প্রথমে ইনফ্লেশন পড়াতে গিয়ে কী বললাম, কী কমেছে? ফল অফ কী হয়েছে, মানির যে ভ্যালুটা বা পারচেসিং পাওয়ার সেটা কমে গেছে। মানে ধরো আমি এক্সাম্পলটাকে আরও সোজা করে তোমাদের বোঝানোর জন্য বলি, যে এ লেন্ডারের কাছ থেকে বি বড়োয়ার 500 টাকাটা নিয়ে ধরো একটা হেডফোন কিনেছে, কথার কথা 500 টাকা দিয়ে একটা হেডফোন কিনেছে এক্স কোম্পানির, ঠিক আছে। আমি ধরে নিলাম 6 মাস পরে বি যে বড়োয়ার আছে সে যখন টাকাটা ফেরত দিচ্ছে এ লেন্ডারকে, তখন 500 টাকাই ফেরত দিল, এবং এই লেন্ডার সেই টাকাটা নিয়ে ধরো ওই একই হেডফোন দোকানে কিনতে গেল। আমি কথাটা বোঝাতে পারলাম? 6 মাস আগে বি এর কাছ থেকে 500 টাকা নিয়ে যে হেডফোনটা কিনেছিল, এই একই কোম্পানির হেডফোন সে কিনতে গেল, একই কোয়ান্টিটি একই সব কিছু দোকানে। এ গিয়ে দেখলো সেই হেডফোনটা কিন্তু আর 500 টাকায় পাওয়া যাচ্ছে না, সেটার দাম কথার কথা ধরে নিচ্ছি 550 টাকা হয়ে গেছে। তাহলে বোঝানো গেল যে কেন এর লস হচ্ছে, বির গেইন হচ্ছে, ঠিক আছে। এটা একটা এক্সাম্পল, এটা আমার বানানো এক্সাম্পল, ঠিক আছে। কিন্তু মনে রাখার জন্য খুব ভালো মুখস্থ করো না, মুখস্থ করলে কিন্তু বেশি সমস্যা হবে। ভালো করে বোঝো যে টাকা ধার দিচ্ছে সে যে সময় রেসপেক্টে ধার দিচ্ছে তখন ইনফ্লেশন রেট একরকম থাকে, ঠিক আছে, কিন্তু যখন সে টাকাটা তাকে শোধ করা হচ্ছে তখন ইনফ্লেশন রেট বেড়ে যাচ্ছে, তো স্বাভাবিকভাবে তার মানি ভ্যালু সেই যে 500 টাকার যে ভ্যালুটা সেটা কিন্তু কমে গেছে সময় রেসপেক্ট। নেক্সট চলে যাচ্ছি অন বন্ড হোল্ডার। বন্ড হোল্ডার মানে হচ্ছে যে বন্ড, প্রচুর কোম্পানির বন্ড লোকে কিনে রাখে, এটা একটা ফিক্সড টাইম থাকে এবং তারপরে সেটা ম্যাচিউর হয়। অ্যাজ বন্ড গিভস আ ফিক্সড রিটার্ন আফটার ম্যাচুরিটি, দ্য বন্ড হোল্ডার টেন্ডস টু লুজ ডিউ টু রাইজ অফ রেট অফ ইনফ্লেশন। মানে হচ্ছে আমরা যে বিভিন্ন, এটা শুধু বন্ড হোল্ডার্সের ক্ষেত্রে বলবো না, ইন্স্যুরেন্স যারা করে, ইন্স্যুরেন্স হোল্ডার তাদের ক্ষেত্রেও একই ব্যাপার, যে আমরা তো অনেক বছরের জন্য ধরো ইন্স্যুরেন্স করি, 10-15 বছর, 20 বছরের জন্য, ঠিক আছে, সেই অনুযায়ী আমরা টাকা দিই, পরে গিয়ে একটা টাকার অ্যামাউন্ট পাই। যখন তুমি দেখবে বিভিন্ন যে স্কিমগুলো আছে সেগুলো 25 বছর পর আপনি এই টাকাটা পাবেন। তুমি একটা ভালো করে বোঝো, আজকে যদি তোমাকে কেউ বলে যে 16 লাখ টাকা, 17 লাখ টাকা, কথার কথা বলি, এবং এমন থাকে তো 20 লাখ টাকা পাবেন আপনি, 20 বছর পর 20 লাখ টাকা পাবেন, মানে এমনভাবে আমাদের ইন্স্যুরেন্স ইয়েরা বোঝায়, তোমার এজেন্টরা বোঝায় বিশাল। আমি আজকের রেসপেক্টে যদি ভাবি 20 লাখ টাকাটা বিশাল, কিন্তু তোমরা নিজেরা ভাবো তো, যদি 20 বছর বা 25 বছর পর আমি 20 লাখ টাকা পাই, আমরা 20 লাখ টাকা পাই, সেটা কি বিশাল ভ্যালু হবে তখন সেই সময়? কিন্তু আমাকে বুঝতে হবে যে আমি টানা এই সময় কিন্তু একটা ভালো পরিমাণে প্রিমিয়াম ভরছি, সেটা গিয়ে পরে ম্যাচিওর হয়ে গিয়ে ওই টাকাটা যাচ্ছে। কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে যে ইনফ্লেশনকে আমি সামনে নিয়ে চলি, তাহলে কিন্তু দেখতে পাবো যে আলটিমেটলি কিন্তু সেই বন্ড হোল্ডার বা ইন্স্যুরেন্স হোল্ডার কিন্তু লস করছে। নেক্সট হচ্ছে ফিক্সড ইনকাম গ্রুপ। ফিক্সড ইনকাম গ্রুপ মানে হচ্ছে যারা স্যালারি পার্সন, যারা ফিক্সড ইনকাম পায়, তারা কিন্তু ব্যাডলি এফেক্টেড। এখানে পেনশন হোল্ডারদের কথাও বলা হচ্ছে, কারণ এদের কিন্তু মাইনে বা এদের ইনকামটা, যে মান্থলি ইনকামটা, সেটা বাড়ে না, কারণ তার বাড়ছে না, এদিকে তোমার এক্সপেন্ডিচার বেড়ে যাচ্ছে। তো আমরা কি জানি, পারচেসিং পাওয়ার কিন্তু ড্রাস্টিক্যালি ফল করবে উইদাউট এনি ইনক্রিজ অফ ইনকাম। মানে আমার ইনকাম বাড়ছে না, ইনকাম যেখানে জায়গা সেখানেই রয়ে গেছে, কিন্তু আমার আস্তে আস্তে কী বেড়ে যাচ্ছে, আমার কস্ট বেড়ে যাচ্ছে বা আমার এক্সপেন্ডিচার বেড়ে যাচ্ছে। নেক্সট চলে যাব বিগ ফার্মার, বিগ বিজনেসম্যান। এদের কিন্তু ইউজুয়ালি গেইন হয়, এই পয়েন্টটা মনে রাখবে, বিজনেসম্যানদের গেইন হচ্ছে বা বিগ ফার্মারদের গেইন হচ্ছে। কারণ হচ্ছে যে প্রাইস রাইজ হচ্ছে, তারা যে জিনিসটা বেচছে সেটা বেশি দামে বেচছে, তার জন্য সেখান থেকে তারা লাভ পাচ্ছে বা প্রফিট পাচ্ছে, সেই জন্য তাদের লাভ হচ্ছে। অন এক্সচেঞ্জ রেট অ্যান্ড এক্সপোর্ট, এক্সচেঞ্জ রেট ডেপ্রিসিয়েট করবে ডিউ টু ইনফ্লেশন, ঠিক আছে। ডেপ্রিসিয়েট করা মানে হচ্ছে মানির ভ্যালু অন্য ফরেন কারেন্সির রেসপেক্টে কমবে, ঠিক আছে। তো এটার ফলে কী হবে, এক্সপোর্টারদের বেনিফিট হবে, কারণ
অন্য দেশের রেসপেক্টে আমার দেশের জিনিসের দাম যেহেতু কম, তারা বেশি বেশি করে কিনবে, তাহলে এক্সপোর্ট বাড়বে, ঠিক আছে। তাহলে এবারে এমপ্লয়মেন্টের ক্ষেত্রে কি দেখছি, ইন দ্য শর্ট রান এমপ্লয়মেন্ট মে ইনক্রিজ উইথ দ্য রাইজ অফ ইনফ্লেশন, এটা ফিলিপস কাজে বলা আছে, আমি পরে আসছি, ঠিক আছে। বাট ইট মে নট হোল্ড ইন লং টার্মে কিন্তু বলা যাবে না যে ইনফ্লেশন হলে এমপ্লয়মেন্ট বাড়বে। সেভিংসের ক্ষেত্রে আমরা বলতে পারি মার্জিনাল প্রপেন্সিটি টু সেভ, এমপিএস বলে একটা কনসেপ্ট আছে মাইক্রো ইকোনমিক্সে, সেটা ডিক্রিজ করবে। কারণ ডিক্রিজ করবে, আমরা জানি ইনফ্লেশন হলে মানি সাপ্লাই বেশি হয়, মানি সাপ্লাই বেশি হলে মানুষের এক্সপেন্ডিচার বা কনজামশন করার প্রবণতা বেড়ে যায়, সেভিংস কম হবে। তো যেহেতু ইনকামের রেসপেক্টে সেভিংসটা কম হবে, তো সেই জন্য যেটা সমস্যা হবে সেটা হচ্ছে কিন্তু যেটা সেভিংসটা কমে গেলে সেখান থেকে ইনভেস্টমেন্টটা কমে যায় এবং তার থেকে কিন্তু আমরা জানি যে প্রোডাক্টিভিটি বা আউটপুট প্রোডাকশনটা কমে যাচ্ছে। এছাড়া আরেকটা কথা বলা হয়েছে যে ইট স্কিউজ দ্য সেভিংস প্যাটার্ন ইন দ্য ফেভার অফ আনপ্রোডাক্টিভ অ্যাসেট লাইক গোল্ড, মানে আনপ্রোডাক্টিভ অ্যাসেট কেনার প্রবণতা বা সেভিংসটা বেশি বেড়ে যায়। অন ইনইকুয়ালিটি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে বলা যায় ইনইকুয়ালিটি মে রাইস, কেন কিছু শ্রেণী মানুষের কাছে প্রচুর টাকা থাকবে, কারোর কাছে কিছু থাকবে না, সেটার জন্য ফিসকাল ডেফিসিট ইট মে রাইস, ওর এটা হতে পারে। ওকে, এবার আমরা যেটা দেখতে যাবো সেটা হচ্ছে ফিলিপস কার্ভ। ফিলিপস কার্ভের যেটা ব্যাপার আছে সেটা হচ্ছে ইট ইন্ডিকেটস দ্য রিলেশনশিপ বিটুইন রেট অফ ইনফ্লেশন অ্যান্ড রেট অফ আনএমপ্লয়মেন্ট, ঠিক আছে। দেখো কার্ভটা দেখতে পাচ্ছি, ঠিক আছে, ডাউনওয়ার্ড স্লোপিং। তো এই কার্ভ যেটা ডেসক্রাইব করছে এটা ইনভার্স রিলেশনশিপ বিটুইন রেট অফ ইনফ্লেশন অ্যান্ড রেট অফ আনএমপ্লয়মেন্ট, ঠিক আছে। তাহলে ইনফ্লেশন রেট যত বাড়বে আনএমপ্লয়মেন্ট তত কমবে, ইনভার্স মানে কিন্তু নেগেটিভ রিলেশনশিপ। এটা 1985-এ এডব্লিউ ফিলিপস প্রথম পুট ফরওয়ার্ড করেছিল। বারংবার মনে রাখবে ফিলিপস কার্ভস হচ্ছে ট্রেড অফ বিটুইন এগেনস্ট আনএমপ্লয়মেন্ট, ঠিক আছে। প্রাইস স্টেবিলিটি মানে ইনফ্লেশনকে বলে, সেটা কিন্তু ট্রেড অফ। এবং তাহলে আমরা এটা বলতে পারি ইনফ্লেশন যত বাড়বে, দেখো এখানে কার্ভ থেকে বোঝা যাচ্ছে ইনফ্লেশন রেট যত বাড়ছে তত আনএমপ্লয়মেন্ট কিন্তু কমছে। ওকে, এরপর আমরা চলে যাব মেজার্স টু চেক ইনফ্লেশন। আমরা দেখে নেব যে ইনফ্লেশনকে কিভাবে চেক করা হয় বা কন্ট্রোল করা হয়। দেখো এখানে বলছে ইনফ্লেশন ক্যান বি কন্ট্রোল বাই ডিফারেন্ট মেজার্স, ইনফ্লেশন ইজ কন্ট্রোল টু আইডিয়াল রেটস। এই আইডিয়াল রেটসটা ভারতবর্ষের মতো ডেভেলপিং কান্ট্রির ক্ষেত্রে 5 থেকে 6-এর মধ্যে বিলং করে, মানে হলে ভালো হয়। তো কোনো একটা স্পেসিফিক কিন্তু কোনো ইনস্ট্রুমেন্ট নেই যেটা দিয়ে ইনফ্লেশনকে কন্ট্রোল করা যায়। কারণ আমরা দেখলাম এই চ্যাপ্টারটা পড়তে পড়তে আমরা দেখছি যে বিভিন্ন ধরনের মাধ্যম আছে, সেই মাধ্যম থেকে ইনফ্লেশন হতে পারে। তো ঠিক সেরকমভাবে তাকে যখন কন্ট্রোল করতে হয় তাকে বিভিন্ন মাধ্যম দিয়ে তাকে নিয়ন্ত্রণ করতে হবে। দ্য প্রাইম অবজেক্টিভ অফ এনি মেজার টু চেক ইনফ্লেশন টু রিডিউস দ্য ফ্লো অফ মানি সাপ্লাই ইন দ্য ইকোনমি অর রিডিউস দ্য লিকুইডিটি ইন দ্য মার্কেট। তাহলে প্রাইম অবজেক্টিভটা হচ্ছে যে রিডিউস দ্য ফ্লো অফ মানি সাপ্লাই, কারণ ইনফ্লেশনের প্রধান কারণটা হচ্ছে যে ইকোনমিতে একটা টাইম পিরিয়ডের মধ্যে যদি মানি সাপ্লাই বেশি হয়ে যায়, মানুষের কাছে বেশি পরিমাণ অর্থ, নগদ অর্থ যদি চলে আসে, সেখান থেকে তাদের কী হচ্ছে, তাদের ডিমান্ড বাড়ছে এবং সেই ডিমান্ডের সাথে অ্যাডজাস্ট করার মতো যেহেতু সাপ্লাই নেই, সেই জন্য কিন্তু জিনিসপত্রের দাম বাড়ছে। তো সবার আগে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই মানি সাপ্লাইটাকে বৃদ্ধি হওয়ার হাত থেকে কন্ট্রোল করতে হবে, আটকাতে হবে। এবং এই যে মার্কেটের মধ্যে এই যে লিকুইডিটি মানে নগদ ক্যাশের যে এটা, সেটাকেও রিডিউস করতে হবে। তো দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি মূলত 3 রকমভাবে এটাকে কন্ট্রোল করা যেতে পারে। সেটা হচ্ছে একটা হচ্ছে ফিসকাল মেজার, একটা হচ্ছে মনিটারি মেজার, আর এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার। তো ফিসকাল মেজার, স্বাভাবিকভাবে আমাদের দেশে ফিসকাল পলিসি চালাকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। The government uses fiscal measures to control inflation. The two main components of fiscal policy are government revenue and government expenditure. তো ফিসকাল পলিসির প্রধান যে দুটি দিক আছে সেটা হচ্ছে একটা হচ্ছে গভর্নমেন্ট রেভিনিউ মানে গভর্নমেন্টের আয়, আর একটি হচ্ছে গভর্নমেন্টের এক্সপেন্ডিচার বা সরকারি ব্যয়। সবসময় মনে রাখবে ফিসকাল পলিসিতে কিন্তু আরবিআইয়ের কোনো হাত থাকে না, সেটা পুরোপুরি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা ফিনান্স ডিপার্টমেন্ট এটা করে, সেখানে কিন্তু আরবিআইয়ের কোনো রকম কোনো হাত থাকে না।
তো কীভাবে গভর্নমেন্ট ফিসকাল মেজার নিয়ে ইনফ্লেশনকে কন্ট্রোল করতে পারে? বাই রিডিউসিং প্রাইভেট স্পেন্ডিং। কীভাবে প্রাইভেট স্পেন্ডিংকে রিডিউস করা যায়? যদি তুমি ট্যাক্সেস অন প্রাইভেট বিজনেস বাড়িয়ে দাও, মানে যদি ট্যাক্স রেটটাকে হাই করে দাও, স্বাভাবিকভাবে মানুষ স্পেন্ডিং কম করবে। দ্যাট ইজ ওয়েন দ্য গভর্নমেন্ট রিডিউসেস প্রাইভেট স্পেন্ডিং বাই ইনক্রিজিং ট্যাক্সেস, ইন্ডিভিজুয়াল ডিক্রিজ দেয়ার টোটাল এক্সপেন্ডিচার অ্যান্ড দ্য মানি সাপ্লাই ইন দ্য ইকোনমি ইজ রিডিউস। তাহলে কীভাবে করতে পারে? সবথেকে যেটা টুল আছে সেটা হচ্ছে ট্যাক্সটাকে বাড়িয়ে দেওয়া। সেটা ইনডাইরেক্ট ট্যাক্স, ডাইরেক্ট ট্যাক্স বাড়িয়ে দিলেই কিন্তু মানুষের স্পেন্ডিং করার প্রবণতাটা অনেক কমে যাবে এবং তাতে মানি সাপ্লাই কিন্তু রিডিউস হবে। দেন বলছে বাই ডিক্রিজিং নন ডেভেলপমেন্টাল গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। এই নন ডেভেলপমেন্টাল গভর্নমেন্ট এক্সপেন্ডিচারটা আমরা আগে একবার পড়লাম, আমি তো আরেকবার তোমাদের এক্সাম্পলটা দেখিয়ে দিই। এটা উপরেই লেখা আছে আমার হাতের লেখাতে। নন ডেভেলপমেন্ট গভর্নমেন্ট এক্সপেন্ডিচার এক্সাম্পল হচ্ছে ডিফেন্স, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, যার মধ্যে পুলিশ, জেল, জুডিশিয়ারি পড়ছে, ইন্টারেস্ট অন পাবলিক ডেট, এগুলো হচ্ছে নন ডেভেলপমেন্ট গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। এবার অনেকের মনে হতেই পারে যে ডিফেন্স, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে পয়সা খরচ হচ্ছে, সেটা কেন নন ডেভেলপমেন্টাল? ব্যাপারটা হচ্ছে এই ডেভেলপমেন্টাল আর নন ডেভেলপমেন্টাল এই কনসেপ্টটা তো ইকোনমিক্সে। এবার ইকোনমিক্সের রেসপেক্টে ডেভেলপমেন্ট তাকে বলা হয় যেখান থেকে কিছু ইকোনমিক বেটারমেন্ট হয় বা হয়। তো ইকোনমিক্সের দৃষ্টিভঙ্গিতে কিন্তু ডিফেন্সে যে এক্সপেন্ডিচার হয় সেটা ডেভেলপমেন্ট হিসেবে হয় না, তাই জন্য নন ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচারের মধ্যেই পড়ে এটা। 3 নম্বর পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বাই অ্যাভয়েডিং ডেফিসিট ফিনান্সিং। এবারে ডেফিসিট ফিনান্সিং এই জিনিসটাও আমরা আগে একটু পড়েছি, তাও আমি আরেকবার তোমাদের মনে করিয়ে দিই। ডেফিসিট ফিনান্সিংটা মানে হচ্ছে যে সরকারের যে আয়, মানে গভর্নমেন্ট রেভিনিউ, তার থেকে যদি গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বেশি হয়, মানে আয়ের থেকে ব্যয় বেশি যদি হয়, তাহলে কী হবে? একটা খামতি বা ডেফিসিট দেখা যাবে। এই ডেফিসিট যেটা দেখা যাবে, এই ডেফিসিটটাকে তো পূরণ করতে হবে। পূরণ করার জন্য কী হয়, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অনেক সময় কী করে, বিভিন্ন জায়গা থেকে ধার নেয়, আরবিআইয়ের থেকে ধার নেয়। খুব বাজে কন্ডিশন হলে আরবিআইকে রিকোয়েস্ট করে বা আরবিআইকে অর্ডার করে, যাই হোক, যে তুমি টাকা ছাপাও। ওই ডেফিসিট ফিনান্সিং হলেও কিন্তু ইকোনমিটা মানি সাপ্লাই বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো যে কারণগুলোর জন্য ইনফ্লেশন হচ্ছে, সেটা সেই কারণগুলোকেই দেখো নিয়ন্ত্রণ করা হচ্ছে। আমরা কজেস অফ ইনফ্লেশনের ক্ষেত্রে কিন্তু আমরা দেখো এই কারণগুলোই পড়েছিলাম। তো জিনিসগুলো একবার বুঝে নিলে কিন্তু অসুবিধা হবে না। তাহলে ফিসকাল মেজারমেন্টের মধ্যে কী করা যাচ্ছে? একটা হচ্ছে প্রাইভেট স্পেন্ডিং, মানুষের ইন্ডিভিজুয়াল বা বিজনেস হাউসদের প্রাইভেট স্পেন্ডিংটা কমাবো। কীভাবে কমাবো? ট্যাক্সেসটাকে আরও এনহ্যান্স করবো। সেকেন্ড হচ্ছে গভর্নমেন্ট কী করতে পারে, তার নন ডেভেলপমেন্ট যে প্রজেক্টগুলো আছে বা এক্সপেন্ডিচারগুলো আছে সেগুলো তুলনামূলকভাবে কম করা। আর একটা হচ্ছে ডেফিসিট ফিনান্সিং যতটা সম্ভব কম করা। এবার এখানে দেখো নিচে লিখে দিচ্ছে, ইউজ অফ অপশন 2 above may not be feasible all the time as the government expenditure may be required for ongoing projects and managing strategic sectors like health, education, defense. তো বলছেন যে 2 নম্বর যে পয়েন্টটা আছে, মানে নন ডেভেলপমেন্টাল গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, এটা সবসময় কিন্তু এটাতে খরচটা কমানোটা সম্ভব নয়, কেন অনগোয়িং অনেক প্রজেক্ট চলে, বিশেষ করে হেলথ, এডুকেশন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ডিফেন্স, এরকম যেহেতু এগুলো আছে, হট করে বন্ধ করে দেওয়া যায় না। তো তাই জন্য এই খরচটা কমানো যায় না, তখন ওই জন্য সরকারের হাতে কিন্তু নিয়ন্ত্রণ করার জায়গা খুব কম। ঠিক দেখো, মানে যদি প্র্যাকটিক্যাল সেন্সে আসি, যে ট্যাক্সেস বাড়ানোটাও কিন্তু একটা সরকারের কিন্তু সবসময়, মানে আমরা যতটা সহজে পড়ছি বা বলছি, একটা সরকারের তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু কখনোই হঠাৎ করে ট্যাক্সেস সবসময় বাড়ানো সম্ভব নয়। হ্যাঁ, ডেফিসিট ফিনান্সিংয়ের জায়গাটাও আছে, বা ডেফিসিট ফিনান্সিং না করলেও আবার খুব খারাপ। মানে ডেফিসিট ফিনান্সিং ব্যাপারটা হচ্ছে কি, মানে তুমি একটা কাজ করছো, তুমি এক জায়গা থেকে অর্থ এনে সেই কাজটা করছো, সেই জায়গা থেকে ধরো অর্থ এলো না, তাহলে তোমাকে অন্য জায়গা থেকে অর্থ এনে করতে হবে। মানে সবই কিন্তু, মানে কম্পালশনটা সরকারের উপরে অনেকটা থাকে। তো এবারে আমরা চলে যাব মনিটারি মেজার। তো ফিসকাল মেজারটা কিন্তু পুরোপুরি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা ফিনান্স মিনিস্ট্রি করছিল, এখানে কিন্তু এটা করবে হচ্ছে আরবিআই। খেয়াল রাখবে, মনিটারি মেজারটা কিন্তু আরবিআই করে। তো এখন যেটা ব্যাপার হয়েছে সেটা হচ্ছে যে এই মনিটারি মেজার করার জন্য, ঠিক আছে, আরবিআইয়ের নতুন একটা কমিটি তৈরি করেছে, সেটা হচ্ছে মনিটারি পলিসি কমিটি, বা যাকে বলা হয় এমপিসি, মনিটারি পলিসি কমিটি। সেখানে আরবিআই গভর্নর, আরও অনেক মেম্বাররা, ডেপুটি গভর্নরের থাকে, এরা মিলে ডিসিশন নেয় কী হবে না হবে। তো মেনলি এরাই কিন্তু এখন ইনফ্লেশনটাকে, মানে মনিটারি মেজারমেন্ট অনুযায়ী এরা করছে। তো দেখিনি আমরা কিভাবে করা হয়। তো এই ক্ষেত্রে 2 রকম মেজারমেন্ট আছে আরবিআইয়ের, সেটা হচ্ছে কোয়ান্টিটিভ মেজার, কোয়ালিটিভ মেজার।
আমি এই জায়গাটাতে বেশি বিশদে যাব না, কেন যখন তোমরা ব্যাংকিং পড়বে এই জায়গাগুলো থাকবে, আমি তাও একটু যতটুকু তোমাদের বোঝা যায় বুঝিয়ে দিচ্ছি। কোয়ান্টিটিভ মেজারমেন্ট, কোয়ান্টিটিভ আর কোয়ালিটিভের মধ্যে পার্থক্য কী? কোয়ান্টিটিভ মানে হচ্ছে যেখানে একটা কোয়ান্টিটি আছে সেটাকে কম বেশি করা যায়, আর কোয়ালিটিভ মেজারমেন্টে কিন্তু কোনো রকম কোনো সংখ্যা নেই, কিছু নেই, ওটা অন্যরকমভাবে মেজারমেন্ট করতে হয়। তো কোয়ান্টিটিভ মেজারমেন্টের এখানে প্রথমেই দেখো বলে দিচ্ছে যে বাই সেলিং গভর্নমেন্ট সিকিউরিটিস থ্রু ওপেন মার্কেট অপারেশন। এই ওপেন মার্কেট অপারেশনটা কিন্তু তোমাদের পরবর্তী ইয়েতে লাগবে, পিএসসির খুব ফেভারিট জায়গা এখান থেকে কোশ্চেন করে। ওপেন মার্কেট অপারেশন মানে, ওপেন মার্কেট মানে হচ্ছে মানে খোলা বাজারে, খোলা বাজার মানে আরবিআই ওপেন টু অল, সবার কাছে কী করছে, সেল করছে গভর্নমেন্ট সিকিউরিটিস। এইবারে এই ওপেন মার্কেট অপারেশনটা মানেটা হচ্ছে কি? ওপেন মার্কেট অপারেশনটা মানে হচ্ছে যে যখন আরবিআই গভর্নমেন্ট সিকিউরিটিস বেচে বা কেনে, সেটা খোলা বাজারে করে, ঠিক আছে? এই যে খোলা বাজার বলি, এটাকে ওপেন মার্কেট অপারেশন বলে, ঠিক আছে? মূলত কিন্তু আরবিআই সবসময় কিন্তু ওপেন মার্কেট অপারেশন করে না, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ব্যাঙ্কগুলো বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলো আরবিআই এই সিকিউরিটিসগুলো কেনে, কিন্তু যখন প্রয়োজন হয় মার্কেট থেকে টাকা তোলার ব্যাপার বা মার্কেটে টাকা ছড়ানোর ব্যাপার, তখন কিন্তু আরবিআই এখানে ইন্টারভেন করে অ্যাজ আ পার্ট অফ ওপেন মার্কেট অপারেশন। তো এত ওপেন মার্কেট অপারেশনের ব্যাপারটা কী হচ্ছে? সেলিং বা বাইং গভর্নমেন্ট সিকিউরিটিস। এবার ইনফ্লেশনের সময় কেন সেলিং করছে, এই জায়গাটা বুঝতে হবে কিন্তু। এখান থেকে প্রচুর কোশ্চেন এসেছে অনেক রকমভাবে, ভাষাগুলো ঘুরিয়ে দেবে, জিনিসটা বুঝবে। গভর্নমেন্ট সিকিউরিটিটা বেচছে কে? আরবিআই। সিকিউরিটি বেচা মানে হচ্ছে, সিকিউরিটিটা মানে কি? সিকিউরিটি মানে একটা কাগজ, ঠিক আছে? তুমি একটা কাগজ বেচছো, কাকে বেচছো? পাবলিককে বেচছে, আরবিআই পাবলিককে বেচছে। কাগজটা হচ্ছে একটা সিকিউরিটি, সেটা একটা নির্দিষ্ট সময় পরে ম্যাচিওর করবে, তখন তোমাকে সে টাকা দেবে। কিন্তু এই যে তুমি কাগজটা কিনছো, তার রেসপেক্টে পাবলিক আরবিআইকে কী দিচ্ছে? নগদে টাকা দিচ্ছে। ব্যাপারটা বোঝা গেল? তাহলে এইভাবে কি হচ্ছে, যদি আরবিআই যত বেশি গভর্নমেন্ট সিকিউরিটি সেল করবে, তাহলে তত বেশি করে কিন্তু মার্কেট থেকে মানি আরবিআইয়ের কোষাগারে চলে আসছে। তাহলে এইভাবে কি করছে, মানি সাপ্লাইটা কিন্তু রিডিউস করা যাচ্ছে, তাই জন্য কিন্তু সেলিং হচ্ছে। ঠিক উল্টোটা হবে কখন? যখন মানুষের কাছে পয়সা থাকবে না, তখন আরবিআই কী করবে, সে গভর্নমেন্ট সিকিউরিটিসগুলো কিনবে, ঠিক আছে? এখানে বেচছে মানে ইনফ্লেশনকে রোধ করার জন্য বা ইনফ্লেশনকে কমব্যাট করার জন্য কিন্তু সেলিং গভর্নমেন্ট সিকিউরিটিস করছে আরবিআই ওপেন মার্কেট অপারেশনের থ্রু। আর যখন উল্টো সিচুয়েশান হবে, মানে যেটাকে ডিফ্লেশন বলছি, আমি পরে আসছি, তো সেটাতে খেয়াল রাখবে, সেটাতে কিন্তু তখন বাইং হবে। একবার কিন্তু বুঝে গেলে এগুলো মুখস্থ করার কোনো প্রয়োজনীয়তা নেই। ঠান্ডা মাথায় বোঝো যে কেন আমাকে, আমার ইনফ্লেশনের মেন লক্ষ্যটা হচ্ছে কি, মার্কেট থেকে পয়সা তুলে নিতে হবে। তাহলে আমাকে জিনিস বেচতে হবে, সেই বেচার রেসপেক্টে আমি টাকাটা তুলে নিচ্ছি, যাতে মানুষের লিকুইডিটি বা মানি সাপ্লাইটা কমে। তাহলে এই সেলিং গভর্নমেন্ট সিকিউরিটিস মানে হচ্ছে টু মপ আউট দ্য লিকুইডিটি ফ্রম দ্য মার্কেট, ঠিক আছে? তুলে নেওয়া। নেক্সট দেখো কী বলছে, নেক্সট বলছে টু ইনক্রিজিং ক্যাশ রিজার্ভ রেশিও। ক্যাশ রিজার্ভ রেশিওটাকে তোমার বলছে ইনক্রিজ করার কথা বলা হচ্ছে, ঠিক আছে? ক্যাশ রিজার্ভ রেশিওটা কি? এটা ক্যাশ রিজার্ভ রেশিওটাকে যদি আমি ছোটো করে বোঝানোর মতো করে বলি, তো সেটা হচ্ছে যে এটা হচ্ছে মিনিমাম একটা পার্সেন্টেজ, সেটা হচ্ছে কোনো একটা ব্যাংকের টোটাল যে তার ডিমান্ড অ্যান্ড টাইম লায়াবিলিটিস থাকে, সেটা তাকে ডিপোজিট করতে হয় আরবিআইয়ের কাছে। মানে কোনো একটা ব্যাংকের যাবতীয় ধরো যা তোমার লায়াবিলিটিস আছে, যা তোমার ইয়ে আছে, তার একটা মানে ধরো একটা ব্যাংকের যা আয় আছে, ধর প্রতিদিনের সে যা আয় করছে, ঠিক আছে? ধরো 100 টাকা সে আয় করছে, তার থেকে 4% তাকে ক্যাশ রিজার্ভ রেশিও হিসাবে রাখতে হবে, মানে 4 টাকা করে তাকে আরবিআইয়ের কাছে রাখতে হবে, ঠিক আছে? এবার এই ক্ষেত্রে মনে রাখবে, এই সিআরআর যে তোমার শিডিউল কমার্শিয়াল ব্যাঙ্কগুলো আরবিআইয়ের কাছে জমা রাখে, তার এগেনস্টে কিন্তু আরবিআই তাদের কোনো রকম কোনো ইন্টারেস্ট দেয় না, ঠিক আছে? এইবারে এখানে ব্যাপারটা হচ্ছে কি, যে এই সিআরআরকে কেন ইনফ্লেশনের সময় বাড়ানো হচ্ছে? ব্যাপারটা হচ্ছে ইনফ্লেশনকে আরবিআই আটকানোর একটাই লক্ষ্য, সেটা হচ্ছে মার্কেট থেকে লিকুইডিটি এবং মানি সাপ্লাইটাকে কমাতে হবে। আজকে যদি কোনো ব্যাংকে সিআরআর 4 থেকে 6 করে দেওয়া হয়, মানে হচ্ছে কি, যে একটা ব্যাংক ধরো দিনের শেষে 100 টাকা ইনকাম করলো, সে 4 টাকা সিআরআর হিসেবে রাখতো। এবার যদি সেই রেটটাকে 4 থেকে 6% করি, তাহলে তাকে 6 টাকা রাখতে হবে, ওকে? এবার এই 6 টাকা রাখা মানে কি 2 টাকা ইনক্রিজ হলো। এই 2 টাকা যে ইনক্রিজ হলো, তার ফলে হচ্ছে কি, সে যে কাউকে যে ব্যাংক ক্রেডিট দিত, সেখান থেকে তাহলে পোর্শনটা, মানে এটা 100 টাকার রেসপেক্টে বোঝাচ্ছি বলে কম লাগছে, একটা ব্যাংক কিন্তু অনেক কোটি কোটি টাকার ইয়ে করে, লাভ করে একদিনে, বা
তার লায়াবিলিটিস হিসাবে ইয়ে করে, কিন্তু সেখানে যদি 2% রেট ইনক্রিজ করা হয় সেটা কিন্তু একটা বিশাল অ্যামাউন্ট, এবং সেই অ্যামাউন্টটা তাহলে কী হয়ে যাচ্ছে, আরবিআইয়ের কাছে গচ্ছিত থাকছে, মানে ওই টাকাটা কিন্তু আরবিআইয়ের কাছে রাখতে হচ্ছে। তাহলে সেই টাকাটা কী হচ্ছে, ব্যাংক কিন্তু বাজারে খাটাতে পারছে না। হ্যাঁ, তাহলে কী হচ্ছে, বাজারে ওই অ্যামাউন্ট সমস্ত ব্যাংকের থেকে যদি একই অ্যামাউন্ট ইয়ে করা হয়, তাহলে ওই অ্যামাউন্টটা কিন্তু আরবিআইয়ের কাছে গচ্ছিত থাকছে, এবং ওই টাকাটা কিন্তু মার্কেটে ঘুরছে না। বোঝা গেল? এইভাবে সে লিকুইডিটিটাকে ক্রাঞ্চ করছে। এই জন্য সিআরআরকে বাড়ানো হয়। আমি এখানে খুবই অল্প রকমভাবে বললাম, এটা ব্যাংকিং চ্যাপ্টারে আছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে ইনক্রিজিং স্ট্যাটিউটারি লিকুইডিটি রেশিও বা এসএলআর, ঠিক আছে। এসএলআর জিনিসটা কি? এসএলআরটা জিনিসটা হচ্ছে এটা প্রতিটা শিডিউল কমার্শিয়াল ব্যাংকে নিজেদের কাছে রাখতে হয়। সেটা ক্যাশ হতে পারে, গোল্ড হতে পারে, বিভিন্ন সিকিউরিটিস আছে, যেমন গভর্নমেন্ট বন্ডস আছে, ট্রেজারি বিল আছে, ঠিক আছে, এর বিভিন্ন লোনের কাগজপত্র থাকে, সেইগুলো হচ্ছে এসএলআর হিসাবে, সেটাও একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, সেটাও রাখতে হয়। তো সেইটাও যদি আমি বাড়িয়ে দিই, তাহলে মানে কেন বলা হচ্ছে যে এটা বাড়ানোর কারণ কি? এটা বাড়ানোর কারণ হচ্ছে যে অনেক সময় আমরা জানি যে বিভিন্ন রকম যে অ্যাসেটগুলো থাকে, ঠিক আছে, যেগুলো খুব তাড়াতাড়ি লিকুইড করা যায়, যেমন গোল্ড একটা খুব বড় উদাহরণ, ঠিক আছে। তুমি গোল্ড বেচে তাড়াতাড়ি টাকা তুলতে পারো। তো এই স্ট্যাটিউটারি লিকুইডিটি রেশিওটা যদি আমি বাড়িয়ে রাখতে পারি, তাহলে যেটা সুবিধা হবে যে এই মানে গোল্ড থেকে ক্যাশ করা, ঠিক আছে, বিভিন্ন তোমার বৈদেশিক মুদ্রা থাকে সেগুলো থেকে তোমার রুপিতে ট্রান্সফার করা, এগুলো তাহলে আটকানো যাবে যদি আমি সেই রেটটা হাই করে দিই। তো সেটাও কিন্তু আমার ইকোনমিতে লিকুইডিটিটাকে কমাচ্ছে, তাই জন্য ইনক্রিজিং এসএলআর হচ্ছে। তারপর বলছে বাই ইনক্রিজিং ব্যাঙ্ক রেট, ঠিক আছে। ব্যাঙ্ক রেট মানে কি? ব্যাঙ্ক রেট মানে হচ্ছে যে যখন আরবিআই লং টার্মে শিডিউল কমার্শিয়াল ব্যাঙ্কগুলোকে লোন দেয়, সেটাকে বলা হয় ব্যাঙ্ক রেট। এবার ব্যাঙ্ক রেট যদি বাড়িয়ে দেওয়া হয়, তাহলে কি হচ্ছে, মানে আরবিআই কমার্শিয়াল ব্যাঙ্কগুলোকে লোন দেয়, ঠিক আছে, এই রেটটা যদি বেড়ে যায়, তাহলে কমার্শিয়াল ব্যাঙ্ক যখন বিজনেস হাউস বা এমনি লোকদের লোন দেবে, সেটার খরচ মানে কস্ট অফ বরোইংটা বেড়ে যাচ্ছে। তাহলে কস্ট অফ বরিং বেড়ে গেলে কি, এই সময় লোকজনের ধার করে বা লোন করার প্রবণতাটা কমছে, তাহলে বাজারে লিকুইডিটি কম ঢুকছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে ইনক্রিজিং রেপো রেট আর রিভার্স রেপো রেট। রেপো রেটটা কি? এখানে ব্যাংক আরবিআই শর্ট টার্মে শিডিউল কমার্শিয়াল ব্যাঙ্কগুলোকে কিছু অ্যাপ্রুভ সিকিউরিটিস এগেনস্টে লোন দেয়, শর্ট রানে অ্যাপ্রুভ সিকিউরিটিসের রেসপেক্টে লোন দেয়, ওকে। আর রিভার্স রেপো রেটটা কী হচ্ছে, সেটা হচ্ছে যে রেটে শিডিউল কমার্শিয়াল ব্যাঙ্কগুলো আরবিআইয়ের কাছে তাদের যে এক্সেস যে ফান্ডটা আছে সেটা ডিপোজিট রাখে। রিভার্স কথার মানে কিন্তু উল্টো, ঠিক আছে। মানে রেপো রেটে হচ্ছে কি, শিডিউল কমার্শিয়াল ব্যাঙ্কগুলো আরবিআইয়ের কাছ থেকে লোন নিচ্ছে শর্ট টার্মে উইথ সাম অ্যাপ্রুভড ডিপোজিট সিকিউরিটিস, ঠিক আছে। এবারে রিভার্স রেপো রেটে হচ্ছে কি, যে শিডিউল কমার্শিয়াল ব্যাঙ্কের যে প্রফিট হচ্ছে বা তার এক্সেস যে ডিপোজিট আছে, সেটাকে তারা আরবিআইয়ের কাছে রাখছে যে রেটে। এবার এখানে একটা প্রশ্ন আছে যে আরবিআইয়ের কাছে কেন রাখে, মানে রিভার্স রেপো রেটের কারণে। আরবিআইয়ের কাছে টাকা রাখা মানে হচ্ছে সেফ। কেন? আরবিআই হচ্ছে গার্ডেন সব কিছু, তো সে দেখাশোনা করবে। তো এই যে এই সময়টা, তো ইনফ্লেশন চলাকালীন কিন্তু আরবিআই কী করে, রেপো রেট এবং রিভার্স রেপো রেটটাকে বাড়িয়ে দেয়, ঠিক আছে। এবার রেপো রেটটা শর্ট টার্মে ব্যাঙ্কগুলো লোন নিচ্ছে, যদি রেপো রেট বেড়ে যায়, তাহলে ব্যাঙ্কগুলো ওই একই কারণে কস্ট অফ বরোইং বেশি হয়ে যাবে। আর রিভার্স রেপো রেটের ক্ষেত্রে বাড়ানো হয় কেন? কারণ রিভার্স রেপো রেট যদি বাড়ানো হয়, তাহলে ব্যাঙ্কগুলোর কাছে একটা ভালো অ্যাট্রাকশান আসে যে আমি টাকাগুলো নর্মাল বিজনেস হাউসদের না দিয়ে বা মার্কেটে না দিয়ে যদি আরবিআইয়ের কাছে রাখি, আমি বেশি টাকা রিটার্ন পাবো। দেখো, ব্যাংকের ব্যবসাটা কি, ব্যাংক হচ্ছে আমাদের সবার টাকা পয়সা নিয়ে সে বিভিন্ন জায়গায় সেই টাকাগুলোকে ইনভেস্ট করে, এবং সেখান থেকে যে মুনাফা পায় সেই দিয়ে কিন্তু সব কিছু চলে, ওকে। তো ব্যাংক দেখলো আমার টাকাটা ধরে রেখে লাভ কি, তার থেকে আমি আরবিআইয়ের কাছে রাখি, আমি বেশি লাভ পাবো। তো এই হচ্ছে তোমার কোয়ান্টিটিভ মেজারমেন্ট, এগুলো করে করা হয়। এগুলো ব্যাংকিং চ্যাপ্টারে আরও ডিটেলসে আছে, এখানে জাস্ট যতটুকু বোঝানোর জন্য দরকার বলে দিলাম। নেক্সট আমরা চলে যাব হচ্ছে কোয়ালিটিভ মেজার। এখানে মার্জিন রিকোয়ারমেন্ট আর মরাল পারসুয়েশন আছে, ঠিক আছে। মার্জিন রিকোয়ারমেন্ট মানে হচ্ছে কোনো লোনের ক্ষেত্রে আমরা জানি, যখন তুমি কোনো একটা লোন চাইবে, ঠিক আছে, ধরো তোমার একটা 20 লক্ষ টাকার লোন দরকার, ঠিক আছে, ব্যাংক কিন্তু তোমাকে পুরো 20 লক্ষ টাকা দেবে না। এই তোমার এর মধ্যে ধর ব্যাংক বললো যে আপনাকে আমি 14 লাখ টাকা বা 12 লাখ টাকা স্যাংশন করছি, বাকিটা আপনাকে ইয়ে করতে হবে। তো এই মার্জিন রিকোয়ারমেন্টসে আমি কী করবো, ইনফ্লেশন চলাকালীন এই মার্জিন রিকোয়ারমেন্টসটাকে বাড়িয়ে দেবো, মানে যেখানে মানে বাড়িয়ে দেবো ইন দ্য সেন্স উল্টোভাবে দেবে। দেখো, যে ধরো তোমার 20 লক্ষ টাকা লোন, তোমাকে আগে 14 লক্ষ টাকা স্যাংশন করা হতো, ঠিক আছে। মানে এখানে হচ্ছে যে তোমার থেকে বেশি করে ক্যাশ নেবো, মানে তোমার থেকে তোমার অ্যামাউন্টটা বেশি নেবো, যাতে মার্কেট থেকে টাকাটা ঢুকে যায়। তো আমি কী করবো, আমি 14 টাকা 12 করবো, মানে কমিয়ে দেবো, সরি। তো তাতে তুমি বেশি বেশি করে টাকা আমার কাছে জমা দেবে, এরকম একটা। আর মরাল পারসুয়েশন হচ্ছে, এটা হচ্ছে ব্যাংক কিছু নির্দেশিকা দেয়, ঠিক আছে, সেইগুলোর ব্যাপারে। দেন আমরা চলে যাব অ্যাডমিনিস্ট্রেটিভ মেজারমেন্টে।
সেখানে দেখো বলা হচ্ছে প্রিভেনশন অফ ব্ল্যাক মার্কেটিং অ্যান্ড প্রিভেনশন অফ হোর্ডিং। এটা আমরা কিছুক্ষণ আগে পড়েছি। তো ব্ল্যাক মার্কেটিংটা প্রিভেন্ট করতে হবে, তাদেরকে নিয়মিত তোমার তল্লাশি করতে হবে, বিভিন্ন মার্কেটে ঢুকে ইয়ে করতে হবে, এবং প্রিভেনশন অফ হোর্ডিং, যেসব বড় বড় ব্যবসায়ীরা হোর্ডিং করে জিনিসপত্রের দাম মানে আর্টিফিশিয়াল স্কারসিটি তৈরি করার চেষ্টা করে তাদেরকে ধরতে হবে। ব্যানিং এক্সপোর্ট অফ কনস্ট্যান্ট মেটেরিয়াল, ঠিক আছে, যেসব মেটেরিয়াল আমাদের এখানে খুব কম তৈরি হয় বা আমাদের এখানে যে ডিমান্ড আছে সেই তুলনায় কম হয়, সেগুলোকে এক্সপোর্ট করা যাবে না। সাসপেন্ডিং ফিউচার ট্রেডিং। ফিউচার ট্রেডিং ব্যাপারটা হচ্ছে কি, আজকে ধরো আমি এক বস্তা আলুর দাম বললাম যে 15ই আগস্টের পর আলুর এক বস্তার দাম এত টাকা হচ্ছে, মানে আমি আগে থেকে ওই দামটা নির্ধারণ করে দিচ্ছি। এই ফিউচার ট্রেডিং একটা হচ্ছে তোমার ক্যাপিটাল মার্কেটের ব্যাপার। এইরকমভাবে অনেক জিনিসপত্রের দাম মানে ভার্চুয়ালি বেড়ে যায়, ঠিক আছে, তো সেগুলোকে আটকাতে হবে। ফেসিলিটিং সাপ্লাই অফ গুডস সার্ভিসেস ইন কেস অফ ডিমান্ড পুল ইনফ্লেশন। ডিমান্ড পুল ইনফ্লেশন হলে কিন্তু তোমাকে সাপ্লাইটা বাড়াতে হবে এবং সার্ভিসটাকে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এইভাবে কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার, যেটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নেয় বা স্টেট গভর্নমেন্টগুলো নিতে পারে, এখানে কিন্তু আরবিআইয়ের কোনো গুরুত্ব নেই। ওকে, এরপর আমরা একটা কমিটির কথা আছে যেটা আমাদের পড়তেই হবে, সেটা হচ্ছে উর্জিত প্যাটেল কমিটি। উর্জিত প্যাটেল কমিটি কি ব্যাপারটা কি আমরা দেখিনি, 2013 সালে আরবিআই অ্যাপয়েন্ট করেছিল কী জন্য, টু রিভাইজ অ্যান্ড স্ট্রেনদেন মনিটারি পলিসি ফ্রেমওয়ার্ক আর টু রেকমেন্ড অ্যান অ্যাপ্রোপ্রিয়েট নর্মাল অ্যাঙ্কার টু দ্য কন্ডাক্ট অফ মনিটারি পলিসি। আমরা এখানে দেখে নেবো যে কী কী জিনিস আছে গুরুত্বপূর্ণ, সেটা দেখে নেবো। এই সিপিআই অর ডাব্লিউপিআই অ্যাজ দ্য নমিনাল অ্যাঙ্কার অফ ইনফ্লেশন টার্গেটিং, তো এটা আমি আগেও বলেছি। তো এই কমিটি কিন্তু অ্যাডপ্ট করেছিল সিপিআই কম্বাইন্ড। সবসময় খেয়াল রাখবি উর্জিত প্যাটেল কমিটির রেকমেন্ডেশনে কিন্তু সিপিআই কম্বাইন্ড নেওয়া হয়েছিল। তারা বলেছিল ডাব্লিউপিআই যেহেতু সার্ভিসটাকে করে না, ইগনোর করে, ঠিক আছে, যেখানে সার্ভিস সেক্টরে সবথেকে বেশি কন্ট্রিবিউশন ওভারঅল জিডিপিতে, আমরা সেটা ন্যাশনাল ইনকামের সময় পড়েছি। আর সিপিআই বেসড অন রিটেল প্রাইসেস হুইচ ডেপিক্স দ্য ব্রডার পিকচার অফ দ্য এফেক্ট অফ দ্য ইনফ্লেশন, ঠিক আছে। এবং তারা একটা নিউমেরিক্যাল দিয়েও দিয়েছিল যে 4% টার্গেট থাকবে, টু প্লাস বা মাইনাস হতে পারে। ওকে, এবার আমরা যে জায়গাটায় যাব সেটা হচ্ছে সাম ইনফ্লেশন রিলেটেড কনসেপ্ট। এখানে আমরা বিভিন্ন ধরনের ডেফিনেশনগুলো পড়ব। তো প্রথমে যেটা আমরা দেখব সেটা হচ্ছে ডিফ্লেশন, ঠিক আছে। ডিফ্লেশন সবসময় মনে রাখবে ইনফ্লেশনের পুরো উল্টো। তাহলে এখানে ইনফ্লেশনে কী ছিল, ইনক্রিজ ছিল, এখানে সব ডিক্রিজ হবে আর বাকি সব এক থাকবে। বলছে ইট ইজ আ ডিক্রিজ ইন জেনারেল প্রাইস লেভেলস অফ গুডস অ্যান্ড সার্ভিসেস থ্রু আউট অ্যান ইকোনমি। মানে হচ্ছে জেনারেল প্রাইস লেভেল গুডস অ্যান্ড সার্ভিস সেটা একটা নির্দিষ্ট সময় ডিক্রিজ করছে। ইনফ্লেশন ইনক্রিজ করছিল, এখানে ডিক্রিজ করছে। ইফ দেয়ার ইজ আ হায়ার সাপ্লাই অফ গুডস অ্যান্ড সার্ভিসেস বাট নট এনাফ মানি সাপ্লাই টু কমব্যাট দ্য সিচুয়েশন, ডিফ্লেশন ক্যান অকার। মানে হচ্ছে যে সাপ্লাই অফ গুড অ্যান্ড সার্ভিস সেটা প্রচণ্ড বেশি, কিন্তু সেটাকে কমব্যাট করার জন্য বা তার জন্য যে ডিমান্ডটা লাগে, সেই ডিমান্ডটা তৈরি করার জন্য যে মানি সাপ্লাই লাগে, সেই মানি সাপ্লাই সেখানে সঞ্চারিত হতে পারছে না। ডিফ্লেশন ইজ মেনলি কজড বাই শিফটস ইন সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। ডিফ্লেশন ইজ ইউজুয়ালি অ্যাসোসিয়েটেড উইথ significant unemployment. However, deflation increases the value of money. দেখো এখানে অনেকগুলো পয়েন্ট আমরা পেলাম, সবকটা পয়েন্ট কিন্তু মনে রাখতে হবে, কারণ এমসিকিউতে যদি ঘুরিয়েও অ্যান্সার কোশ্চেন করে আমরা অ্যান্সারটা দিতে পারি। তাহলে ডিফ্লেশনে কী হবে, জেনারেল প্রাইস লেভেল ডিক্রিজ করছে। কেন করছে, বলা হচ্ছে যে সাপ্লাই অফ গুডস অ্যান্ড সার্ভিসেস হায়ার হয়েছে, বেড়ে গেছে, সেটাকে কমব্যাট করার মতো মানি সাপ্লাই হচ্ছে না। মানি সাপ্লাই যেহেতু নেই, মানুষের মধ্যে ডিমান্ড করার জায়গাটা নেই। এবার মানি সাপ্লাই কম হয়ে যাচ্ছে মানে মানুষ বেশি করে মানি নিজের কাছে রাখা যাচ্ছে, তার মানে হচ্ছে কিন্তু মানির যে ভ্যালুটা সেটা কিন্তু বাড়ছে। মানে ইনফ্লেশনে ভ্যালু কম ছিল, এখানে কিন্তু বাড়ছে, ডিফ্লেশনে বাড়ছে। এবং ডিফ্লেশন অ্যাসোসিয়েটেড উইথ সিগনিফিক্যান্ট আনএমপ্লয়মেন্ট। এটা কেন বলা হচ্ছে আনএমপ্লয়মেন্ট, দেখো এটা সোজা কারণ, সেটা হচ্ছে যে তুমি যদি জিনিসপত্র কম নাও, ঠিক আছে, তাহলে যে প্রডিউসার আছে সে দেখবে তার জিনিসপত্র বিক্রি হচ্ছে না, তাহলে সে ফার্দার প্রোডাকশন করার আগে কিছু তার সে কস্ট অফ প্রোডাকশনটাকে কমাতে চাইবে, ঠিক আছে। তো সেই জন্য অবশ্যই অনেক কিছু জিনিসপত্র র মেটেরিয়াল কম নেবে। সেই র মেটেরিয়ালটা যারা বানায় তারাও তাদের কর্মী সংকোচন করবে। এটা পুরো ইকোনমিতে কিন্তু একটা কর্মী সংকোচন হবে সমস্ত দিক দিয়ে। When inflation become negative, it leads to
ডিফ্লেশন। ভালো করে বুঝবে যে ইনফ্লেশন রেট যখন নেগেটিভ দিকে চলে যায় তখনই কিন্তু সেটা ডিফ্লেশন হয়। ইট ইজ ইনভ্যারিয়েবলি অ্যাসোসিয়েটেড টু রিসেশন। রিসেশন মানে হচ্ছে দ্যাট ইজ নেগেটিভ গ্রোথ ইন দ্য ইকোনমি। এই রিসেশন কিন্তু বিগত 20 বছরে 2-3বার এসেছে। রিসেশন খুব বাজে একটা সিচুয়েশান, বিশেষ করে মানে আমাদের দেশ যেহেতু সার্ভিস সেক্টরের উপরে ডিপেন্ডেন্ট, সেই সব এরকম দেশে কিন্তু রিসেশন যদি ডাইরেক্ট প্রভাব পড়ে তাহলে খুব বাজে অবস্থা হয়, প্রচুর মানুষের কাজ যায়, ঠিক আছে, এবং ইকোনমি সিচুয়েশানটা অন্যরকম হয়। আমি রিসেশনের ব্যাপারটা তোমাদের বলছি, তোমরা ভালো করে শোনো, কারণ এখানে রিসেশন নিয়ে ডিটেলসে করা হয়নি, তো আমি তোমাদের রিসেশন ব্যাপারটা বলছি। রিসেশন মানে একটা সাইকেল টাইপের, ঠিক আছে, মানে সেই সময় কি হচ্ছে, প্রথম যেটা হয় প্রাইস ফল করে, ঠিক আছে, এবং কনজিউমারদের একটা টেন্ডেন্সি থাকে যে তারা মানিটাকে সেভ করছে। এবার কেন সেভ করছে? তাদের মনে হয় যে এই মানির ভ্যালু আরও বেশি বাড়বে ফিউচারে, তখন তারা এই টাকাটাকে ইউজ করবে। আবার বলছি, রিসেশন হচ্ছে একটা সাইকেল টাইপের। সেই সাইকেলে প্রথমে যেটা হয় প্রাইস ফল করে, প্রাইস যেই ফল করছে মানুষ দেখছে যে না আমি টাকাটা জমিয়ে রাখি, পরে আমি পরে খরচ করব, পরে আমি জিনিসটা কিনবো, এই যে ব্যাপারটা, তার ফলে কিন্তু হচ্ছে যে আবার যখন প্রাইস আরও ফল করছে, ঠিক আছে, তখন কিন্তু যেটা হয়ে যাচ্ছে যে কোম্পানিগুলোর প্রফিট তারা পাচ্ছে না, আনএমপ্লয়মেন্ট আরও বেড়ে যাচ্ছে, ঠিক আছে, তার ফলে কিন্তু আরও স্পেন্ডিং কমে যায়। মানে রিসেশনটা কিন্তু ডিফ্লেশন আস্তে আস্তে টেন্ডস টু রিসেশনের দিকে যায়, ঠিক আছে। এবারে এটা নিয়ে একটা বিতর্ক আছে যে ইনফ্লেশন বেশি হাই হয়ে যাওয়ার পর কি ডিফ্লেশন হতে পারে, সেটা এরকম ব্যাপার না। নানা রকম ফ্যাক্টরস কিন্তু এর জন্য দায়ী থাকে, ঠিক আছে, যে মানুষের কনজিউমার বিহেভিয়ারটা কীরকম হচ্ছে, সে কী বুঝছে, দেশের অর্থনীতি বা দেশের ব্যাংকিং ব্যবস্থা যদি মানুষের মধ্যে কনফিডেন্স না আনতে পারে তাহলে কিন্তু এই সিচুয়েশনগুলো অ্যারাইজ করে। তো আমরা দেখে নেব যে যদি কোনো ইকোনমিতে ডিফ্লেশন হয় তাহলে কীভাবে সেটাকে আমরা ফাইট করব তার সাথে। তো দেখে নিই সেখানে ইনক্রিজ গভর্নমেন্ট স্পেন্ডিং, দেখো পুরো উল্টো হবে ইনফ্লেশনের। ইনফ্লেশনের সময় কমব্যাট করার জন্য বলা হয়েছিল যে রিডিউস গভর্নমেন্ট স্পেন্ডিং, এখানে বলছে ইনক্রিজ গভর্নমেন্ট স্পেন্ডিং। তাহলে গভর্নমেন্ট স্পেন্ডিং ইনক্রিজ করলে কী হবে, মানুষের কাছে পয়সা আসবে, মানি সাপ্লাই বাড়বে, মানি সাপ্লাই বাড়লে তোমার ডিমান্ড বাড়বে, ডিমান্ড বাড়লে তোমার জিনিসপত্র যেগুলো সাপ্লাইটা বেশি হয়ে গেছিলো সেগুলো আস্তে আস্তে তারা কিনতে পারবে, স্পেন্ডিং বাড়বে। লোয়ার ব্যাঙ্ক রেট, রেপো রেট, তাহলে ব্যাঙ্ক রেট এবং রেপো রেটকে লোয়ার করতে বলা হচ্ছে। তাহলে ব্যাঙ্ক রেট আর রেপো রেট যদি লোয়ার হয়, কারণ এই ব্যাঙ্ক রেট রেপো রেট দুটোই কী করছে, আরবিআই শিডিউল কমার্শিয়াল ব্যাঙ্কগুলোকে লোন দেয়, ব্যাঙ্ক রেটে দিচ্ছে লং টার্ম লোন আর রেপো রেটে শর্ট টার্ম লোন দিচ্ছে। তাহলে লোন দিলে এটা কী হচ্ছে, মানে লোয়ার করে আরবিআই যেটা বলতে চাইছে সেটা হচ্ছে যে মানুষ যাতে আরও বরোয়িং করে, মানে এনকারেজ পিপল ইন বরোয়িং, এই জন্য কিন্তু লোয়ার করছে হচ্ছে ব্যাঙ্ক রেট এবং রেপো রেট, যাতে ব্যাঙ্ক কম কস্ট অফ বরোয়িংয়ে লোন নিয়ে মানুষকে আরও কমে দিতে পারে, ঠিক আছে। প্রিন্ট মোর কারেন্সি, যখন কোনো রকমভাবেই ধরো রেট ফেট কমিয়েও মানুষের কাছে পয়সা পৌঁছাচ্ছে না, তখন প্রিন্ট মোর কারেন্সি, যাতে মানুষের কাছে সেই পয়সা পৌঁছায়। ডিক্রিসেস ট্যাক্স টু বুস্ট ডিমান্ড, জিনিসপত্রের দাম কমানোর জন্য কী করছে, ট্যাক্সেসটা কমিয়ে দিচ্ছে যাতে মানুষ বেশি করে স্পেন্ড করে। তো এই বিভিন্ন উপায়গুলো আছে ডিফ্লেশনকে চেক করার জন্য, ঠিক আছে। তাহলে ডিফ্লেশন সম্বন্ধে আমরা কী বুঝলাম, ডিফ্লেশন হচ্ছে পুরো নেগেটিভ অফ ইনফ্লেশন, এটাতে জেনারেল প্রাইস লেভেল ডিক্রিজ করে, পরবর্তী সময়ে কিন্তু মানি ভ্যালুটা বাড়বে, ঠিক আছে, যেহেতু মানুষ টাকা খরচ করছে না বা মানি সাপ্লাই যেহেতু কম সেই জন্য। তো এটা লিডস টু কিন্তু রিসেশনের দিকে চলে যায়, সেটা খুবই বাজে, নেগেটিভ গ্রোথ অফ ইকোনমি, সেটা খুবই বাজে। এবং এটাকে চেক করা যায় কীভাবে, গভর্নমেন্ট স্পেন্ডিংটাকে ইনক্রিজ করে, ব্যাঙ্ক রেট রেপো রেট মানে লেন্ডিং যেটা বরোয়িং যেটা ব্যাপার আছে সেটাকে এনকারেজ করার জন্য লোয়ার করা হয়, প্রিন্ট মোর কারেন্সি এবং ট্যাক্সকে কমিয়ে ডিমান্ডটাকে বুস্ট করা হয়। নেক্সট চলে যাবো আমরা ডিসইনফ্লেশন, ঠিক আছে। ডিসইনফ্লেশনটা ভালো করে বুঝবে যে এটা হচ্ছে shows the rate of change of inflation over time. In this case, the inflation rate is declining over time, but it is remain positive. আমি বারংবার স্টুডেন্টদের এটা বলি, খুব বুঝতে তোমাদের ভুল হয় অনেক সময়, যে ডিফ্লেশনটা ইনফ্লেশনের নেগেটিভ নাকি ডিসইনফ্লেশনটা। তো এখানে বলে রাখি, ডিসইনফ্লেশন মানে হচ্ছে ইনফ্লেশনের রেট যখন ডিক্লাইন, মানে আজকে ধরো ইনফ্লেশনের রেট 6%, 2 মাস পরে গিয়ে সেটা 4% হলো,
এই যে কমে যাওয়ার যে পদ্ধতি সেটা হচ্ছে ডিসইনফ্লেশন, কিন্তু আজকে 6 আছে ইনফ্লেশন, 2 মাস পরে সেটা -2 হয়ে গেল, দ্যাট ইজ ডিফ্লেশন। আমি আরেকবার বলছি, জিনিসটা বোঝো। ইনফ্লেশনের যে ক্রমাগত মানে কমে যাওয়ার যে ধরন সেটাকে বলা হচ্ছে ডিসইনফ্লেশন, বাট ওটা কখনই কিন্তু নেগেটিভ হবে না, ওটা পজিটিভ হবে, ঠিক আছে? আর যখন ইনফ্লেশনটা কমে একদম নেগেটিভ দিকে চলে যাচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে ডিফ্লেশন। দেখো এরা এটাই বলেছে, ইফ দ্য ইনফ্লেশন রেট অফ ইন্ডিয়া ওয়াজ 5% ইন জানুয়ারি বাট ডিক্রিজেস 4% ইন মার্চ, ইট ইজ সেড টু বি এক্সপিরিয়েন্স ডিসইনফ্লেশন ইন দ্য ফার্স্ট কোয়ার্টার অফ দ্য ইয়ার। Under disinflation, the rate of inflation falls and tends towards zero but never became negative. তো এই জিনিসগুলো কিন্তু যদি তোমরা মাথায় ঢুকিয়ে নিতে পারো তাহলে কিন্তু মুখস্থ করতে হবে না যে ডিসইনফ্লেশন মানে হচ্ছে ইনফ্লেশনের যে ক্রমাগত যে কমছে সেই রেটটা কিন্তু কখনোই সেটা জিরো হতে পারে বাট কখনো নেগেটিভ হবে না, নেগেটিভ হলেই সেটা ডিফ্লেশন হয়ে যাবে, ঠিক আছে? এরপর আমরা চলে যাব স্ট্যাগফ্লেশনে। এটাও পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। স্ট্যাগফ্লেশন কথাটা এসেছে, দুটো ওয়ার্ড আছে, সেটা হচ্ছে স্ট্যাগনেশন, ঠিক আছে, এবং প্লাস ইনফ্লেশন, দুটোকে যোগ করে স্ট্যাগফ্লেশন হয়েছে। স্ট্যাগফ্লেশন এমার্স ওয়েন বোথ স্ট্যাগনেশন দ্যাট ইজ জিরো ইকোনমিক গ্রোথ, মানে থমকে যাওয়া, স্ট্যাগনেশন মানে কিন্তু থমকে যাওয়া, স্তব্ধ হয়ে যাওয়া, অ্যান্ড ইনফ্লেশন অকার সাইমালটেনিয়াসলি, মানে ভাবো একটা ইকোনমিতে কোনো গ্রোথ নেই, আমরা জানি ইকোনমিক গ্রোথ আর ইনফ্লেশন একসাথে কাপলড উইথ হয়, কিন্তু সেখানে স্ট্যাগফ্লেশন এমন একটা সিচুয়েশান যেখানে স্ট্যাগনেশন মানে নো ইকোনমিক গ্রোথ বাট দেয়ার এক্সিস্টস ইনফ্লেশন। ইট ইজ অ্যান ইকোনমিক পিরিয়ড অফ নো গ্রোথ, রিলেটিভলি হাই আনএমপ্লয়মেন্ট অ্যান্ড রাইজ ইন প্রাইসেস অফ গুডস অ্যান্ড আ ডিক্লাইন ইন জিডিপি। তাহলে এই জায়গাটা আমরা আরেকবার চলে আসি। ইট ইজ অ্যান ইকোনমিক পিরিয়ড অফ নো গ্রোথ, relatively high unemployment and rise in prices of goods and decline GDP, মানে এটা কিন্তু কীরকম দেখো, আমরা এর পুরো চ্যাপ্টার যেরকম পড়ে এলাম তার থেকে একদম অন্যরকম একটা সিচুয়েশান, মানে এমন একটা জায়গা যেখানে ইকোনমিক গ্রোথ নেই কিন্তু হাই আনএমপ্লয়মেন্ট আছে এবং প্রাইস রাইজ হচ্ছে, মানে ইনফ্লেশন হচ্ছে কিন্তু জিডিপি আবার ডিক্লাইন করছে। Generally, when unemployment strikes, there is a fall of spending and prices of goods. But in case of stagflation, the price of goods rises, unemployment increases, spending declines. Stagflation is a rare phenomenon and it is a bad for economy. তাহলে স্ট্যাগফ্লেশনে কী হচ্ছে? স্ট্যাগফ্লেশনে হচ্ছে যে আনএমপ্লয়মেন্ট বাড়ছে, তার ফলে কিন্তু স্পেন্ডিং ফল করে যাচ্ছে, কিন্তু প্রাইস অফ গুড কিন্তু বাড়ছে, কিন্তু মানুষের কাছে টাকা নেই সেটা কেনার মতো, ঠিক আছে? তো এরকম একটা এরকম সিচুয়েশান কিন্তু বিভিন্ন কান্ট্রিতে দেখা গেছিলো। মেনলি ওই তোমাদের যখন বলছিলাম একটা গল্প বলবো, সেটা হচ্ছে তার আগে আমরা জেনে নিই যেটা হচ্ছে স্ট্যাগফ্লেশন, এই যে টার্মটা সেটা কয়েন করেছিল কে? সেই স্ট্যাগফ্লেশন টার্মটা কয়েন করেছিল যে ব্যক্তি, তার নাম হচ্ছে ইয়ান ম্যাকলয়েড, IAIN, ইয়ান ম্যাকলয়েড, MACLEOD। এই স্ট্যাগফ্লেশন টার্মটাকে ইনি করেছিলেন। তখন সালটা হচ্ছে তোমার ওই 1960-70s দিকে হবে। যাই হোক, তো 1970 এর দশকের সময় হঠাৎ করে অয়েল অ্যান্ড পেট্রোলিয়াম এক্সপোর্ট কোম্পানিজ, যেটাকে আমরা ওপেক নামে চিনি, ওরা ঠিক করলো যে ওরা সাপ্লাইটাকে ম্যানুপুলেট করবে, মানে সাপ্লাইটাকে কাট করবে এবং অয়েল প্রাইসগুলোকে ইনক্রিজ করবে, ঠিক আছে? মানে একটা ডিমান্ড পুল সিচুয়েশান তৈরি করার মতো ব্যাপার অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। অ্যাজ আ রেজাল্ট, দ্য প্রোডাক্টিভ ক্যাপাসিটি অফ মোস্ট ওয়েস্টার্ন ইকোনমিক্স দ্যাট হেভিলি ডিপেন্ডেন্ট অন ওয়েল, দাস হ্যাম্পারিং ইকোনমিক গ্রোথ। যে তুমি যদি অয়েল প্রাইসটাকে বাড়িয়ে দাও, সাপ্লাইটাকে কমিয়ে দিয়ে, তাহলে অয়েলের উপরে ডিপেন্ডেন্ট যেসব ওয়েস্টার্ন কান্ট্রিজগুলো আছে তাদের গ্রোথটা হ্যাম্পার করবে। অন দ্য আদার হ্যান্ড, দ্য অয়েল প্রাইস স্পাইক অলসো লেড ইনফ্লেশন অ্যান্ড কমোডিটিস বিকাম মোর কস্টলি। এই অয়েল প্রাইস বেড়ে যাওয়ার ফলে কী হয়েছে? কস্ট অফ প্রোডাকশান বেড়ে যাচ্ছে, কস্ট পুশ ইনফ্লেশন দেখা দিচ্ছে, ঠিক আছে? তো এই সময় কিন্তু বিভিন্ন ইকোনমিতে
তোমার স্ট্যাগফ্লেশন দেখা দিয়েছিল। ঠিক আছে, এটা জাস্ট এক্সাম্পল হিসেবে গল্পটাও বললাম। এরপরে আমরা চলে যাব, সেটা হচ্ছে রিফ্লেশন। রিফ্লেশন ইজ এ ফেনোমেন হোয়ার ইনফ্লেশন রিটার্নস আফটার আ স্পেল অফ ডিফ্লেশন, দেয়ার বাই ইন্ডিকেটিং দ্যাট দ্য ইকোনমিক গ্রোথ ইজ ব্যাক ইন দ্য ইকোনমি। তা রিফ্লেশন কখন হচ্ছে? রিফ্লেশন হচ্ছে যে ডিফ্লেশনের যে স্পেলটা আছে সেটা চলে যাওয়ার পর যখন ইনফ্লেশন নতুন করে আসে আবার, মানে আনতে হয় যখন সেটাকে, সেটা মানে দেখাচ্ছে যে ইকোনমিক গ্রোথ আবার ব্যাক করছে, মানে যেসব ইকোনমি ডিফ্লেশনে চলে গেছিলো বা রিসেশন চলে গেছে যখন রিভাইভ করছে, সেই জায়গাটাকেই বলছে রিফ্লেশন। তো এই রিফ্লেশন আনতে গেলে তাহলে কী কী করতে হবে? আমাদের কী করতে হবে? হায়ার পাবলিক এক্সপেন্ডিচার, মানে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বাড়াতে হবে, ট্যাক্স কাট করতে হবে, ইন্টারেস্ট রেট কাট করতে হবে, যাতে মানুষ বরোয়িং করে। তাহলে রিফ্লেশনকে আনতে গেলে, ডিফ্লেশন থেকে আবার স্বাভাবিক অবস্থায় আনতে গেলে যেই আনার পদ্ধতি হচ্ছে রিফ্লেশন, তার জন্য কী করতে হবে? হায়ার পাবলিক এক্সপেন্ডিচার বা গভর্নমেন্ট এক্সপেন্ডিচার করতে হবে, ট্যাক্স কাট করতে হবে যাতে মানুষ বেশি করে স্পেন্ডিং করে, এবং ইন্টারেস্ট রেট কমাতে হবে যাতে মানুষ বেশি করে বরোয়িং করে। নেক্সট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে স্কিউফ্লেশন। স্কিউফ্লেশন জিনিসটা খুব মজার। সেখানে একদিকে কিছু কমোডিটিস বা সার্ভিসে তোমার ইনফ্লেশন দেখা দেবে আর কিছু জায়গায় ডিফ্লেশন দেখা দেবে। একটা অদ্ভুত জায়গা, যেমন ধরো বলছে যে রাইজিং কস্ট অফ লিভিং, এটা একটা ইনফ্লেশনের মধ্যে পড়ছে, ঠিক আছে, যেটা সিপিআই দিয়ে মাপা হয়। আবার ওই একই সময় ফলিং অ্যাসেট প্রাইস, যেমন বলছে হাউজিং বা রিয়েল এস্টেটে জিনিসপত্রের দাম কমছে, যে কস্ট অফ লিভিং বেড়ে যাচ্ছে মানুষের, কিন্তু ওইদিকে আবার দেখা যাচ্ছে কিছু জিনিসের অ্যাসেট প্রাইস কমে যাচ্ছে। এই যে সিচুয়েশনটা, এটা হচ্ছে স্কিউফ্লেশন। তো মনে রাখবে স্কিউফ্লেশন কিন্তু অপোজিট অফ তোমার স্ট্যাগফ্লেশন। তো এই স্কিউফ্লেশনে কিন্তু বলা যাবে না যে একদমই ইনফ্লেশন, পুরোটাই ইনফ্লেশন বা পুরোটাই ডিফ্লেশন, কোনোটাই বলা যাবে না, স্কিউফ্লেশন বলা হচ্ছে। এক্ষেত্রে আমি একটা জিনিস বলে রাখি যে স্ট্যাগফ্লেশন, এই যে কনসেপ্টটা, স্ট্যাগফ্লেশনে কী হচ্ছে দেখো, আমি আরেকবার বলি, সেটা হচ্ছে যে ইনফ্লেশন বাড়ছে, তার সাথে সাথে কী বাড়ছে? আনএমপ্লয়মেন্ট রেট বাড়ছে। এটা কোন জিনিসকে কন্ট্রাডিক্ট করছে? এটা কিন্তু ফিলিস কার্ভসকে কন্ট্রাডিক্ট করছে। হাউস প্রাইস ইন্ডেক্স, এখানটা আমরা দেখিনি। এই হাউস প্রাইস ইন্ডেক্স এটা আরবিআই পাবলিশ করে। এটা তোমার বেস ইয়ার হচ্ছে 2010-11, ভারতবর্ষের 10খানা মেজর সিটি প্রাইস নিয়ে, হাউস নিয়ে, প্রপার্টি প্রাইস নিয়ে এটা করা হয়। ওকে, এবার আমরা মোটামুটি আমাদের চ্যাপ্টারের শেষের দিকে এসে গেছি। সেটা যে রিসেন্ট এফোর্টস বাই দ্য গভর্নমেন্ট টু কন্ট্রোল ইনফ্লেশন। রিসেন্ট কী কী করে হয়েছে আমরা একটুখানি জাস্ট চোখ বুলিয়ে নেবো এই জায়গাটাতে, যে এনকারেজ স্টেট গভর্নমেন্ট টু টেক স্ট্রিক্ট অ্যাকশন এগেন্স্ট হোর্ডিং অ্যান্ড ব্ল্যাক মার্কেটিং। আমরা জানি করোনা সময়কালে বিভিন্ন জিনিসপত্রের দাম খুব বেড়ে গেছিলো, মাঝখানে এরকম হয়েছিল অক্সিজেন পাওয়া যাচ্ছিলো না, বিভিন্ন ওষুধ যেগুলো পাওয়া যাচ্ছিল না। তো সেই সব ক্ষেত্রে স্টেট গভর্নমেন্টগুলোকে অ্যাকশন নেওয়ার কথা বলা হয়েছে। ফেসিলিটিং ইজ অফ ডুইং বিজনেস and reduces various transactional logical cost of producer, goods and service tax। ঠিক আছে, এটা কি? এটার ব্যাপারটা হচ্ছে যে জিএসটি চালু 2017 1 জুলাই থেকে চালু হয়েছে। এর ফলে রিডিউস দ্য ক্যাসকেডিং এফেক্ট অফ ট্যাক্স। ক্যাসকেডিং কথাটার অর্থ হচ্ছে ট্যাক্স অন ট্যাক্স, মানে তুমি একটা ট্যাক্স দিচ্ছ তার উপর আবার ট্যাক্স দিতে হতো আগে, ঠিক আছে। তো সেইটা এবার জিএসটি মানেটা হচ্ছে কি? জিএসটি মানে হচ্ছে ওয়ান ইন্ডিয়া ওয়ান মার্কেট ওয়ান ট্যাক্স, ঠিক আছে। তাহলে একটাই ইন্ডিয়া, তার একটাই মার্কেট, একটাই ট্যাক্স। তার ফলে এই ক্যাসকেডিং এফেক্টটা নেই, মানে জিনিসপত্রের দাম বাড়ার প্রবণতাটা কমেছে। ব্যানিং এক্সপোর্ট অফ সার্টেন কমোডিটিস টু বুস্ট সাপ্লাই ইন ডোমেস্টিক মার্কেট, যেসব জিনিসের আমাদের ডোমেস্টিক মার্কেটে প্রচণ্ড ডিমান্ড, সেগুলোকে এক্সপোর্ট না করা। দ্য গভর্নমেন্ট হ্যাজ ইম্পোজ স্টক হোর্ডিং লিমিটস অন ভেরিয়াস কমোডিটিস লাইক অনিয়ন, সুগার। এটাও সরকার করেছে, যে এটা লিমিট করে দিয়েছে, এর বেশি তুমি হোর্ডিং করতে পারবে না। তো এই সব বিভিন্ন রকমের জায়গাটা আছে। তো এই চ্যাপ্টারটা এখানে শেষ হচ্ছে। এরপর আমরা কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো এই চ্যাপ্টারটা তাহলে আমরা যদি আরেকবার সাম আপ করি, তাহলে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে ইনফ্লেশন, সেটা যে জেনারেল প্রাইস লেভেল যখন বাড়ে, ঠিক আছে, বা শুধু নির্দিষ্ট কোনো গুডসের ক্ষেত্রে না, অল গুডস অ্যান্ড সার্ভিসেস, বা আমরা বলতে পারি বাস্কেট অফ গুডস অ্যান্ড সার্ভিসেস। এই রিলেশনশিপ ইকোনমিক গ্রোথ আর ইনফ্লেশনের মধ্যে কী আছে? রিলেশনশিপ ইকোনমিক গ্রোথ আর এর মধ্যে শর্ট রানে পজিটিভই আছে, কিন্তু যদি হায়ার ইনফ্লেশন দেখা যায়, সেটা কিন্তু ইকোনমিক গ্রোথের ক্ষেত্রে ভালো নয়, সেটা আমি ডিটেলসে তোমাদের বলেছি। এছাড়া হচ্ছে টাইপস অফ ইনফ্লেশনের মধ্যে আমরা কী পড়লাম? ক্রিপিং ইনফ্লেশন, ওয়াকিং ইনফ্লেশন, গ্যালোপিং ইনফ্লেশন, হাইপার ইনফ্লেশন। তো আমি একটা বাচ্চার উদাহরণ দিয়ে বলেছিলাম যে একটা বাচ্চা হামাগুড়ি দিয়ে শেখে, তারপরে সে হাঁটে, তো দৌড়ায়, ঠিক আছে। যতক্ষণ সে হামাগুড়ি দিচ্ছে ঠিক আছে, যখন হাঁটছে তাও ঠিক আছে, তারপর যদি সে ম্যানেজ না হয় তাহলে কিন্তু সে
মানে দুরন্ত হয়ে যাবে, সেটা কিন্তু ইকোনমির ক্ষেত্রেও ভালো নয়। হাইপার ইনফ্লেশনের জায়গাটাও আমি তোমাদের বলেছিলাম যে এমন একটা সিচুয়েশান এসে যাবে যখন সরকার নিজের দেশের ন্যাশনাল কারেন্সির উপর বিশ্বাস থাকবে না, মানুষ মানে রাস্তায় টাকা পড়ে থাকলেও কেউ তুলবে না, মানুষ বার্টার সিস্টেম বা বিনিময় প্রথাতে চলে যাবে। এছাড়া এরপর আমরা পড়েছিলাম টাইপস অফ ইনফ্লেশন বেসড অন কজেস, সেখানে ডিমান্ড পুল ইনফ্লেশন পড়েছিলাম, সেখানে আমি বলেছিলাম টু মাচ মানি চেজিং টু ফিউ গুডস, সেখানে নানা কারণে আমাদের জিনিসপত্রের দাম বাড়ছিল, সাপ্লাই ছিল না, কিন্তু মানুষের কাছে মানি সাপ্লাই বেড়ে যাওয়ার ফলে তাদের ডিমান্ড বেড়ে গেছিলো, ঠিক আছে। এরপরে কস্ট পুশ ইনফ্লেশন পড়েছিলাম যে কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাচ্ছে, অয়েল প্রাইস হাইক হচ্ছে, ওয়েজ হাইক হচ্ছে, তার জন্য জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। এছাড়া পড়েছিলাম স্ট্রাকচারাল ইনফ্লেশন, যেখানে কিনা আমরা কী পেলাম যে একে বিভিন্ন ব্যাকওয়ার্ড ইকোনমিগুলোর ক্ষেত্রে যারা এগ্রিকালচারের প্রতি ডিপেন্ডেন্স আছে, কিন্তু এগ্রিকালচারে সেইভাবে প্রোডাক্টিভিটি বাড়াতে পারেনি, মানে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট না হওয়ার জন্য বা আমাদের প্রিমিটিভ যে চিন্তাভাবনা তার জন্য, ঠিক আছে। এছাড়া স্টোরেজ ফেসিলিটিস মানে একদমই ইনএফিশিয়েন্ট, বিভিন্ন কারণে এইগুলো হয়েছে। দেন আমরা গেছিলাম হচ্ছে তোমার ইনফ্লেশনকে কীভাবে মেজার করা হয়, প্রাইস ইন্ডেক্স দিয়ে মেজার করা হয়, তার তিনটে জিনিস পড়েছিলাম, WPI, CPI, জিডিপি ডিফ্লেটার, প্রডিউসার প্রাইস ইন্ডেক্সটাও পড়েছিলাম। সেখানে আমি তোমাদের বারংবার বলেছিলাম যে চারটে লেভেল আছে, প্রডিউসার, হোলসেলার, রিটেলার্স, কনজিউমার। প্রডিউসার এবং হোলসেলারের মধ্যে যেটা হচ্ছে সেটা প্রডিউসার প্রাইস ইন্ডেক্স ইন্ডিকেট করে, হোলসেলার রিটেলারকে যেটা করছে সেটা WPI বা হোলসেল প্রাইস ইন্ডেক্স দিয়ে ডিনোট করা হয়, এবং রিটেলার যেটা কনজিউমারকে করছে সেটা CPI দিয়ে করা হয়। তো সেখানে আমরা হোলসেল প্রাইস ইন্ডেক্সটা পড়েছিলাম, যেটা কিনা ইকোনমিক অ্যাডভাইজার DIP ডিপার্টমেন্ট থেকে পাবলিশ করা হয়। এখন 697খানা কমোডিটিস আছে, আমরা এগুলো পড়েছিলাম। সেই ক্ষেত্রে আমরা আরচান্দা কমিটির রেকমেন্ডেশনও পড়েছিলাম, যেখানে বেস ইয়ারকে 2017-18 করার কথা বলা হয়েছে। আমরা এটা পড়েছিলাম WPIতে সবথেকে ওয়েটেজ বেশি আছে কাদের, সেটা হচ্ছে ম্যানুফ্যাকচার প্রোডাক্টসে ওয়েটেজ সবথেকে বেশি, ওকে। এছাড়া আমরা WPI ফুড ইন্ডেক্স পড়েছিলাম। কনজিউমার প্রাইস ইন্ডেক্স বিভিন্ন রকম আছে, উর্জিত প্যাটেল কমিটি অনুযায়ী এখন CPI কম্বাইন্ডকে ধরা হচ্ছে, ঠিক আছে। তো CPI ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার, CPI এগ্রিকালচার লেবারার, CPI রুরাল লেবারার, এগুলোকে করছে কে, পাবলিশ করছে কে, লেবার ব্যুরো করছে। আর CPI রুরাল, CPI কম্বাইন্ড বা CPI আরবানকে কে করছে, CESও করছে, ওকে। তো আমরা এই জায়গাগুলো দেখেছিলাম। আমরা হেডলাইন ইনফ্লেশন, কোর ইনফ্লেশন পড়েছিলাম। কোর ইনফ্লেশন মানে হচ্ছে ভোলাটাইল যে আইটেমগুলো আছে, ফুড, ফুয়েল, এটাকে বাদ দিয়ে করা হচ্ছে, ঠিক আছে। তাতে একটা আমরা ট্রু পিকচার পাচ্ছি। CPI ফুড ইন্ডেক্স পড়েছিলাম। জিডিপি ডিফ্লেটার আমরা এর আগেও পড়েছিলাম, এখানে আরেকবার পড়লাম। প্রডিউসার প্রাইস ইন্ডেক্সটা এটা পড়েছি। এটা মনে রাখবে IMFও কিন্তু রেকমেন্ড করেছে WPI থেকে PPIকে করার জন্য, কারণ PPI কী মেজার করছে, ও PPI কিন্তু মানে গুডস অ্যান্ড সার্ভিসের একদম ফার্স্ট লেভেলে যে ট্রানজ্যাকশানটা হচ্ছে সেটাকে কিন্তু নজর করে, যেন PPIয়ের উপরে জোর দিতে বলেছে IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। এরপর আমরা কজেস অফ ইনফ্লেশনের ডিমান্ড সাইড, সাপ্লাই সাইড, বোথ সাইড দেখেছিলাম। এরপর আমরা এফেক্টস, ইম্প্যাক্ট পড়েছিলাম, যে বড়োয়ার লাভ করবে না, লেন্ডার লাভ করবে, বন্ড হোল্ডাররা কেন লস করছে, ফিক্সড ইনকামের লোকেরা কেন লস করছে, বিজনেসম্যানরা কেন লাভ করছে, সেভিংস যারা করছে কেন তাদের কী সমস্যা হচ্ছে, ফিসকাল ডেফিসিট কী হচ্ছে, সব দেখেছিলাম। তারপর আমরা ফিলিস ক্লাব দিকে গেছিলাম, যেখানে কিনা আছে যে ইনফ্লেশনের সাথে আনএমপ্লয়মেন্টে একটা ট্রেড অফ আছে বা ইনভার্স রিলেশনশিপ আছে, ঠিক আছে। ইনফ্লেশন বাড়লে আনএমপ্লয়মেন্ট কমে, ওকে। তারপরে আমরা যেখানে গেলাম সেটা হচ্ছে মেজার্স টু চেক ইনফ্লেশন। এখানে 3 রকমের মেজারমেন্ট ছিল, যেখানে আমরা প্রথমে পেলাম ফিসকাল মেজারমেন্ট, মনিটারি মেজারমেন্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার। ফিসকালটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া করে, মনিটারি মেজারটা RBI করে, এবং অ্যাডমিনিস্ট্রেটিভ মেজারটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়াও করতে পারে, স্টেট গভর্নমেন্টগুলো করতে পারে। এই বিভিন্ন পদ্ধতি ছিল, ঠিক আছে। এক্ষেত্রে আমি একটা জিনিস তোমাদের বলে দিই, সেটা হচ্ছে যে মনিটারি মেজারমেন্ট, এটা এক সময় UPSCতে একটা কোশ্চেন এসেছিলো যে মনিটারি যে আমাদের মেজারটা আছে, যেটা RBI নেয়, সেটা কিন্তু তাদের সার্টেন লিমিটেশন আছে, খেয়াল রাখবে। সেটা হচ্ছে একটা কি, যে এই মনিটারি মেজারমেন্টটা কিন্তু সাকসেসফুল হবে, মানে বেশি সাকসেসফুল হবে ডিমান্ড পুল ইনফ্লেশনের ক্ষেত্রে, যদি তোমার ডিমান্ড পুল ইনফ্লেশনটা বুঝে থাকো, কারণ ডিমান্ড পুল ইনফ্লেশন কিন্তু ডাইরেক্টলি মানি সাপ্লাই কমানোর ব্যাপার আছে, ঠিক আছে। কিন্তু কস্ট পুশ ইনফ্লেশনে কি মানি সাপ্লাইয়ের ব্যাপারটা আছে? তো এইগুলো কিন্তু হচ্ছে একদমই মানে চিন্তাভিত্তিক প্রশ্ন, এগুলো কিন্তু যারা খুব ডিপলি বুঝবে তারাই কিন্তু অ্যান্সার করতে পারবে, ঠিক আছে। এবং এটা কিন্তু স্বাভাবিকভাবে কস্ট পুশের ক্ষেত্রে কিন্তু তুলনামূলকভাবে অনেক কম এফেক্টিভ মনিটারি মেজারমেন্টটা, হ্যাঁ। আর এই
মনিটারি মেজারমেন্ট দিয়ে ইনফ্লেশনকে আটকাতে গিয়ে অনেক সময় কিন্তু আমরা ইকোনমিক গ্রোথকে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছি। সেই জায়গাটা আমি তোমাদের যখন প্রথমবার রিলেশনশিপ বোঝাচ্ছিলাম ইকোনমিক গ্রোথের সাথে হাই ইনফ্লেশনে, তখন আমি বলেছিলাম যে এই রেট ফেটগুলো কমানো কিন্তু সবসময় এই বাড়ানোটা কিন্তু ইকোনমিক গ্রোথের ক্ষেত্রে ভালো নয়। দেন আমরা চলে গেছিলাম যে উর্জিত প্যাটেল কমিটি রেকমেন্ডেশনে, যারা সিপিআই কম্বাইন্ডকে করেছিল এবং তারা একটা রেটও বলেছিল 4%, 2+ বা মাইনাস হতে পারে। এরপর আমরা যেটা পড়েছিলাম যে সাম ইনফ্লেশন রিলেটেড কনসেপ্ট, এখানে ডিফ্লেশন পড়েছি আমরা, ডিফ্লেশন রিসেশনের জায়গাটাও আমি তোমাদের বলেছি। তারপরে ডিসইনফ্লেশন আর ডিফ্লেশনের মধ্যে পার্থক্য সেটাও বলেছি। স্ট্যাগফ্লেশনের জায়গাটা আমরা পড়েছি। ওপেন ইনফ্লেশনটা একটু বাদ গেছিলো, ওটা আমি বলে দিচ্ছি। ওপেন ইনফ্লেশন হচ্ছে এমন একটা সিচুয়েশন ওয়ার প্রাইস লেভেল রাইজেস উইদাউট এনি প্রাইস কন্ট্রোল মেজার বাই গভর্নমেন্ট। মানে ওপেন ইনফ্লেশন মানে হচ্ছে এমন একটা সিচুয়েশন যেখানে প্রাইস রাইজ করছে কিন্তু গভর্নমেন্ট কোনো রকম কোনো প্রাইস কন্ট্রোল মেজারমেন্ট নিচ্ছে না, উইদাউট এনি প্রাইস কন্ট্রোল মেজার বাই গভর্নমেন্ট, ঠিক আছে। তারপর আমরা রিফ্লেশন পড়েছিলাম। আমরা বলেছিলাম রিফ্লেশনের জন্য কী দরকার, হায়ার পাবলিক এক্সপেন্ডিচার, ট্যাক্স কাট, ইন্টারেস্ট রেট কমানোর কথা বলা হয়েছিল। স্কিউফ্লেশন ব্যাপারটা হচ্ছে কোনো কোনো গুডসের ক্ষেত্রে ইনফ্লেশন আছে, কোনো কোনো গুডসের ক্ষেত্রে ডিফ্লেশন আছে, ঠিক আছে। এটা কিন্তু অপোজিট অফ স্ট্যাগফ্লেশন, খেয়াল রাখবে। আর স্ট্যাগফ্লেশন যে ব্যাপারটা ছিল যে হাই আনএমপ্লয়মেন্ট রেট উইথ হাই ইনফ্লেশন রেট, মানে এটা কিন্তু আবার কন্ট্রাডিক্ট করছে ফিলিস কার্ভকে। এছাড়া আমরা হাউজিং প্রাইস ইন্ডেক্স পড়েছিলাম আর রিসেন্ট এফোর্টসগুলো আমরা দেখে নিয়েছিলাম। তো মোটামুটি এখানে আমাদের চ্যাপ্টারটা শেষ হচ্ছে। আমরা এরপরে কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। এবারে আমরা ঢুকে যাচ্ছি কোশ্চেন অ্যান্সারে। তো ফার্স্ট কোশ্চেনটা দেখো, হোয়েন টু মাচ মানি চেজেস টু ফিউ গুডস দিস ইজ কল্ড। আমরা এই যে লাইনটা আছে টু মাচ মানি চেজেস টু ফিউ গুডস, এটা কিসের সাথে রিলেটেড বা কল্ড? ফার্স্টে বলছে ডিফ্লেশন। ডিফ্লেশন মানে কী সিচুয়েশন? ডিফ্লেশন মানে হচ্ছে যে ইনফ্লেশনের নেগেটিভ, যেখানে জেনারেল প্রাইস লেভেল কম, মানি সাপ্লাই কম, তো এটা কখনোই হবে না। দেন আছে স্ট্যাগফ্লেশন। স্ট্যাগফ্লেশন কি? স্ট্যাগফ্লেশন হচ্ছে এমন একটা সিচুয়েশন যে সময় তোমার ইকোনমিক গ্রোথ নেই, আনএমপ্লয়মেন্ট হাই, ইনফ্লেশন হাই, তাহলে সেখানে নিশ্চয়ই এরকম জায়গা হবে না, মানুষের কাছে তো পয়সাই নেই, তাহলে কী করে তারা করবে। নেন হচ্ছে সি হচ্ছে কস্ট পুট ইনফ্লেশন। কস্ট পুট ইনফ্লেশন কী জন্য হয়? যে কস্ট অফ প্রোডাকশানে কোনো যে ইনগ্রেডিয়েন্টসগুলো লাগে বা ইনপুট লাগে তার কস্ট যদি বৃদ্ধি হয় বা বিভিন্ন অয়েল শক এসব কারণে হয়, তাহলে এটাও হওয়ার চান্স নেই। ডি হচ্ছে ডিমান্ড পুল ইনফ্লেশন। ডিমান্ড পুল ইনফ্লেশন মানে কী হচ্ছে, যখন ইকোনমিতে একটা টাইম পিরিয়ডের মধ্যে মানি সাপ্লাই বেড়ে যায় এবং তার ফলে মানুষের ডিমান্ড বেড়ে যায় এবং সেই অনুযায়ী সাপ্লাই ক্রাঞ্চ হয়, মানে সাপ্লাই সেই অনুযায়ী বাড়তে পারে না, তো সেই সময় কিন্তু এটাই হয় টু মাচ মানি চেজেস ফর টু ফিউ গুডস। তাহলে আমাদের এখানে অ্যান্সার হচ্ছে গিয়ে ডি। বোঝা গেল? এরপর আমরা 2 নম্বর কোশ্চেনে যাচ্ছি। ইনফ্লেশন ইজ মেজার্ড অন দ্য বেসিস অফ, অপশান এ আছে WPI মানে হোলসেল প্রাইস ইন্ডেক্স, বি আছে কনজিউমার প্রাইস ইন্ডেক্স রুরাল, সি আছে কনজিউমার প্রাইস ইন্ডেক্স আরবান, আর ডি আছে বোথ বি অ্যান্ড সি, ঠিক আছে। তো পরীক্ষা যদি এরকম কোশ্চেন আসে যে WPI আছে, CPI রুরাল আছে, CPI আরবান আছে, আবার ডি আছে বোথ বিএনসি, এখানে বুঝতে হবে যে আমার প্রথমে সঠিক অ্যান্সারটা কী। সঠিক অ্যান্সারটা হচ্ছে CPI কম্বাইন, সেটা কিন্তু আমার এখানে ডাইরেক্টলি অপশানে নেই। CPI কম্বাইনটা কী করে পাওয়া যায়? CPI রুরাল প্লাস CPI আরবান। বোঝা গেল? তাহলে এই জিনিসগুলো বুঝতে হবে যে ওরা মাঝে মাঝে কিন্তু ওরকম তুমি যেভাবে অ্যান্সার চাইছো কোশ্চেনে নাও থাকতে পারে, তোমাকে খুঁজে নিতে হবে যে বেস্ট কোনটা হয়। MCQ কিন্তু মেন ফান্ডা হচ্ছে যে অপশানসগুলো 4টে অপশানের মধ্যে যেটা বেস্ট হবে সেটা হবে, তো সেই অনুযায়ী কিন্তু আমাদের তাহলে অ্যান্সার হবে কি CPI কম্বাইন। এই CPI কম্বাইন ডাইরেক্ট ছিল না, তো CPI রুরাল এবং CPI আরবানকে প্লাস করলেই আমরা CPI কম্বাইন পাই, যেটা উর্জিত প্যাটেল কমিটির রেকমেন্ডেশন অনুযায়ী 2014-15 সাল থেকে আমাদের কিন্তু ইনফ্লেশন মাপা হয় CPI কম্বাইন দিয়ে। কারণ কেন মাপা হয় CPI কম্বাইন দিয়ে? CPI কম্বাইন্ডে মাপা হয় কারণ WPI সার্ভিসকে অ্যাকাউন্ট করে না এবং WPI হোলসেল প্রাইসটাকে দেখায়, যেটা কিন্তু খুব কম। আমরা সাধারণ কনজিউমাররা হোলসেল প্রাইসে কেউ কিনি না, সবাই কনজিউমার প্রাইসে কিনি, ঠিক আছে। তো এই কারণগুলোর জন্য এখন CPI কম্বাইনকে দিয়ে মাপা হয়। এরপর আমরা চলে যাব নেক্সট 3 নম্বর প্রশ্নে। হোয়েন প্রাইস ইনক্রিজেস ডিউ টু ইনক্রিজ ইন ফ্যাক্টর প্রাইস, বলছে যখন প্রাইস বাড়ছে, জিনিসপত্রের দাম বাড়ছে, কী জন্য বাড়ছে? ফ্যাক্টর প্রাইস বাড়ার জন্য, তখন সেটাকে কি বলা হয়? ঠিক আছে, তো দেখো একদম ডেফিনেশনগুলো থেকে আমি এই কোশ্চেনগুলো করেছি, ঠিক আছে।
যারা একটু ভালো করে পড়েছো বা আমি ক্লাসটা শুনতে শুনতে তোমরা জিনিসটা বোঝার চেষ্টা করেছো, তারা কিন্তু পারবে এটা। ঠিক আছে, যে কি বলছে যে যখন প্রাইস বাড়ছে ডিউ টু ইনক্রিজ ইন ফ্যাক্টর প্রাইস, তো সেটাকে কি বলা হয়? স্ট্যাগফ্লেশন বলা যাবে? কোনোভাবেই বলা যাবে না। ডিমান্ড পুল ইনফ্লেশন কি বলা যাবে? ডিমান্ড পুল ইনফ্লেশন একটু আগে আমরা করলাম যে টু মাচ মানি চেজেস টু ফিউ গুডস, সেখানে মানি সাপ্লাই বাড়ার কথা আছে, এখানে তো ইনপুট প্রাইসের কথা বলা হচ্ছে। তাহলে অপশান কী হবে? এখানে অ্যান্সার হবে কস্ট টু ইনফ্লেশন। আমরা কস্ট টু ইনফ্লেশনে জানি যে প্রোডাকশনের যে ফ্যাক্টরগুলো থাকে সেই ফ্যাক্টরগুলো যদি কোনো কারণে বৃদ্ধি হয়, মানে প্রাইস বাড়ে, যেমন আমরা জানি কি প্রোডাকশানে কী কী থাকে, ল্যান্ড থাকে, লেবার থাকে, ক্যাপিটাল থাকে, এন্টারপ্রাইজ থাকে। আমরা এক্সাম্পল হিসেবে বলেছিলাম যে ওয়েজ হাইক যদি হয় তাহলে কিন্তু জিনিসপত্রের দাম বাড়তে পারে। তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে সি, কস্ট প্লাস ইনফ্লেশন। আমরা এবার 4 নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি। 4 নম্বর কোশ্চেনটা একটু বুঝতে হবে। হোয়েন দেয়ার ইজ হাই ইনফ্লেশন ইন দ্য ইকোনমি, হাউ উইল ইট অ্যাফেক্ট দ্য সাপ্লাই অফ মানি ইন দ্য ইকোনমি? বলছে যখন ইকোনমিতে হাই ইনফ্লেশন হবে তো মানি সাপ্লাইয়ের উপরে ইকোনমিতে কী এফেক্ট পড়বে? ফার্স্ট অপশান বলছে নো এফেক্ট ইন মানি সাপ্লাই। দেখো, ইনফ্লেশনের সাথে মানি সাপ্লাই কিন্তু রিলেটেড, মানি সাপ্লাই যত বাড়বে ইনফ্লেশন তত বাড়বে, তাহলে নো এফেক্ট এটা কখনই অ্যান্সার হবে না। সেকেন্ড আছে সাপ্লাই অফ মানি ডিক্রিজে, ইনফ্লেশন হলে কি মানি সাপ্লাই ডিক্রিজ করবে? কখনোই করবে না। যদি মানি সাপ্লাই ডিক্রিজ করে কোন সময়? সেটা হচ্ছে ডিফ্লেশনের সময়। তাহলে অ্যান্সার কী হবে? সি হবে, সাপ্লাই অফ মানি ইনক্রিজেস। তাহলে ডেফিনেশন থেকেই কিন্তু কোশ্চেনটা করা হয়েছে। যারা একটু ভালো করে পড়ছো তারা বুঝতে হবে কিন্তু যে কেন এটা হচ্ছে না। এটা অ্যান্সার, এটা মুখস্থ করাটা বিরাট বিরক্তের ব্যাপার নয় কিন্তু। এটা কিন্তু প্রথম দিকে আমাদের সবার প্রবণতা থাকে যে আমরা এমসিকিউর অ্যান্সার মুখস্থ করি। এই প্রবণতাটা না করে জিনিসটা বোঝার চেষ্টা করে যে কেন বাকিগুলো হলো না, তাহলে তুমি কোনোদিনও ভুলবে না। ঠিক আছে, নেক্সট যেটা আছে 5 নম্বর কোশ্চেন আছে যে হুইচ অফ দ্য ফলোয়িং উইল নট বি নেগেটিভলি অ্যাফেক্টেড বাই দ্য হায়ার ইনফ্লেশন? ঠিক আছে, বলছে যদি ইনফ্লেশন রেটটা হাই থেকে হায়ার হয় তাহলে এর মধ্যে কে আছে যে নেগেটিভলি অ্যাফেক্টেড হবে না? ঠিক আছে, কোশ্চেনগুলো কিন্তু ভালো করে পড়বে, কোথায় নট আছে কোথায় নট নেই সেই অনুযায়ী অ্যান্সার কিন্তু হচ্ছে। এখানে বলছে নট উইল নট বি নেগেটিভলি অ্যাফেক্টেড, তার মানে হচ্ছে এই চারজন যে আছে, চারটে যে অপশান আছে তার মধ্যে একজন আছে যে পজিটিভলি অ্যাফেক্টেড। নট নেগেটিভলি অ্যাফেক্টেড মানে পজিটিভলি, মানে তার ভালো হয় পাতি কথা। তো প্রথমে আমরা দেখি কনজিউমার ক্লাস নেগেটিভলি অ্যাফেক্টেড হয় নাকি পজিটিভলি অ্যাফেক্টেড হয়? আমরা কনজিউমার ক্লাসের ক্ষেত্রে কী হয়, তাদের জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, হায়ার ইনফ্লেশন মানে হচ্ছে, তো সেটা কি তার পজিটিভ হবে? তুমি যে জিনিসটা 5 টাকায় কেনো সেটা 10 টাকায় কিনলে কি তোমার কোনো লাভ হচ্ছে? না, লাভ হচ্ছে না। তাহলে এই অপশানটা আমি কী করলাম? এই অপশানটাকে আমি কেটে দিলাম। নেক্সট হচ্ছে ডেট অর ক্লাস, তাদেরও হচ্ছে না। ঠিক আছে, তারপর পেনশন হোল্ডার, এইটা ডেটার ক্লাস, হ্যাঁ পেনশন যারা হোল্ডার তাদেরও তোমার লস হচ্ছে। ডি আছে হচ্ছে বিজনেস ক্লাস। ঠিক আছে, তো এখানে যেটা দেখানো হচ্ছে তো বিজনেস ক্লাসের আমরা জানি লাভ হয়। ডেটার যেটা ব্যাপার আছে মানে বড়োয়ার যেটা আছে এরাও কিন্তু লাভ করে, তো আমি এটাকে ডেটার না করে আমি এটাকে লেন্ডার করে দিচ্ছি। ঠিক আছে, লেন্ডার করে দিচ্ছি ওটাকে, কারণ হলে অপশানে দুটো ইয়ে হয়ে যাচ্ছে। তো এখান থেকে কিন্তু অ্যান্সার হবে তোমার ডি। ঠিক আছে, এটা অপশানে একটু লেখার সময় গণ্ডগোল হয়ে গেছিলো, ওটাকে তোমরা বি অপশানটাকে লেন্ডার হিসেবে পড়ো। ঠিক আছে, নেক্সট আমরা চলে যাচ্ছি 6 নম্বর কোশ্চেনে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যাডপ্টেড টু রিডিউস ইনফ্লেশন? এর মধ্যে কোনটাকে অ্যাডপ্ট করা হয় যে তোমার ইনফ্লেশনকে রিডিউস করার জন্য? সেখানে দেখো কী আছে, ইনফ্লেশনকে রিডিউস করা মানে হচ্ছে যে অপশানগুলো আছে আমাকে দেখে নিতে হবে যেটা সেটা সত্যি রিডিউস করছে কি না। প্রথমেই বলছে রিডাকশান অফ ব্যাঙ্ক রেট। রিডাকশান অফ ব্যাঙ্ক রেট কি ইনফ্লেশনের সময় হয়? না, কখনোই হয় না। সমস্ত যে রেটগুলো আছে মানে কোয়ান্টিটিভ যে কটা মেজারমেন্ট আছে আরবিআই সব কটাই কিন্তু বাড়ানোর কথা বলা আছে। ঠিক আছে, তো রিডাকশান ইন ব্যাঙ্ক রেট কখনো হবে না। রিডাকশান ইন রেপো রেট সেটাও হবে না। বলছে ইনক্রিজ ইন গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, তুমি ইনফ্লেশন মানে মানি সাপ্লাইকে কমাতে চাইছো, তুমি কি করে এক্সপেন্ডিচারকে বাড়াবে? তো এটাও হবে না। তাহলে অ্যান্সার কী হবে? কাট ইন গভর্নমেন্ট স্পেন্ডিং। এটা হচ্ছে গিয়ে অ্যান্সার, যে গভর্নমেন্ট স্পেন্ডিং আমাকে কমাতে হবে। এটা কিন্তু কিসের কোন মেজারমেন্টের মধ্যে পড়ছে? এটা পড়ছে তোমার ফিসকাল মেজারমেন্টের মধ্যে। ঠিক আছে,
এরপরে নেক্সট কোশ্চেন 7 নম্বরে চলে যাই, দ্য পারচেসিং পাওয়ার অফ মানি অর ভ্যালু অফ মানি ভ্যারাইজ কীভাবে? ডাইরেক্টলি উইথ ইন্টারেস্ট রেট, ডাইরেক্টলি উইথ প্রাইস লেভেল, ইনডাইরেক্টলি, এটা ইনডাইরেক্টলি হবে না, এটাও একটু ভুল হচ্ছে, এটা হবে তোমরা ইয়ে করে নেবে, এটা হবে ইনভার্সলি হবে, ঠিক আছে? তো বলছে পারচেসিং পাওয়ার অফ মানি অর ভ্যালু অফ মানি ভ্যারাইজ উইথ ডাইরেক্টলি উইথ ইন্টারেস্ট রেট, কোনো সম্পর্ক নেই, ডাইরেক্টলি উইথ প্রাইস লেভেল নয়, ইনভার্সলি উইথ প্রাইস লেভেল, ঠিক আছে? মানে যত প্রাইস লেভেল বাড়ে তত আমাদের পারচেসিং পাওয়ার অফ মানি কমতে থাকে। দেখো ইনফ্লেশনের ডেফিনেশনের সময় আমরা বলেছিলাম, তো বেশিরভাগ কোশ্চেন কিন্তু দেখো ডেফিনেশনটা যদি ভালো করে তোমাদের বোঝা থাকে তাহলে কিন্তু হচ্ছে। তারপরে 8 নম্বর কোশ্চেন আছে, হেডলাইন ইনফ্লেশন ইন ইন্ডিয়া ইজ মেজার্ড ইন রেসপেক্ট অফ মুভমেন্ট অফ। তাহলে এই হেডলাইন ইনফ্লেশন কী দিয়ে মাপা হচ্ছে? আমি বলেছিলাম হেডলাইন ইনফ্লেশন আগে মানে বিফোর 2015 WPI দিয়েই মাপা হতো, কিন্তু এখন CPI দিয়ে মাপা হয়। তাহলে অপশান কী হবে? CPI হচ্ছে আমার এখানে অ্যান্সার। নেক্সট চলে যাবো 9 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ রিজন ফর ইনফ্লেশন। নিম্নলিখিত কোন কারণটি ইনফ্লেশনের জন্য কারণ নয়? তো প্রথমেই দেখো বলছে ইনক্রিজ ইন অ্যাডমিনিস্ট্রার্ড প্রাইস। এই অ্যাডমিনিস্ট্রেড প্রাইসের উদাহরণ আমরা কি বলতে পারি? যেমন ধরো উদাহরণটা দিলে তোমরা বুঝতে পারবে, দ্যাট ইজ এমএসপি মানে মিনিমাম সাপোর্ট প্রাইস, যেগুলো এগ্রিকালচার প্রোডাক্টসের ক্ষেত্রে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দিয়ে থাকে, ঠিক আছে, সিজন শুরু হওয়ার আগে। তো সেই যদি দামটা এমএসপির দাম বাড়ে তাহলে সেটা ইনফ্লেশনের সাথে তো সম্পর্কিত, কারণ আমরা পড়েছি এটা যে এগ্রিকালচার প্রোডাক্টসের দাম বেড়ে যাবে, ঠিক আছে? তাহলে এটা তো অবশ্যই একটা কারণ। নেক্সট আমরা দেখছি ইনক্রিজ অফ কস্ট অফ ক্যাপিটাল। তো কস্ট অফ ক্যাপিটাল যদি বাড়ে তাহলে ওখান থেকে তো কস্ট পুশ ইনফ্লেশন হবে, তাহলে এটাও একটা কারণ। তারপর দেখো 3 নম্বর পয়েন্ট বলছে মোর ডিপেন্ডেন্স অন ইনডাইরেক্ট ট্যাক্সেস ফর রেভিনিউ। তাহলে গভর্নমেন্টের রেভিনিউ কালেকশনের জন্য ইনডাইরেক্ট ট্যাক্সের উপর নির্ভরশীল, তাহলে ইনডাইরেক্ট ট্যাক্স বাড়াতে হচ্ছে, ইনডাইরেক্ট ট্যাক্স বাড়ালে জিনিসপত্রের দাম তো এমনি বাড়বে, এটাও কস্ট পুশ ইনফ্লেশনের মধ্যে একটা কারণ। তাহলে এখানে অ্যান্সার কী হবে? এখানে অ্যান্সার তোমার হবে নান অফ দিস। ভালো করে কিন্তু কোশ্চেনটা দেখবে, এরকম কিন্তু ঘোরানো কোশ্চেনও থাকতে পারে। প্রিলিতে কিন্তু অনেক সময় ঘোরানো কোশ্চেন দেয়, আমরা হট করে একটা মানে যে কারণটা বুঝতে পারছি না সেটাকে অ্যান্সার করে দিই। এখানে কিন্তু বুঝতে হবে, প্রতিটা পয়েন্ট অপশানে দেখতে হবে যে কী বলতে চাইছে, এবং নটটাকে ইউজ করতে হবে, নটটাকে দেখতে হবে, নাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। নেক্সট 10 নম্বর কোশ্চেন, হুইচ গ্রুপ কনস্টিটিউটস ম্যাক্সিমাম ওয়েটেজ ইন WPI। এই আমরা জানি WPIতে 3টে জিনিস আছে, প্রাইমারি আর্টিকেল, ফুয়েল আর ম্যানুফ্যাকচার আইটেম আছে। তো এবং বলছে যে কার ম্যাক্সিমাম ওয়েটেজ আছে, ঠিক আছে? আমরা জানি কার আছে, সেটা হচ্ছে ম্যানুফ্যাকচার, প্রায় 64% ইয়ে আছে, 64.2% আছে ওয়েটেজ, বিশাল। হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট এগ্রি উইথ দ্য ফিলিপস কার্ভ। ফিলিপস কার্ভ মানে কী হয়েছে? যেখানে বলা হচ্ছে ইনফ্লেশন যত বাড়বে আনএমপ্লয়মেন্ট কমবে, ইনফ্লেশন ও আনএমপ্লয়মেন্টের মধ্যে একটা ইনভার্সলি রিলেশনশিপ আছে। তো বলছে কে ডাজ নট এগ্রি করছে? অ্যান্সার হচ্ছে কি, আমরা একটু আগেই পড়েছি, আমাদের একদম মাথায় গরম গরম আছে, সেটা হচ্ছে কি স্ট্যাগফ্লেশন। স্ট্যাগফ্লেশন কেন হচ্ছে? অ্যান্সার স্ট্যাগফ্লেশনের হওয়ার সময় হাই আনএমপ্লয়মেন্ট রেট উইথ হাই ইনফ্লেশন রেট, দ্যাটস ওয়াই হচ্ছে এটা। নেক্সট আমরা লাস্ট কোশ্চেন আছে 12 নম্বর কোশ্চেন, সেখানে আমরা চলে যাবো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ইনক্লুডেড ইন দ্য মনিটারি মেজার অফ RBI। নিম্নলিখিত কোন কারণটি RBI মনিটারি মেজারমেন্টের মধ্যে পড়ে না? আমরা পয়েন্টগুলো পড়ে নিচ্ছি। সেটা হচ্ছে প্রথম বলছে ইনক্রিজ ইন SLR, এটা অবশ্যই একটা মনিটারি মেজারমেন্টের মধ্যে পড়ছে, তাহলে এটা কিন্তু কখনোই আমার অ্যান্সার হবে না। দেন মার্জিন রিকোয়ারমেন্টস, এটা কোয়ালিটিভ কন্ট্রোল এর মধ্যে পড়ছে RBI, এটাও অ্যান্সার হবে না। বাই সেলিং থ্রু ওপেন মার্কেট অপারেশন, ওটাকে শর্টে আমি OMO লিখেছি, তো সেটাও হবে না। অ্যান্সার হবে কি প্রিভেন্টেশন অফ হোর্ডিং, এটা কিন্তু সরকারের দায়িত্ব, এটা কখনই RBIয়ের হাতে নেই, কারণ এটা অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলিং মেজার আছে, এটা RBIয়ের হাতে পড়ে না, ঠিক আছে? তো আমরা পুরো চ্যাপ্টারটা পড়লাম, তারপরে আমার বেশ কিছু কোশ্চেন অ্যানালিসিস করলাম, 2-1 জায়গায় আমার রাইটিংয়ে ভুল হয়েছে, তার জন্য দুঃখিত আমি। তোমরা কি চ্যাপ্টারটা আরও ভালো করে পড়ো এবং তারপরে কোশ্চেনগুলো আরও অ্যানালিসিস করো, এবং আরও তোমরা 10 ইয়ার্সের কোশ্চেন দেখতে পারো, ঠিক আছে? যদি সেখানে কোনো কোশ্চেন অসুবিধা হয় আমাকে জানিও। বারবার করে পড়ো জিনিসগুলো, কারণ ইনফ্লেশন জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ইকোনমিক্সের রেসপেক্টে, এবং প্রতিনিয়ত লাইফে লাগে, এবং চেষ্টা করো আরও ভালো করে পড়ার, ঠিক আছে? আবার পরে একদিন দেখা হবে, রাখলাম।